যারা এই ড্রামার পার্ট 1 দেখোনি ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে দেখে নিও। তো এখানে যখন হাসপাতালে সিয়ঞ্জেকে নিয়ে যাওয়া হচ্ছে, ইমসল এই খবরটা দেখে সত্যিই অবাক হয় যে ওই ট্যাক্সি ড্রাইভারটা ওর বাড়ির ভেতরে ঢুকে ওর উপর অ্যাটাক করে। এই সবটাই নিউজে বলা হচ্ছিল। ভীষণ বাজেভাবে ঘায়েল হয়ে সিয়ঞ্জ হাসপাতালে ভর্তি। ইমসলের তখন মনে পড়ে যে ওই ঘড়িটা করে আমাকে আবারও টাইম লাইনে ফিরে যেতে হবে। তাই ও এখানে নিজের বাড়িতে এসে ওই ঘড়িটাকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। প্রথমেই সিয়ঞ্জের বাড়িতে এসে খোঁজে। এটা দেখে ইনহিউক বলে যে তুমি এখন কেন করছো, তোমার জন্যই তো এসব হয়েছে। এটা শুনে ইমসল বলে তাই জন্যই তো আমি সব ঠিক করতে চাই, আমি ওই টাইম লাইনে ফিরে যেতে চাই, তাই আমি ওকে বাঁচাবো। তারপর বাড়িতে এসে নিউজে খবরটা শোনে, মাকে জিজ্ঞেস করে যে সেই দিন ওই ট্যাক্সি ড্রাইভারটাকে পুলিশে ধরা হয়েছিল কি না। এরপর ডিটেকটিভ কিমের কাছ থেকে সেই দিনের ঘটনার ডিটেলস জানতে চায়। সেই ঘটনাটাও পুরোটা যখন পড়তে থাকে তখন ওর চোখে জল চলে আসে। ঘটনায় লেখা ছিল সিয়ান যে রাস্তার মধ্যে সবকিছু অগোছালোভাবে পড়ে থাকতে দেখে, সেটা দেখে বুঝতে পারে ইমসল বিপদে পড়েছে। তারপর একটা বাড়ির বিল্ডিংয়ে গিয়ে সেখানে ইমসলকে ঘায়েল অবস্থায় দেখতে পায়, আর সাথে দেখতে পায় সেই বদমাইশ ট্যাক্সি ড্রাইভারকে। এই ট্যাক্সি ড্রাইভারের সাথে সিয়ঞ্জের হাতাহাতি হয়ে যায়। একটা সময় ট্যাক্সি ড্রাইভার ওকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু ব্যর্থ হয়। এবার ওর বন্ধু ইনহিউকের কথা মতন সত্যি সত্যি আজকে ওর এই অবস্থার জন্য ইমসলি দায়ী। হাসপাতালে ওর বাবাকে আর ওকে এই অবস্থায় দেখে ওর মনটা ভেঙে যায়। এবারও বুঝতে পারে যে ওর ভাই বাকি সকলে কেন বলছিল। এবার ইনভেস্টিগেশনের ছবি থেকে ও এখানে পুলিশকে ফোন করে জানে যে আরও কিছু জিনিস বা কোনো ঘড়ি পেয়েছিলেন কি আপনারা। ওনারা জানায় যে সেগুলো আপনাকে ফেরত দেওয়া হয়েছিল। তাই ও নিজের বাড়িতে সব জিনিসগুলো তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কারণ আজ ওকে ওই ঘড়িটা ফিরে পেতেই হবে, নইলে অতীতে ফিরে পাবে কি করে। তারপরেই ওর গ্র্যান্ডমাকে দেখতে পায়। গ্র্যান্ডমার হাতে ঘড়িটা পরা। গ্র্যান্ডমা বলে এই তো আমি ঘড়িটা যত্ন করে রেখেছি। ঘড়িটাকে দেখতে পেয়েও আনন্দে কেঁদে ওঠে। তারপরেও মনে মনে ভাবে যে সেই দিনের পর থেকে আমি তোমার সাথে আর দেখা করিনি, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, এবার আর সেটা হতে দেব না। তাই সেদিন রাত্রি 12টা বাজার সাথে সাথেই ঘড়িতে ক্লিক করে ও আবারও অতীতে ফিরে যায়। কিন্তু অতীতে ফিরে গিয়ে চোখ খুলে দেখে ও 2009 ওর ইউনিভার্সিটিতে চলে এসেছে, আর একটা ঘোড়ার ওপর মূর্তিতে বসেছিল। সেখান থেকে হঠাৎই পড়েই যাচ্ছিল, ভেবে তো ছিল মরেই যাবে, কিন্তু সেখানেও ওকে সিয়ঞ্জে বাঁচায়। সিয়ঞ্জকে এভাবে দেখেও ভয় পেয়ে ছুটে পালায়। তখন মনে মনে ভাবে যে সব জায়গায় ওই কেন চলে আসে। এখানে ওর বান্ধবী জোয়ের কাছ থেকে জানতে পারে যে সিয়ঞ্জে ওরই সাথে ইউনিভার্সিটিতে একই সাথে পড়তে এসেছে। এটা শুনে ইমসল ভাবে যে ও কি বোকা না অন্য কিছু। এরপর ওর বান্ধবী জো ওকে একটা ব্যাগ দেয়, বলে নতুন স্টুডেন্টদেরকে এই ডেটে আমাদের ওয়েলকাম জানাতে এটা নিয়ে আসতে হবে। এরপরও পুলিশের কাছে গিয়ে জানতে পারে সেদিনও সেরকম কোনো রিপোর্ট করেনি, কারণ সেদিনও ভেবেছিল যে কিছু হবে না। তাই ও আগে থাকতে ওই চাবি দিয়ে আর ট্যাক্সি ড্রাইভারের নামে অনেক রিপোর্ট করে, আর নিজেও সেলফ ডিফেন্সের অনেক জিনিস কিনে নেয়। তখনই ও কাউকে একটা সন্দেহভাজন দেখে, তার দিকে লাঠি নিয়ে এগিয়ে যায়, গিয়ে দেখে যে সেটা তাইসাং। তাইসাং একটা বাচ্চাকে টাকা দিচ্ছে। তাইসাংকেও ভুল বোঝে, তাইসাং তো বাচ্চাটার হারিয়ে যাওয়ার টাকা খুঁজে দিচ্ছিল। এটা শুনেও হাসতে থাকে। তাইসাংকে বলে যে তুমি গ্র্যাজুয়েট হয়েছো তো। তাইসাং বলে এই দেখো আমার গ্র্যাজুয়েশনের ছবি। আচ্ছা তোমার মধ্যে কি ওই পুরনো মানে অ্যাডাল্ট মেয়েটা আবার ফিরে এসেছে নাকি? আর আমার একটা নিজস্ব ওয়েবসাইটও আছে যেখানে আমি জামা কাপড় বিক্রি করি। এটা শুনে কিন্তু ইমসল সত্যি সত্যি খুশি হয় যে যাক ছেলেটা সৎ পথে ঠিকঠাকভাবে আছে। তারপর সিয়ঞ্জকে দেখি একটা সুন্দর গান বানাচ্ছে, মনে মনেও সুর বাঁধছে। তখনই ওর বন্ধু ইনহিউক এসে বলে যে তুই ভালো গান গাইছিস, আমাদের দলে জয়েন করতে পারিস। এটা শুনে সিয়ঞ্জে বলে ওসব ছাড়, আগে বল ইমসল আমাকে দেখে পালিয়ে যাচ্ছে কেন। ইনহুক বলে তুই সেই ছেলে যে নিজে রিজেক্ট হওয়ার পরও একটা মেয়ের পিছনে চিপকুর মতন লেগে রয়েছিস। ওয়াও, দারুণ তো গান বানিয়েছিস। গানের সুরগুলো দেখে ইনহিউকের খুবই ভালো লাগে, কিন্তু গানটাও যেন কোথাও একটা ইমসলকে ডেডিকেট করা। এই গানের কাগজটা সিয়ঞ্জের হাত থেকে কেড়ে নেয়, বলে আমি জানি না, আমি যেরকম আছি সেরকমই থাকতে চাই। আর এর জন্য ইনহিউক অনেক বকাবকিও করে। রাস্তায় হাঁটতে হাঁটতে ইমসল দেখে যে এইবার আমি সবটাই ঠিক করে যাব। ওইখানে সিয়ঞ্জকে দেখে নিজেকে লুকিয়ে নেয়, আর সিয়ঞ্জকে হাঁ করে দেখতে থাকে। মনে মনে ভাবে এইবার আমায় সব ঠিক করতেই হবে।
অ্যাক্সিডেন্টের দিনটাকে ঠিকঠাকভাবে ও সার্কেল করতে থাকে। তারপরেই ওর ভাই চলে আসে। ওর ভাই এসে বলে, তুই তো বড় স্টার হয়ে গেছিস, তোর ওই মূর্তির ওপর বসে থাকা ফটো ভাইরাল হয়ে গেছে, সারা ইউনিভার্সিটিতে তুই এখন ফেমাস হয়ে গেছিস। আর শোন, তুই সিয়নজেকে যেন জ্বালাতন করিস না, ও তোরই সাথে একই জায়গায় ভর্তি হয়েছে। এরপর ইমসোল সেলফ ডিফেন্সের জিনিসগুলো টেস্ট করে দেখছিল, যেখানে ও শুরুটা ওর ভাইয়ের উপর একটা স্প্রে দিয়ে করে। এদিকে ওর বাবা এখানে সিয়নজেকে বলে, তুমি ভালো জায়গায় ট্রিটমেন্ট করো। অনেক অ্যাথলেটেরই এরকম চোট পাওয়ার পরও তারা আবারও ট্রিটমেন্টের পর আমেরিকায় গিয়ে ভালো করে ট্রিটমেন্ট করিয়ে এভাবে ভালো খেলা শুরু করেছে। সিয়নজি এসবে ক্লান্ত হয়ে গেছিল। ও মনে মনে আবারও ইমসোলের কথা ভাবতে থাকে আর প্রচণ্ড দুঃখ পায়। বলে, না, আমি গান গাইবো না ট্রিটমেন্ট করাবো, সব কিছু নিয়েই বড্ড কনফিউজড হয়ে যায়। এদিকে তাইসাংকে দেখে ও এখন অনেক বদলে গেছে। ওর বাবাকে রাতের পোশাক দিতে এসে দেখে যে ব্যাগটা বদলিয়ে অন্য জামা চলে এসেছে। এদিকে পরের দিন সকালেও ঘুম থেকে ওঠে। জো ডেকে বলে, তাড়াতাড়ি চলো, আজকে জুনিয়রদের সাথে আমাদের একটা পিকনিক আছে। আর এটা কার ব্যাগ এনেছো, এটা আবার কার প্যান্ট? এটা দেখে চিৎকার করতে থাকে। দেখতে দেখতে ওর পিকনিকে যাওয়ার দিন চলে আসে। সকলে বাসে যাচ্ছে, সেখানে সিয়নজে আছে। সিয়নজেকেও ইগনোর করতে চায়। আর এদিকে বাসে বাকি স্টুডেন্টরা বলাবলি করতে থাকে, বিশেষত এই সিনিয়র স্টুডেন্টরা, যে পিকনিকের প্রথম দিন যারা কিস করে নেয় তারা হাজব্যান্ড ওয়াইফ হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে জো জিজ্ঞেস করে যে ওর ভাইয়ের কোনো গার্লফ্রেন্ড আছে কি না। ইমসোল বলে, তুমি আমার ভাইকে ছাড়া অনেক ভালো মেয়ে পাবে। এদিকে সিনিয়র একটা ছেলের সাথে ইমসোলের ধাক্কা লেগে যায়। এখানে ইমসোল পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে সিয়নজের থেকে, যাতে সিয়নজে ওকে দেখতে না পায়। সিয়নজো যখনই ওকে সামনে দেখতে পাচ্ছে, ও সিয়নজোর থেকে অনেক দূরে চলে যাচ্ছে। তারপর এখানে ইমসোলের দাদা বলে, আমি যেন তোমাকে দেখি না তুমি আমার বোনকে কিস করছো, কারণ তোমরার মধ্যে এসব কিছু হোক আমি চাই না। ইমসোলের সঙ্গে ছেলেটার আবারও ধাক্কা লাগে, আর ছেলেটা এবার মাউথ ওয়াশ দ্বিতীয়বার গিলে নেয়। এদিকে ডিটেকটিভকেও টিম এসে জানায় যে মেয়েটা যে কেসের ব্যাপারে ডিটেলস দিচ্ছে, এটার ব্যাপারে কিন্তু সত্যি এভিডেন্স পাওয়া যাচ্ছে। ওই লোকেশনে সত্যি ওরকম একজন মানুষ কিন্তু আছে, আমাদের গিয়ে ভালো করে ইনভেস্টিগেট করা উচিত। পিকনিকের দিন ইমসোলের একটুও এক্সাইটিং লাগছে না এদের সঙ্গে মেলামেশা করতে। সকলে একটা গেম খেলা শুরু করলে সেটাকে ইগনোর করার জন্য ঘুমিয়ে থাকার নাটক করে, আর ওখান থেকে পালাবার প্ল্যান করে যে কেউ হারলে তাকে ডান্স করতে হবে। কিন্তু শেষ অবধি ইমসোল পালাতে গিয়ে ব্যর্থ হয়, সিনিয়রের চোখে ধরা পড়ে যায়। তাই জন্য ওকে এই গেমটাতে এখানে খেলতেই হয়। তারপরে ওদের গেম খেলা আর শুরু হয়ে যায়। ইমসোল কিন্তু বুঝতেই পারে না যে এখানে আছে কিনা সিয়নজে। তাই ও হেরে যাওয়ার পর ওকে অদ্ভুতভাবে ডান্স শাস্তি দেওয়া হয়। আর এইভাবে ডান্স করতে করতে অদ্ভুতভাবে ও সিয়নজেকে দেখে নেয় আর লজ্জা পেয়ে যায়। অন্য রুমে চলে আসে আর সিনিয়রের ওপর অনেক রাগে চিৎকার করে ওর মাথার মধ্যে বোতল ফাটিয়ে দিয়ে বলে, আমি এরকম গেম আর কখনোই খেলতে চাই না। এরপর সিয়নজেকেও আবারও ইগনোর করে চলে যায়। এদিকে ইনহিউক অনেক ডিস্টার্ব থাকে, কারণ ওর টিমের ভোকালিস্ট একদমই ভালোও নয়, সিরিয়াসও নয়। এদিকে ইমসোল জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে খুঁজতে থাকে জায়গাটা কোথায়। ঠিক সেই মুহূর্তে সেলফ ডিফেন্সের জিনিসগুলো নিয়ে হঠাৎ করে এখানে ঘুষি মেরে দেয় সিয়নজেকে। আরও বুঝতে পারে না, মোবাইলের নেটওয়ার্কও পায় না। এদিকে সিয়নজে অজ্ঞান হয়ে যাওয়ার পরও আবারও জ্ঞান ফিরে আসে, আর পায়ে দড়ি বেঁধে উল্টোভাবে লটকে গেলে ইমসোলকে কিন্তু ওই বাঁচায়। ইমসোল বলে, তুমি তো অজ্ঞান হয়ে গেছিলে, তাহলে বাঁচলে কি করে? সিয়নজো বলে, সে তো আমি তোমার ঘুষিতে, আর তোমার মেশিনে ব্যাটারি লাগানো নেই, আগে সেটা লাগাও। তুমি আমায় সারাদিন ধরে বিরক্ত করছো কেন, মানে অ্যাভয়েড করছো কেন? তুমি কি আমার থেকে দূরে থাকতে চাও? ইমসোল মনে মনে বলে যে না, আমি জানি না কিছু, তবে আমাদের দূরে থাকাই উচিত। জঙ্গলের পথ থেকে দুজনকে একসাথে আসতে দেখে ইমসোলের দাদা বলে, আমার বোনকে কিছু করোনি তো? তারপরে বলে যে না, আমার তোমার মুখ দেখে মনে হয় না তুমি কিছু করতে পেরেছো। যাই হোক, আমি তোমাকে শেখাচ্ছি মেয়েদের সাথে কিভাবে থাকতে হয়। সেই মুহূর্তে ও এখানে সিয়নজের কাছ থেকে ফোন নেয় আর ফোন নিয়ে নিজে গার্লফ্রেন্ডকে ফোন লাগায়। কিন্তু ইমসোলের দাদাকে তার গার্লফ্রেন্ড রিজেক্ট করে দেয়। এটাতে তার মন ভেঙে যায়। এদিকে ক্লাসের বাকি মেয়েরা এক্সাইটেড যে তাদের বয়ফ্রেন্ডরা হয়তো আজ রাতেই তাদেরকে প্রপোজ করবে বলে।
ইনসোলের দাদা এখানে হাত পা ছড়িয়ে কাঁদতে থাকে ফোন নিয়ে। সিয়ঞ্জি বলে আমার ফোনটা ফেরত দাও, কিন্তু ওর দাদা ইমোশনাল হয়ে ওকে জড়িয়ে ধরে বলে আমি এক্ষুনি ওর কাছে যাব, ও আমাকে কি করে ব্রেকআপ করে দিতে পারে। জো এটা জানতে পারে যে ও জঙ্গলের পথে কোথাও চলে গেছে। এদিকে এই ছেলেটা এই সিন জুনিয়র মেয়েটিকে প্রপোজ করতে আসে, কিন্তু দিনে দুবার মাউথ ওয়াশ খেয়ে নেওয়ার জন্য ওর পেট খারাপ হয়ে যায়। এদিকে টয়লেটের দরজা বন্ধ হচ্ছিল না, তাই ও সিয়ঞ্জেকে একটু ডেকে বলে দরজাটা প্লিজ বন্ধ করে দাঁড়াবে। কিন্তু সিয়ঞ্জের মনে পড়ে যায় এই ছেলেটাই ইমসোলকে বেশি করে মজা করেছিল, মানে ওর মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছিল। তাই ও প্রতিশোধ নেওয়ার জন্য দরজা খুলেই চলে আসে। এদিকে ইমসোল ড্রিঙ্ক করে ট্রি হাউসের মধ্যে চলে যায়। সেখানে গিয়েও মদ্যপ অবস্থায় বসে থাকে আর মনে মনে ভাবে যে সত্যি কত ভালো হতো যদি সেই দিন আমি তোমার সাথে দেখা করতাম আর মনের কথা বলে দিতাম, তাহলে কি সব বদলে যেত। এদিকে জো ইমসোলের দাদাকে খুঁজতে থাকে। গাছের ওপর সেই জায়গাতে যেখানে ফাঁদ পড়া ছিল সেইখানে উল্টো লটকে যায়, কারণ এখানে বন্য শূকর ছিল। ওর দাদা তখনও নিজের এক্স গার্লফ্রেন্ডের কথা বলতে থাকলে জো ওকে জোর করে কিস করে নেয়। এদিকে ইমসোল ট্রি হাউসের মধ্যে পা ধরিয়ে বসতে গিয়ে ও বুঝতে পারে যে পড়ে যাচ্ছে, তাই সিয়ঞ্জি ওকে গিয়ে বাঁচায়। আর সিয়ঞ্জি ওকে দেখতে পেয়ে বলে তুমি কি বোকা নাকি, সবসময় এখানে চলে আসো কেন, আমি তোমার সাথে অনেক খারাপ কিছু করেছি, তোমার তো আমার মতন মেয়েকে অভিশাপ দেওয়া উচিত, আমি খুব বাজে মেয়ে, তোমার সাথে সবসময় খারাপভাবে মিশেছি। তারপর ওর কাঁধের মধ্যে মাথা দিয়ে প্রচুর কাঁদতে থাকে। সিয়ঞ্জে বলে সেরকম কিছু হয়নি। ইমসোল বলে আমি তোমাকে এভাবে কষ্ট পেতে দেখতে চাই না, তুমি এমন ভান করবে যেন আমাকে চেনোই না জানোই না, তুমি আমার থেকে দূরে থাকো। তারপরে ইনহুক মন খারাপ করে বাড়িতে বসেছিল। এখানে সিয়ঞ্জেকে আসতে দেখে জিজ্ঞেস করে তোমাদের পিকনিক কেমন ছিল। এই সিয়ঞ্জে বলে জানি না কেমন। তারপর ওকে জিজ্ঞেস করে তুমি তোমার ওই সুরটা দিয়ে ভালো গান বানাও না, ওটা নিয়ে আমরা কম্পিটিশনে যাবো। তারপরের সিনে ডিটেকটিভের ওই জায়গায় আসে যে জায়গাটা ওরা সন্দেহ করেছিল, আর ওখানে ওই বদমাইশ ট্যাক্সি ড্রাইভার আগুন লাগিয়ে দেয় প্রমাণ লোপাটের জন্য। এই বিষয়টা যখন ইমসোল জানতে পারে ও বুঝতে পারে যে ইচ্ছা করে এটা করা হয়েছে, তার মানে আগের বার এটা ঘটেনি, এইবার ইচ্ছা করে করেছে। তাই ওকে যেভাবেই হোক সিয়ঞ্জে আর ওই ট্যাক্সি ড্রাইভারকে দেখা হওয়া থেকে বাঁচাতে হবে। ও বাড়ি থেকে বেরোচ্ছিল হন্তদন্ত হয়ে সিয়ঞ্জোর কাছে এসে বলে তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি আগের দিন রাত্রিরে বিড়বিড় করে আমার ওই গানটার কথা কি করে গাইছিলে, আমি তো এই গানটা শুধু শুধু ইনহিককেই শুনিয়েছিলাম, তাও তুমি জানলে কি করে। তুমি আরো বলছিলে তুমি নাকি ভবিষ্যৎ থেকে এসেছো আর তুমি তোমার টাইম লাইনে ফিরে যেতে চাও, তাহলে কি তুমি সত্যি ভবিষ্যতের কেউ, তুমি কি এখানকার কেউ নও, তুমি সত্যি করে বলো তুমি কে। আর পিকনিকের সেই রাতে ওদের মধ্যে কিসও হয়ে গেছিল। এরপর ইমসোল এখানে সেয়ঞ্জেকে এটাই বলতে থাকে যে এই দেখো এই ঘড়িটা টিপেই আমি টাইম ট্রাভেল করে এসেছি, একদা তুমি আমায় বাঁচিয়েছিলে, এবার আমার পালা, আমি জানি এটা একটা মিরাকল, বিশ্বাস করা খুবই কষ্টকর। তখন সিয়ঞ্জে বলে কেন, তুমি আমাকে বাঁচিয়েছিলে কেন, আর তুমি এই ঘড়িটা কোথায় পেয়েছো। তখন ও যখন জানায় যেটা নিলামে ঘড়িটা বিক্রি হয়েছে, তখন সিয়ঞ্জে বিশ্বাস করতে চায় না। তো সিয়ঞ্জে বলে আমার ঘড়ি আমি নিলামে বিক্রি করব কেন। তখন ইমসোল বলে যে তুমি একজন পপুলার মানুষ ছিলে, অনেক ব্যস্ত ছিলে। তারপরে সিয়ঞ্জো ওকে বলে আজই হচ্ছে আমার ব্যান্ডে যোগদানের দিন, তো আজ আমাকে যেতে হবে। তারপরও চলে যায়। সেখানে গিয়ে ও বন্ধুদের সাথে গল্প করতে থাকে। বন্ধুদের বলে যে টাইম ট্রাভেল করা কি সম্ভব। বন্ধুরা বলে সায়েন্সের সবই সম্ভব। ও যখন জিজ্ঞেস করে কিভাবে, তখন তারা বলে জানি না। আর বন্ধুরা এও বলে তোমাকে যদি এটা কোনো মেয়ে বলে থাকে তার মানে এটাই যে সে মেয়েটা তোমাকে ইগনোর করতে চাইছে। তার পরের সিনে আমরা এখানে দেখি ওর বন্ধু ইনহিউকরা এখানে অডিশনে পাস আউট হয়ে গেছে। ওরা এখানে ব্যান্ডে গান গাওয়ার জন্য ডাক পেয়েছে, আর মেন ভোকালিস্ট হিসেবে ওরা এখানে সিয়ঞ্জের নাম দিয়েছে। তারপর এখানে ইনহিউক মনে মনে ভাবে সিয়ঞ্জেকে যেভাবেই হোক মানাতে হবে, তাই ওর বাড়িতে চলে আসে। ওখানে এসে দেখে ওর বাবা অনেক ভালো মন্দ রান্না করেছে। আর ওর বাবা এখানে এসে ডিরেক্টলি সিয়ঞ্জেকে বলে আমি শুনলাম তুমি আমেরিকা ইউএসএ চলে যাচ্ছ ওখানে চিকিৎসার জন্য। এটা শুনে ইনহিউক অবাক হয়ে যায়। সিয়ঞ্জেও অবাক হয়। ওর বাবা আরও বলে আমাকে এই ব্যাপারে ইমসোল বলল। তখন এখানের বন্ধু বলে তুমি এত পড়াশোনা করে তুমি ওখানে চলে যাবে কেন, তুমি কি কারোর কথা মতন চলবে নাকি এবার। এরপর ওর বাবা বলে কি হয়েছেটা কি, সমস্যাটা কি।
তারপরের সিন আমরা ডিটেকটিভ কিমকে দেখতে পাই। ডিটেকটিভ কিম জানায় সেভাবে কোনো প্রুফ পাইনি, তবে তুমি চিন্তা করো না, আমরা ভালো কোনো প্রুফ পেয়েই যাব, আর ওই শয়তান লোকটাকে আমরা ধরেই ফেলবো। এটা শুনে ইমসোল অনেকটাই নিশ্চিন্ত হয়। ইমসোল তখন বলে যে আমি ওই জায়গা থেকে যখন পালাতে গেছিলাম, আপনারা কি ওই দিন সেরকম কিছুই পাননি? আসলে আমার সবটা মনে নেই। ডিটেকটিভ এরপর ওকে কিছু গাড়ির ছবি দেখায় আর ও গাড়িটাকে আইডেন্টিফাই করে। ওখানে ওর ভাই চলে আসে। ওর ভাই এদিকে সামনে জোকে দেখতে পায়। জো ওর কিস করার কথা মনে পড়াতে ওর ভাই ওখান থেকে পালিয়ে যায়। জো এসে জিজ্ঞেস করাতে ওখানে ইমসোলও পালিয়ে যায়, কারণ ইমসোল সিয়ঞ্জকে দেখেছিল। তারপরে নেক্সট দিন এখানে সিয়ঞ্জের পাশে একটা সুন্দরী মেয়ে বসে। মেয়েটা এখানে সিয়ঞ্জকে লাইন মারার চেষ্টা করে। সিয়ঞ্জ মেয়েটাকে একদমই পাত্তা দেয় না, কিন্তু মেয়েটা খুবই কিউট ছিল। ক্লাসের মধ্যে সারাক্ষণই ইমসল সিয়ঞ্জি আর ওই মেয়েটার কীর্তিকলাপ দেখে যাচ্ছিল। তারপর মনের দুঃখে ওরা একটা রেস্টুরেন্টে ড্রিঙ্ক করতে চলে আসে। এরপর ওর বান্ধবী কথায় কথায় ওর ভাইয়ের কথা জিজ্ঞেস করে, কিন্তু এখানে ইনসোল বলে আমি ওর ব্যাপারে কিছুই জানি না। এদিকে সিয়ঞ্জের সাথে ওই মেয়েটা আরও একটা বন্ধু রেস্টুরেন্টে খেতে আসে। আরেকজন বন্ধু নিজের কাজে চলে গেল, ও আর ওই মেয়েটা একা থেকে যায়। এদিকে জোয়ের খুব নেশা হয়ে যায়। ইনসোল তাই নিজের বিল মিটিয়ে দিয়ে চলে যেতে চায় ওখান থেকে, কিন্তু ভুলবশত টাকাগুলো সব মাটিতে পড়ে যায়। তাই টেবিলের তলায় টাকা খুঁজতে খুঁজতে তো এখানে সিয়ঞ্জি টেবিলের তলায় চলে আসে, যেখানে মেয়েটা ওকে ফ্লার্ট করছিল আর ওকে প্রপোজ করে বলেও দেয় আমি তোমাকে পছন্দ করি, কিন্তু সিয়ঞ্জি কোনো উত্তর দেয় না। ঠিক সেই মুহূর্তে মেয়েটা ওর সাথে গল্প করতে করতে ওর অনেক কাছাকাছি চলে আসে আর ওকে কিস করতে যায়। এটা দেখে ইমসোল চোখটা বন্ধ করে নেয়। বাকি বন্ধুরা এসে বলে তোমাদের কি ডিস্টার্ব করলাম নাকি? ঠিক সেই মুহূর্তে ওখানে ইমসোলেরও ফোনটা বেজে ওঠে আর ওখানে ডাস্টবিনের বালতি মুখে চাপা দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। সিয়ঞ্জি ওর পেছন পেছন আসে, কিন্তু ওর আরো একজন বন্ধু জানায় তোমাকে মনে হয় মেয়েটির সাথে ইমসোল দেখে নিয়েছে, আরো জেলাস ফিল করে ওখান থেকে পালিয়ে গেছে। আসলে তুমি যখন ইনজিওর হয়েছিলে ও তখন অনেক দুঃখ পেয়েছিল। আমার মনে হয় ইমসোল সত্যি সত্যি তোমায় ভালোবাসে। কিন্তু সিয়ঞ্জি এই কথাগুলো একদমই বিশ্বাস করতে চায় না। ও বলে এরকমটা হতে পারে না। রাতের বেলা ইমসোল নিজের ভাইয়ের সাথে ড্রিঙ্ক করতে করতে অনেক ভুলভাল বকে। তুমি তো বলেছিলে আমি তোমার প্রথম ভালোবাসা, তুমি নিশ্চয়ই এবার এনজয় করছো কারোর সাথে কিস করে। ঠিক আছে, যা করছো বেশ করছো। এইভাবে রাগে গজগজ করতে থাকে। এদিকে ওখানে সিয়ঞ্জ বাড়ি ফিরছিল। রাগের চোটে নিজের জুতো জোড়া লাথি মেরে ফেলে দেয় আর সেটা গিয়ে পড়ে একদম সিয়ঞ্জের সামনে। এবার নিচে লজ্জায় ছুটে যায় সিয়ঞ্জের কাছে। নিচে গিয়ে বলে আমি ফেলিনি, এটা আমার ভুল করে চলে এসেছে। তো সিয়ঞ্জি বলে তুমি কি জেলাস ফিল করছিলে নাকি ওই মেয়েটাকে দেখে? রেস্টুরেন্টের কথাটা ভুল করে ইমসলের মুখ থেকে বেরিয়ে যায়। বলে আমি এরকম কিছু করতে দেখিনি তোমাদেরকে। তো সিয়ঞ্জি বলে তোমার কি তাহলে সত্যি খারাপ লাগছে? আচ্ছা তুমি কি আমাকে কখনোই ভালোবাসোনি? তুমি পাস্ট থেকে আসো আর টাইম ট্রাভেল করো আর যাই করো, এই এত জীবনে তুমি কি আমায় কোনোদিনই পছন্দ করোনি? ইমসল এই কথাটা আর কোনো জবাব দেয় না, শুধু বলে যে আমি জানি না এসব কিছু, তারপর চলে যায়। এদিকে দুজনেই দুজনের ঘরে গিয়ে অনেক কষ্ট পায়, কারণ এক প্রকারে সিয়ঞ্জেকেও রিজেক্টই করে দিয়েছিল। সিয়ঞ্জেও কাঁদতে থাকে আর ইমসলও কাঁদতে থাকে। ইমসল মনে মনে ভাবে যে আমার তোমার জীবনে জড়িয়ে পড়াটা এক প্রকারের খারাপই হবে। এদিকে তেসাং ওর বাবাকে জামাটা দিতে এসে জানতে পারে ইমসলকে কিডন্যাপ করা হয়েছিল আর ওই খুনিটাকে খোঁজা হচ্ছে, এটা নিয়েও চিন্তিত। এদিকে ইনহিউক সিয়ঞ্জেকে পটাবার জন্য নিজে হেয়ার কাট করে নেয়। ও মনে মনে ভাবে ও যখনই ওর সামনে দাঁড়াবে আর ওর ছোট চুল কাটা দেখে এখানে সিয়ঞ্জি ইমোশনাল হয়ে ওর সাথে ভোকালিস্ট হয়ে মেন ব্যান্ডে গাওয়ার স্বপ্ন পূরণ করে দেবে। আর এই ভাবনা ভাবতে ভাবতে ইনহিউক ভাবে যে ওর প্ল্যান সাকসেস হবে আর ওদের ব্যান্ড শুরু হয়ে যাবে। কিন্তু এরকমটা কিছুই হয় না, এটা শুধুই ওর ভাবনাই ছিল। ও যখনই এখানে অ্যাকচুয়ালি সিয়ঞ্জের সামনে যায়, সিয়ঞ্জে বলে আমি জানি আজকেই অডিশন আছে, আমি গাইবার জন্য রাজি আছি, তুমি চিন্তা করো না। এটা শুনে ইনহুক একটু খুশি হয়। তারপর ভাবে আমি ফালতুই চুলটা কাটলাম, ও তো দেখছি রাজি হয়ে গেল। এরপরে এখানে ওদের কলেজে দেখি তেসাং এখানে ইমসুলের সাথে দেখা করতে এসেছে। ওদের দুজনকে একসাথে দেখে সিয়ঞ্জ আবারও জেলাস ফিল করে। ও মনে মনে ভাবে যে ইমসোল আর তেসাংয়ের আবার সব ঠিক হয়ে যাবে আর ওরা আবারও আগের মতো প্রেম করতে লাগবে। কিন্তু এরকমটা কিছুই হয় না। সিয়ঞ্জি যে ভাবনাগুলো ভাবছিল সেগুলো ওর মনের ভুল ভাবনা ছিল। রেস্টুরেন্টে বসে বসেও নিজে পাগল হয়ে যাচ্ছিল। আর এটা দেখে ওর বন্ধু বলে যে এরকমটা করিস না। এদিকে ইমসোলকে এখানে উল্টে জিজ্ঞেস করে তোমার ওই অ্যাক্সিডেন্টের ব্যাপারটা কি, আর এই নাও তোমার জামাটা, আমার জিনিসগুলো ফেরত দাও। ইমসল বলে এটাই তোমার কথা? আর তারপর ও যখন জানতে পারে যে ও ডিটেকটিভ কিমের ছেলে তখন অনেক অবাক হয়। তেসাং বলে আমার বাবা খুবই পুলিশ অফিসার, তোমার কোনো চিন্তা নেই, খুনিটাকে ধরে ফেলবে। ইমসল বলে আমি আমার জন্য চিন্তা করছি না, তুমি খুবই ভালো মানুষ আর তোমার বাবাও খুব ভালো মানুষ, তবে আমার একটা ফেভার চাই, আমার কথাটা শোনো।
এখানে 2023 সালে তোমাকে সঞ্জয়কে বাঁচাতে হবে। এটা শুনে ও অবাক হয়ে যায়। তেশাং বলে, কেন বাঁচাতে হবে কেন, কি এমন হবে? তখন ইমসল বলে, অত কথা আমি বলতে পারবো না। তারপর ওকে আরো কথা বলে যে তোমাকে আমি বুঝতে পারছি না, তুমি এক্স্যাক্টলি কি বলতে চাইছো। এরপর আমরা ব্যান্ডের এখানে প্রোগ্রামের দিন দেখি, যেখানে সেয়ঞ্জে মন দিয়ে প্র্যাকটিস করতে পারছিল না, বারবার সুর ভুলে যাচ্ছিল। এটা দেখে ওর বন্ধুরা অবাক থাকে। বন্ধুদেরকেও জিজ্ঞেস করে যে সত্যিই কি টাইম ট্রাভেল করা সম্ভব, এটা নিয়ে ওর সন্দেহ ছিল। এদিকে পুলিশরা খুনিটাকে খুঁজছে, কিন্তু এই জায়গায় সিসিটিভি না থাকার জন্য বিশেষ কিছু প্রমাণ পাওয়া যায়নি। সেয়ঞ্জে রাত্রিরে বাড়ি ফেরার সময় শুনতে পায় যে ওর ওই ইউএস এর ওখানে রিহ্যাবে ও সিলেকশন হয়ে গেছে। এটা শোনার পর ওর মনটা ভেঙে যায়। তেশাং আজকে প্রায় এক প্রকার জোর করে ইমসলকে বাড়ি পৌঁছে দিতে আসে। বলে যে তুমি এরকম ফ্লার্ট করার জন্য আমার সাথে এসেছো। তেশাং বলে, এরকম কিছু নয়, এই জায়গাটা অন্ধকার, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিতে চাই। তখন হঠাৎই ওর বাড়ি থেকে ফোন আসে। ইমসল ছুটতে ছুটতে যায় আর দেখে ওর মায়ের দোকানে জল পড়ছে, আর সেখানে সিয়ন যে গামলা ধরে দাঁড়িয়ে রয়েছে। ওর ঠাকুমা সকলেই এই বাড়িঘর পরিষ্কার করতে দাঁড়িয়ে রয়েছে। ছুটে এসে ইমসল যখন সিয়ঞ্জের কাছ থেকে গামলাটা চায়, ওর মা বলে, তুই আমার গামলাটা ধর। আর সেইখানে গিয়ে তেসাংও হেল্প করতে লেগে যায়। এরপর সিয়ঞ্জে আর তেসাংয়ের মধ্যে একটা ঠান্ডা লড়াই চলতে থাকে। ওর ঠাকুমারা বলে যে আমরা বাকি ঘরগুলো পরিষ্কার করি, এবার কে কত ভালো বালতি ধরতে পারে এই নিয়ে কম্পিটিশন হয়। তেসাং ওর মাকে হেল্প করলে ওর মা অনেক প্রশংসা করে। আর এদিকে সিয়ঞ্জের বাইসেপের প্রশংসা ওর ঠাকুমা করলে এটা নিয়ে অহংকার দেখায় সিয়ঞ্জে। এবার দুজনের মধ্যে একটা ইমপ্রেস করার প্রশংসা চলতে থাকে। তারপর এরা দুজনেই অদ্ভুতভাবে বালতির জলগুলো ঢালছিল। আর এভাবে দুজন দুজনকে এরকম করতে গিয়ে হঠাৎ করেই তেসাং বালতি নিয়ে পুরো পড়ে যায়। তখন সিয়ঞ্জে বলে, তুমি সবসময় প্রবলেম ক্রিয়েট করো, তোমার বড় বড় খালি কথা মুখে, তুমি দূরে থাকো ওর থেকে। ওরকম কথা বলতে বলতে দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তেসাং বলে, তুমি কিচ্ছু জানো না। এদিকে ইমসল ঘর পরিষ্কার করছিল, হঠাৎই ওই জায়গায় শর্ট সার্কিট হয়ে যায়। ওর ঠাকুমা বলে, এখানে ছাড়, আগে নিচে গিয়ে দেখি কি প্রবলেম হচ্ছে। ওরা নিচের রুমে দুজনে গিয়ে দেখে শর্ট সার্কিট হয়ে গেছে, আর ওরা দুজনে মারামারি করছে, দুজনেরই কারোর বিপদ হতে পারে। ছুটে গিয়ে ইমসল পুরো বাড়ির পাওয়ার সুইচটা অফ করতে যায়। এখানে ওর ঠাকুমার চিৎকারে সিয়ঞ্জি আর তেসাং নিজেদের মারামারিটা থামায়, আর লাইটটা প্রায় ওদের গায়ে পড়তেই যাচ্ছিল। কিন্তু যখন পাওয়ার সুইচ অফ করে দেয় ইমসল, সেই কারণে ওরা দুজন বেঁচে যায়। এরপর ঘর দুয়ার পরিষ্কার করার পর এখানে ইমসলের মা ওদের দুজনকে অনেক ধন্যবাদ জানায়, আর আজকে রাত্রির একসাথে খেতেও বলে। কিন্তু তেসাং বলে, আমি পরে অন্য কোনো সময় আসবো। কিন্তু ওর মা যখন বলে অনেক রাত হয়ে গেছে, আমাদের বাড়িতে শুয়ে পড়ো, কিন্তু তাতে ইমসলের দাদা রাজি হয় না, কারণ ওর মনে পড়ে যায় সেয়ঞ্জের সাথে কি হয়েছিল। সেয়ঞ্জ তাই বলে, আমার বাড়িতে শুয়ে পড়বে, কোনো প্রবলেম নেই। তেসাংকে এরপরও মাটিতে শুতে দেয়। তেসাং বলে, আমি মাটিতে শুতে পারি না, আমি সোফায় শুয়ে পড়ছি। তোকে বলে যে তুমি বেশি আমাকে পাহারা দেওয়ার দরকার নেই। তারপরও বালিশ আর বিছানা নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ে। সিয়ঞ্জি ওখানে দাঁড়িয়ে থাকলে তেসাং বলে, তোমার ভয় নেই, আমি রাত্রিরে লুকিয়ে ওদের বাড়ি আবার চলে যাব না। আর তুমি কি প্রুফ করতে চাইছো? আচ্ছা, তুমি আমার দিকে না তাকিয়ে নিজের দিকে দেখো। তুমি ভালো মতন জানো যে ইমসল তোমায় পছন্দ করে, নইলে ইমসল তোমাকে প্রোটেক্ট করতে বলবে কেন? আর ঠিক তখনই তেসাং ওর বিদেশে যাওয়ার এখানে টিকিটটা দেখে নেয়। এদিকে ওই টিকিটটা দেখে মনে মনে ভাবতে থাকে সঞ্জয়ের অ্যাকচুয়ালি কি করা উচিত। এদিকে ওই সেদিনকার ঘটনার ব্যাপারে ইমসল অনলাইনে সার্চ করতে থাকে কোনো প্রুফ আছে কিনা। এদিকে ট্যালেন্ট হান্ট শোর জন্য এখানে এরা সকলে অডিশন দিতে চলে যায়, যেখানে ইনহিউকরা অপেক্ষা করতে থাকে সেয়ঞ্জে আসবে বলে। নিজেদের কম্পিটিশনের এখানে বন্ধুদের কাছ থেকে শুনতে পায় ইমসল যে ওর আজকেই ফ্লাইট, আজকেই লাস্ট ডে। এখানে সেয়ঞ্জে চলে যায়, ওর বাবা ওকে এখানে ছেড়ে দিতে আসে। আর বাবারা যেরকম বলে সেরকম ভাবে ওকে জড়িয়ে ধরে বলে দেয়, নিজে খেয়াল রাখিস আর সাবধানে থাকিস। তারপর চলে যায়। এদিকে ওদের ডাক আসতেই থাকে। ইনহিউকরা টেনশন করে যে ওদের মেন ভোকালিস্ট আসেনি। জাজেসরা জিজ্ঞেস করলেও নিজেই ভোকালিস্ট সেজে চলে আসে। এদিকে আমরা দেখি সেয়ঞ্জে চলেই যাচ্ছে, টিকিটটা হাতে নিয়েও ও ভাবছে যে কাশ আমাকে যদি কেউ আটকাতে আসতো। এদিকে ইনসোল দূর থেকে ফ্লাইটটাকে চলে যেতে দেখে মনে মনে ভাবে, এটাই ভালো হয়েছে, একদিকে ভালো, ওই বদমাইশ লোকটার সাথে তোমার আর দেখা হবে না, আর তুমি অন্তত বেঁচে থাকবে, আমার আর ভয় থাকলো না, আমি দূর থেকেই তোমার ভালো চাইবো, এটাই চাই। এদিকে ইনহিউকরা সিলেক্ট হয়ে যায় ওই সিয়ঞ্জের লেখা গানটা গেয়ে। সেদিন রাত্রিরে বাড়ি ফিরছিল ইমসোল, হঠাৎই ওই সাদা রঙের ট্রাকটা দেখতে পায়। ও মনে মনে ভাবে যে ওই খুনিটা আসছে ওকে মারবার জন্য, তাই ও ভয় ওখান থেকে ছুট লাগায়। কিন্তু ও পেছনে ছুটতে ছুটতে সামনে গিয়ে দেখে সিয়ঞ্জে চলে এসেছে। সিয়ঞ্জেকে বলে, তুমি যাওনি কেন, তুমি ফিরে এসেছো কেন, এটা তুমি ঠিক করনি, তুমি আমার কাছে এসো না। কিন্তু ট্রাকটা ওদের থেকে পাশ কাটিয়ে চলে যায়। আর ইমসোল ওখানে প্রায় এক
প্রকার অজ্ঞান হয়ে যাওয়ার মতন শরীর অসুস্থ হয়ে যায়। তখন ওকে জড়িয়ে ধরে সিয়ঞ্জে বলে, তুমি এভাবে কেঁদো না। সিয়ঞ্জকে অনেক বকাবকি করে যে তুমি চলে গেলে না কেন। সিয়ঞ্জে বলে, আমি সব জানি, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে প্রোটেক্ট করতে চাও। বলে নিজের ওই ঘড়িটা দেখিয়ে দেয়, যেটাও টাইম ক্যাপসুলে রেখেছিল। কারণ সেদিন এয়ারপোর্টে এরপরে ফ্ল্যাশব্যাকে দেখে ওই টাইম ক্যাপসুলের ব্যাপারে ও একটা লেখা দেখতে পেয়েছিল। সেটা দেখে ওর ওই ঘড়িটার কথা মনে পড়ে যায়, যে গিফটটা ওখানে গাছের তলায় লুকানো ছিল 2023-এ বার করবে বলে। সেখান থেকে বের করা চিঠিটা পড়েও বুঝতে পারে যে ভবিষ্যতে ওর কিছু একটা ক্ষতি হতে চলেছে, যার থেকে বাঁচাবার জন্য ইমসোল সবসময় প্রোটেক্ট করছে। এরপর ঘড়িটা চালানোর পর ওর সব মনে পড়ে যায়, যে প্রতিটা মুহূর্তে ইমসোল ওকে প্রোটেক্ট করে গেছে, কারণ ইমসলও ওকে মনে মনে অনেকটা ভালোবাসে। এরপর ইমসলকে বললে ও নিজে স্বীকার করতে চায় না। সিয়ঞ্জে বলে, তুমি এভাবে পালিয়ে যেতে চাইছো কেন, এটা তুমি ঠিক করনি। এরপর ইমসল অঝরে কাঁদতে থাকে, আর সিয়ঞ্জে বলে, আমি কিছু হতে দেব না, আমার থেকে আর পালিয়ে যেও না। যদি আমার জন্য তোমার কোনো ক্ষতি হয় আমি তাও মেনে নিতে পারবো, কিন্তু তোমায় ছেড়ে থাকতে পারবো না। আর তারপরে ওকে কিস করে নেয়। এরপর 2023-এর একটা ঘটনায় দেখতে পাই যে ইনহিউকরা সাইক্লিপস ব্যান্ডের সকলেই রয়েছে, একমাত্র সানজে শুধু নেই। ইমসোল আর সিয়ঞ্জো যখন কিস করছিল এই ঘটনাটা ইমসোলের মা দেখে নেয়, বলে, আমি জানতাম সিয়ঞ্জে অতটাও ইনোসেন্ট নয়। নাও নাও নাও, তুমি চালিয়ে যাও, আমি তোমাকে ডিস্টার্ব করব না। ফিরে এসে বলে, সিরিয়াসলি আমি জানতাম ওইসব উল্টোপাল্টা সিডি কেনে ছেলেটা অতটাও ভালো নয়। এবার এটা দেখে সিয়ঞ্জে ভাবে যে ইমসোলের মা হয়তো ওকে খারাপ ভাবছে। ইমসোল বলে, তোমার কি এটা নিয়ে চিন্তা নেই, 15 বছর পর তোমার সাথে কি হতে চলেছে? এরপর সিয়ঞ্জে বলে, তুমি চিন্তা করো না, তুমি আমার সঙ্গে আছো এটুকুই যথেষ্ট। এরপর সিয়ঞ্জে বলে, তোমার কাছে কতক্ষণ সময় আছে? ও বলে যে আমার কাছে 1 মাস মতো সময় আছে। তাই জন্য সিয়ঞ্জে বলে, এই 1 মাস সময়টা আমরা একসাথে খুব আনন্দের সঙ্গে কাটাবো। এর পরের সিনে দেখি সিয়ঞ্জের বাবা জিয়ন্ডিওক বন্ধুর কাছে দুঃখ করছে ছেলে বাড়িতে নেই বলে, কারণ ছেলে চলে যাওয়ার পর ওনার আরো একাকী লাগবে। কিন্তু ছেলে যে বাড়িতে ফিরে এসেছে সেটা জানে না। আর সিয়ঞ্জে ইমসলের নামটা লাভ ইমোজি দিয়ে এখানে সেভ করতে যায় আর প্রচুর এক্সাইটেড থাকে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেও ফিলস করে যে নিজের মুখে একটু রূপচর্চা করা দরকার, তাই জন্য মাস্ক সিটটা খুঁজতে থাকে আর মুখের মধ্যে একটা ফেস মাস্কই আটকে নেয়। ঠিক সেই মুহূর্তে ইমসোলের মেসেজ আসে, কিন্তু মেসেজের রিপ্লাই দিতে গিয়ে ফোনের চার্জ শেষ হয়ে যায়। তাই চার্জার খোঁজার জন্য সারা বাড়িও তন্ন তন্ন করে খোঁজে। ওর বাবা জিয়ন্ডিওক ঘরে এসে দেখে ঘরের মধ্যে কেউ যেন একটা রয়েছে। তো উনি প্রথমে ওয়াশরুমে যায়। এদিকে এখানে হঠাৎ করে দেখি সিয়ঞ্জো চার্জ দিতে গিয়ে সারা বাড়িতে কারেন্ট চলে যায়। তো ওর বাবা অন্ধকারের মধ্যে বেরিয়ে আসে খোঁজার জন্য যে কে আছে। হঠাৎ করে সামনে দেখে যে টর্চ জেলে ভূতের মতন এখানে সিয়ঞ্জে দাঁড়িয়ে রয়েছে। সিনটা অত্যন্ত মজার ছিল। ওর বাবা ভয়ে সেন্সলেস হয়ে যায়। এদিকে ইমসোল পুলিশকে ফোন করে যে ওই সেম ট্রাক ওর বাড়ির সামনে ঘোরাঘুরি করছে, সেটা যেন ওরা লক্ষ্য রাখে। পুলিশ জানায় যে আমরা সিসিটিভিতে পেয়ে গেছি, চিন্তা না করতে। এদিকে সিয়ঞ্জে ওর বাবাকে নিয়ে চিন্তায় পড়ে যায়। ওর বাবা বলে, তুই এখানে কেন? তুই এখানে এসেছিস আর তোর বাবার এক্ষুনি হার্ট অ্যাটাক হতো। এটা শোনার পর সিয়ঞ্জে বলে, আমি আরও একটা চান্স দিতে চাই। তখন ওর বাবা বলে, তুই এভাবে ফিরে এলি, পরে পস্তাবি না তো ওখানে যাওয়ার জন্য? ও বাবাকে আরও বলে, আমি অন্য ডিফারেন্ট প্লেসে আমি ঠিক কিছু না কিছু করেই নেবো, চিন্তা করো না। তখন ওর বাবা বলে, ইমা তোর লাগেজটা তো আনা হয়নি। কিন্তু সিয়ঞ্জের জন্য সেদিকে খেয়ালই নেই, রূপচর্চা করতে ব্যস্ত। পরের দিন সকালে ইমসোল দেখে ওর মা ওয়ার্কআউট করছে। এদিকে ওর মায়ের কাছে এসে জানতে পারে, ওর মা বলে যে ছেলেটা অতটা ইনোসেন্ট নয়। ছেলেটাকে যা দেখলাম এখানে সিয়ঞ্জে একটা মেয়ের সাথে কিস করছে, না জানি মেয়েটাও হয়তো ওরই মতন। এটা শুনে ইমসোল প্রতিবাদ করে, বলে, না না মা, তুমি ভুল ভাবছো। ওর মা বলে, তুই কি করে জানলি? আমি কখনোই ভুল হতে পারি না। ওর ঠাকুমা বলে যে না না, এরকমটা হতে পারে না, সিয়ঞ্জের সাথে কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে। ইমসোলের মা সেদিন পেপার আনতে গিয়ে এখানে সিয়ঞ্জের বাবাকে বলে দেয় যে তোমার ছেলে কিছু একটা এরকম উল্টোপাল্টা করছিল, মানে এক্স্যাক্টলি ডিরেক্টলি বলতে পারে না। এটা শুনে ওর বাবা একটু এক্সাইটেড হয়ে যায়, রেগেও যায়। এবার সিয়ঞ্জে আসার পর জিজ্ঞেস করে, সত্যি কথা বলতো, এর পেছনে কোনো মেয়ে নেই তো? তুই হঠাৎ করে এভাবে চলে এলি বিদেশ না গিয়ে? সিয়ঞ্জে বাবার কথায় পাত্তা না দিয়ে চলে যায়। এরপর ইমসোল আর সিয়ঞ্জে দুজন দুজনকে বাড়ি থেকে বেরিয়েই জড়িয়ে ধরে আর দুজনে একসাথে হাত ধরাধরি করে কলেজ যায়। কলেজে যাওয়ার জন্য দুজনে প্রচুর এক্সাইটেড ছিল। দেখে মনে হয় যেন জীবনের সবকিছু একসাথে এবার হবে। তাই জন্য ইমসোল বলে, চলো আমরা একসাথে কলেজ যাই। কিন্তু এভাবে হাত ধরাধরি করে বন্ধুদেরকে জানিয়ে এখন কি লাভ? সম্পর্কটা এখন লুকানোই থাকা উচিত। ঠিক সেই মুহূর্তে ওর বান্ধবী হিয়ঞ্জু দেখে নেয়। আর এখানে সিয়ঞ্জের বন্ধু বান্ধবরাও দেখে নেয়। হিয়ঞ্জু বলে, আমার কাছ থেকে কেন লুকালি তুই? এটা ঠিক করিসনি। আর এই যে শোনো সিয়ঞ্জে, আমার বান্ধবীকে কাঁদালে তোমার অবস্থা খারাপ করে দেবো।
এরপর এখানে দেখি সিয়ন যে ইমসলের ক্লাসরুমে ইমসলের সাথে ওর ক্লাস করতে থাকে, আর ক্লাস করতে করতে দুজনে রোমান্টিক হয়ে হাত ধরাধরি করে নেয়, সেরকমটা ভালোবাসায় হয়ে থাকে। তারপরে ওর কাছে ওর বন্ধুর ফোন আসে। ইনহিওক বলে যে ওদের মেন ভোকালিস্ট হিসাবে গান গাওয়ার জন্য কি গাইবে। তো এই কথাটা শোনার পর সিয়ন যে মানা করে দেয়। এটা শোনার পর ইমসলের খুব খারাপ লাগে, কারণ সিয়ন যে গান ছেড়ে দিচ্ছে তার মানে ভবিষ্যতে কোনোদিনই ও আর গান গাইবে না। এর জন্য ইমসোল প্রচণ্ড উতলা হয়ে যায়, ওর মনে মনে গিল্ট ফিল হয়। ও মনে মনে মন খারাপ করে এখানে বসে থাকে। সিয়ঞ্জে বলে, তুমি মন খারাপ করছো কেন? আমি কি ভবিষ্যতে সত্যিকারই সুপারস্টার হতাম? এটা শোনার পর ইমসোল বলে, হয়তো হতে, আর তোমার গান শোনার সৌভাগ্য হয়তো আর আমার হবে না। এটা শোনার পর সিয়ঞ্জ বলে, তুমি চিন্তা করো না আর নিজে গিল্ট ফিল করো না। পরের সিন এখানে ইমসোলের ভাইকে দেখি, যে এখানে হিউনজোকে দেখে যে ওদেরই ক্লাসরুমের একটা ছেলের সাথে গল্প করছে। এটা দেখার পর মনে মনে জেলাস ফিল হয়, বলে মেয়েটা তো অদ্ভুত, এত তাড়াতাড়ি কি করে মুভ অন করে গেল। এই তো আমার সাথে রয়েছে, যাকগে আমার কি। বন্ধুরা সেটাই আলোচনা করতে থাকে যে দেখ আমি একটা অ্যাডাল্টি জিনিস পেয়েছি, যেটা আমার হানিমুন গিফট। এরপরে দেখি সেয়ঞ্জের পিছনে যে মেয়েটা ঘুরঘুর করতো তার মন ভেঙে গেছে, কারণ ওকে সেয়ঞ্জে ডিরেক্টলি না বলে দিয়েছে। এটা নিয়ে বলতে থাকে, আরে এই মেয়েটা তো সারা দিন কেঁদে বেড়াচ্ছে। এরপর ইমসোলের সাথে সেয়ঞ্জে ডেট করতে যায়, দুজনে ম্যাচিং ম্যাচিং চাবির রিংও কেনে আর খুব আনন্দ করে খাবার খেতে থাকে। তারপর বাড়ি ফেরার সময় রাস্তায় ফুলের পাপড়িগুলোকে ঝরতে দেখে। এই ফুলের পাপড়ি হাতে ধরে উইশ করলে তার উইশ নাকি পূরণ হয়। ইমসোল ধরার অনেক চেষ্টা করছিল, অবশেষে সিয়ঞ্জিওকে হেল্প করে আর ওরা দুজনে মিলেই চোখ বন্ধ করে কিছু একটা উইশ মনে মনে চেয়ে বসে। দুজনের কাছেই এই উইশটা সিক্রেট রাখে, বলে যে আমরা বলবো না। এরপর সিয়ঞ্জোকে কিস করে নেয় আর তারপর দুজনের পিছনে ছোটাছুটি করতে লাগে। এভাবেই হাসি মজাতেই এই গানটা শেষ হয়। তারপরে ওরা বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে আসার পর বলে, আমার ভালো লাগছে না, মনে হচ্ছে তোমার সাথে আরো একটু সময় কাটাই। ইমসোল বলছে, তাতে ক্ষতি কি, চলো না, প্রবলেমের তো কিছু নেই। এরপর ওরা দুজনে মিলেই ইমসোলদের দোকানে সে ডিভিডিতে সিনেমা দেখতে থাকে। ইমসোল বলে, সমুদ্র কি সুন্দর তাই না? সিয়ঞ্জে বলে, চলো, তোমার 1 মাস আগে ফিরে যাওয়ার আগে আমরা সমুদ্র থেকে ঘুরে আসি। ইমসোল বলে, বেশ ঠিক আছে। এরপর ওর দিকে হাঁ করে এমনভাবে দেখতে থাকে যে ইমসোল ভাবে হয়তো ওকে কিস করতে আসছে, কিন্তু সিয়ঞ্জে সেরকম কিছু করে না। ও রিমোটটাকে নেয় আর এটাতে অস্বস্তিতে পড়ে যায় ইমসিয়ল, আর মুখে লজ্জা পেয়ে চোখ বন্ধ করে নেয়। ও মনে মনে ভাবে যে আমি বুঝতে পারিনি, এটা খুবই খারাপ হলো, কি লজ্জার বিষয়। কথা বলতে বলতে ইমসোল ঘুমিয়ে পড়ে। সেয়ঞ্জ দেখে যে ওখানে বসে বসে ও ঘুমে ঢুলছে, তাই জন্য ইমসোলের মাথাটাও নিজের কাঁধের মধ্যে নিয়ে নেয় আর বলে, তুমি এভাবেই আমার কাঁধে মাথা রেখে নিজের সমস্ত কমফোর্টে থাকতে পারো। পরের দিন সকালে যখন ঘুম ভাঙে তখন ইমসোল দেখে যে ওর মুখ থেকে লাল পড়ে এখানে সেয়ঞ্জের জামাটা ভিজে গেছে, তাই জন্য হাওয়া দিয়ে সেটাও শুকাবার চেষ্টা করে। আর এটা দেখে সিয়ঞ্জে হাসতে লাগে, বলে, পাগল হয়ে গেছো নাকি, আমি তো ঘুমাইনি। ইমসোল বলে, না না, তুমি এদিকে তাকিও না। ও কোনোভাবেই সেয়ঞ্জকে তাকাতে দেয় না, যাতে ওর জামাটা দেখতে না পায়। আর জামাটা ধরে টানতে গিয়ে সেটা ছিঁড়ে যায়, আর ওই স্থানে ওর মা ভাই সকলে চলে আসে। সকলে সিয়ঞ্জকে দেখে ভুল বুঝতে থাকে, ভাবে সিয়ঞ্জে হয়তো ইমসোলের সাথে উল্টোপাল্টা কিছু করেছে। সেয়ঞ্জের বাবা জিয়ন্ডিয়কও চলে আসে, নিজের ছেলেকে এখানে ডিফেন্ড করে। আর ইমসোলের মা তখনই বলে, তোমার ছেলে একজন বাজে ছেলে, সে নানার মেয়ের সাথে কিস করে বেড়ায়, অনেক লুচ্ছামি করছে। চিয়ন্ডক বলে, তোমার মেয়েই ফাঁসাতে চাইছে, আমি বুঝতে পেরেছি এবার, আমার মেয়ে ছেলের পেছনে পড়ে রয়েছে। ইমসোলের মা বলে, তোমার ছেলে অতটাও ইনোসেন্ট নয় যতটা তুমি ভাবছো, ও তো এখানে অ্যাডাল্ট ভিডিও দেখে। এই কথাগুলো যাতে ইমসোল শুনতে না পায় তার জন্য সিয়ঞ্জর কানটা চেপে ধরে। তারপর ওর ব্যাগ ধরে টানাটানি করতে করতে বলে, বাড়ি চল। আর ব্যাগ ধরে টানতে গিয়ে ওখান থেকে অনেক আজে বাজে জিনিস বেরিয়ে আসে। এই অ্যাডাল্ট্রি জিনিসটা বেরিয়ে আসার পর সকলে এখানে সিয়ঞ্জকে ভুল ভাবতে থাকে। সিয়ঞ্জের বাবা নিজের ছেলেকে বাঁচাবার জন্য বলে, এটা আমার জিনিস, কিন্তু ইমসোলের মা বলে, ছি ছি ছি, এই ছেলের সাথে আর কোনোভাবেই যোগাযোগ রাখা আমাদের পক্ষে সম্ভব নয়। একদিকে সিয়ঞ্জের বাবা টানতে টানতে ওকে নিয়ে যায়, একদিকে ইমসোলের মা ওর সাথে দেখা করতে মানা করে দেয়। দুজনে ফোন এটা নিয়েই বলতে থাকে। সিয়ঞ্জে বলে, তুমি আমাকে বিশ্বাস করো, ওই জিনিসগুলো আমার ছিল না, অ্যাডাল্ট জিনিসগুলো আমার বন্ধুর, বেশ আমাকে টাইম দাও, আমি প্রুফ করে দেবো। এবার ও মনে করে ভাবতে থাকে যে ওর ব্যাগের মধ্যে জিনিসগুলো কে রেখেছে। তারপর ওর মনে পড়ে যায় যে ওই বন্ধুটাই রেখেছে, তাই বন্ধুটাকে বলে যে ওই জিনিসগুলো আমার ব্যাগে রাখার কারণটা কি। এরপর ও বাড়িতে একটা মিটিং ডাকে, যেখানে ইমসলের ফ্যামিলি আর ওর ফ্যামিলি ছিল। দুই ফ্যামিলি মুখোমুখি হওয়ার
যাওয়ার পরও দুজনের মধ্যে কথা কাটাকাটি হতে থাকে। ওর ঠাকুমা বলে যে তোমরা কিছু বলতে চাও? এখানে সিয়ঞ্জি বলে এই ধরনের অ্যাডাল্ট ভিডিওগুলো আমি দেখিনি, তাহলে তো আমার ডিভিডি ক্যাসেট থাকতো। আমি আসলে ওখানে ক্যাসেট আনতে যেতাম ইমসোলকে দেখার জন্য, ইমসোল খুব সুন্দরী। ওর ঠাকুমা এটা বিশ্বাস করে নেয়। তারপর এটাও হাত ধরে বলে যে বিশ্বাস করুন, ওই জিনিসগুলো আমার নয়। কিন্তু এখানে ইমসোলের মা ওরা কিছুতেই ব্যাপারটা বিশ্বাস করতে চায় না। এরপরও দাদা বলে আমি জানি তুই কি ধরনের ছেলে, তুই এখানে নিজে ইনোসেন্ট সাজতে চাইছিস। তখন সিয়ঞ্জের বাবা এখান থেকে চলে যেতে চায়। সিয়ঞ্জে বলে বাবা আর একটু অপেক্ষা করো, জিনিসটা যার সে নিজেই এসে নিয়ে যাবে। এবার যে বন্ধুটার এই জিনিসগুলো ছিল সে জিনিসটা সত্যিই ফেরত নিতে আসে। তারপরে সিনে পুলিশ অফিসারদের দেখি মিস্টার কিমরা এখানে ওই লোকটিকে ধরে ফেলেছে। বদমাইশ ট্যাক্সি ড্রাইভারটাকে এখানে ধরে ফেলেছে, যে একটা কসাইখানাতে থাকতো আর সেখান থেকে পশুদের অ্যানাস্থেটিয়া ইঞ্জেকশন নিয়ে মানুষের ওপর প্রয়োগ করতো। তারপর তেসাংকে দেখি যে এখানে নিজের জামা কাপড়ের ব্র্যান্ড শুটিংয়ের জন্য নিজের ক্যামেরা দিয়ে ছবি তুলছে আর সেগুলো পোস্ট করছে। অনেক কুল অ্যাটিটিউড থাকার জন্য মেয়েদের কাছে সবসময় কুল প্রুফ করতো আর তাদেরকে লাইনও মারতো। এটা দেখে ওর বন্ধু বলে সত্যি অদ্ভুত লাগে তোকে। এরপর ইমসোলের ফোন আসে, ইমসাল তেসাংয়ের সঙ্গে দেখা করে। তেসাং বলে হ্যাঁ আমি শুনেছি তুমি এখন হুটহাট কোথাও যেও না, বিপদ হতে পারে, আর আমি তোমাকে একটা ট্রিট দেবো। ইমসোল বলে ঠিক আছে তাই হবে। এটা করতে করতে ওখানে সিয়ঞ্জে চলে আসে। সিয়ঞ্জে বলে তুমি তেসাংকে কিসের ট্রিট দেবে, তুমি ওর এক্স বয়ফ্রেন্ড, চলো আমি তোমার হয়ে ওকে ট্রিট দিয়ে দিচ্ছি। এরপর ও তেসাংকে নিয়ে রেস্টুরেন্টে চলে যায় আর তেসাং ওকে বলে তুমি ওর থেকে দূরে থাকো, 2 সপ্তাহের মধ্যে তো আমার সাথে ব্রেকআপ করে দিয়েছিল, না জানি তোমার সাথেও ও শীঘ্রই ব্রেকআপ করে দেবে। এটা শোনার পর সিয়ঞ্জে বলে এরকমটাই কিছু হবে না। আচ্ছা এটা সত্যি কথা বলো তো, তোমরা দেখা করে কি এমন সিক্রেট কথা বলছিলে? কিন্তু তেসাং এটা নিয়ে বলতে চায় না। যে যতই ড্রিঙ্ক করে নিক না কেন এই ব্যাপারটা নিয়ে কেউই মুখ খোলে না। তেসাং বলে এটা একটা সিক্রেট, তুমি চাইলে তোমার গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস করতে পারো। এদিকে আমরা দেখি ইমসোলের ভাই শুটিংয়ে প্রচুর মারধর খায়, মানে এটা একটা শুটিং শট ছিল, তা সত্ত্বেও ও শুটিংয়ে সিলেক্ট হয় না, বড় একজন স্টারে রিপ্লেস করে দেওয়া হয় ওকে। এর জন্য ওর প্রচুর মন খারাপ হয়ে যায়। ওই জায়গায় হিয়ঞ্জে চলে যায়। হিয়ঞ্জে গিয়ে ওকে অনেক মনে সান্ত্বনা দেয় আর ওকে অনেক ব্যথা লাগাবার প্যাচও গিফট করে। বলে তুমি এগুলো লাগিয়ে না, সত্যি তোমাকে দেখে এখন সত্যি আমার খুব খারাপ লাগছে। তোমাকে ওরা সোনা ছেড়ে কেন ওরা কাঁচের টুকরোর পেছনে দৌড়াচ্ছে। জো আরও বলে যে তুমি আমার কাছে তো সোনার বারের মতন। ঠিক সেই মুহূর্তে কুকুরের ভয়ঙ্কর শব্দ শুনে ওরা দুজনে ওখান থেকে পালাতে থাকে। দুজনেই কুকুরে ভয় পায়। একটা বাড়ির ভেতর ওরা লুকাবার চেষ্টা করে, কিন্তু ওরা একটা ভাঙা আলমারির ভেতর লুকিয়ে পড়ে আর সেখানে দাঁড়িয়ে থাকতে থাকতে এখানে জো আর সিমসোলের ভাইয়ের মধ্যে কিস হয়ে যায়। পরের দিন সকালে এখানে তেসাং আর সিয়ঞ্জের ঘুম ভাঙে, দুজন দুজনকে জড়িয়ে শুয়েছিল। ইনহিউক বলে বিশ্বাস হয় না তোমরা দুজন দুজনে রাত্রিবেলা যা করেছো। ইমসোলকে দুজনেই কি করে পছন্দ করো, ও ছাড়া কি আর কোনো বেটার অপশন নেই? তারপর ছবিগুলো দেখায়, তোমরা কারাওকে করেছো, একে অপরকে নিয়ে দুঃখ শেয়ার করেছো, কি না করনি। তেসাং এটা নিয়ে পেছনে লাগতে থাকে, তাহলে আমরা বন্ধু হয়ে গেছি। এদিকে শিয়ঞ্জ একটুখানি জানতে পারে তেসাংয়ের কাছ থেকে যে ওই ট্যাক্সি ড্রাইভারটাই হচ্ছে আসল খুনি, যে এখানে ওদের পেছনে এখনো পড়ে রয়েছে। তেসাং এরপর জানতে পারে যে ওদের ব্যান্ড এখানে ইনহিউক বন্ধ করে দিতে চলেছে। তাই জন্য তেসাং বলে আমি তোমাদের মেন ভোকালিস্ট হয়ে গাইতে পারি, তুমি কি আমায় চান্স দেবে? তারপরে সিনে ওই ট্যাক্সি ড্রাইভারকে দেখি, যে যেখানে লুকিয়েছিল সেই জায়গায় পশুদের ওই অ্যানাস্থেটিয়া ওষুধ আর কিছু টাকা পয়সা রাখতে আসে, কিন্তু সেখানে পুলিশ চলে আসে। চারিদিক থেকে ওকে অ্যারেস্ট করে নেওয়া হয়। ওকে অ্যারেস্ট করার খবরটা ইমসোল পাওয়ার পর অনেক শান্ত হয়, ভাবে যে আমি এবার সিয়ঞ্জেকে নিয়ে স্বপ্ন দেখতে পারি, আমাদের ফিউচার ভাবতে পারি। তো ও এখানে একটা প্রোগ্রাম দেখতে যায় যেখানে এক্লিপস ব্যান্ডের লাস্ট প্রোগ্রাম ছিল। ইনহিউক আর ওর টিমের সকলে চলে যায় আর সকলে ওখানে গিয়ে অ্যানাউন্সমেন্ট করে যে আজকে আমরা আমাদের মেন ভোকালিস্ট অর্থাৎ গেস্ট ভোকালিস্টকে দিয়ে গান গাওয়াবো। এই সোনাকি গানটা ওরই লেখা, ও আজকে নিজের মুখেই গানটা গাইবে। ইমসোলকে উদ্দেশ্য করে এই সোনাকি গানটা ও ডেডিকেট করেছিল। গানটা শুনতে শুনতে ইমসোল অনেক ইমোশনাল হয়ে কাঁদতে লেগে যায় আর শিয়ঞ্জের বলা কথাগুলো মনে করতে থাকে। শিয়ঞ্জের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ওর কাছে যেন এখন অনেক অনেক দামি। এরপর সোনাকি গানটা শুনতে শুনতে দু চোখ দিয়ে ওর জল বেয়ে আসে, আরও মনে মনে ভাবে যে আমাদের ভালোবাসা পূর্ণতা পাবেই। এদিকে ডিটেকটিভ কিমদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আর ওই বদমাইশ ট্যাক্সি ড্রাইভার ওখান থেকে পালিয়ে গেছে। আর ইমসোল আর সিয়ঞ্জেও চেয়েছিল যেন ওরা দুজনে ফিউচারে এক হতে পারে।
এরপর দেখি প্রোগ্রাম দেখে আসার সময় ওকে জিজ্ঞেস করে সিয়ঞ্জু, আমার প্রোগ্রাম তোমার কেমন লাগলো? ইমসল বলে, আমার এতটা ভালো লেগেছে। সিয়ঞ্জি বলে, দাঁড়াও দাঁড়াও, আমি বুঝতে পারছি না এক্স্যাক্টলি কতটা। এরপর ওকে উঁচু জায়গায় তুলে বলে, এতটা ভালো লাগলো? বাহ, তুমি তো খুব কুল তো। তারপরে দুজনে মিলে গল্প করতে থাকে। তারপর বলে যে, তুমি এখানে স্টেজে প্রোগ্রাম করতে দেখতে চাও বলে আমি স্টেজে প্রোগ্রাম করেছিলাম। আর দেখো মিস্টার কিম তার বিজনেস কার্ড দিয়েছে আমাকে তার সাথে পারফর্ম করার জন্য। এবার তুমি খুশি তো? এটা শুনে সোল প্রচুর খুশি হয়। তারপরে সোলের হঠাৎ করেই বলতে থাকে, এদিকে ওই ট্যাক্সি ড্রাইভারটাকে দেখি সে মোবাইলটাকে নিয়ে রাগে গজগজ করতে থাকে। তেসাং খবর পায় যে ওর বাবা ডিটেকটিভ কিমের অ্যাক্সিডেন্ট হয়েছে। বিছানায় রক্ত মাখা ওর বাবার জামা কাপড়গুলো দেখে ও কান্নায় ভেঙে পড়ে। তেসাংকে এভাবে কাঁদতে দেখে ওর বাবা বলে, তুই কি ভাবলি আমি মরে যাব? তখন তেসাং বলে, না মোটেই এরকম নয়। ডিটেকটিভ কিম বলে, আমার মাথায় 20টা সেলাই পড়লেও আমি মরবো না। এরপর জিয়নডিও খবরে ওই ট্যাক্সি ড্রাইভারটার নিউজটা দেখে, যেটা সিয়ঞ্জিও খেয়াল করে। ইমসোলও বাড়িতে একই নিউজ দেখে। এবারও অবাক হয়ে যায় কিভাবে এটা সম্ভব। সিয়ঞ্জি ভাবতে থাকে যে তার মানে ঘটনাটা ঘটবেই। এদিকে পরের দিনই ইমসোল এখানে পুলিশ অফিসারের সাথে দেখা করতে যায়। ডিটেকটিভ কিম বলে, তুমি চিন্তা করো না, আমরা ওকে ঠিক ধরে ফেলবো। ইমসুল চায় যে আমার এই বাড়ির আশেপাশে এবার ঘটনাটা ঘটুক, আর আপনারা সকলে মিলে এখানে এসে আমাকে প্রোটেক্ট করবেন। যেটা ঘটার সেটা তো হবেই। দূর থেকে এই সমস্ত ঘটনাগুলি সিয়ঞ্জে শুনছিল। এরপর সিয়ঞ্জে পুরো বাড়িটায় গিয়ে দেখে যে কি হয়েছিল 10ই মে, যার জন্য ইমসেল বিষয়টাতে ওকে জড়াতে চাইছে না, নিজেই সকল কষ্ট একা ভোগ করতে চাইছে। কিন্তু সিয়ঞ্জি মনে মনে প্রমিস করে, এটা আমি হতে দেব না। তারপর ইমসোলের ভাই আর জো দুজনে পার্কে দেখা করে কিস করতে যায়। ঠিক সেই মুহূর্তে ওরা ইমসোলকে দেখে দুজনেই জলে ঝাঁপ দেয়। ইমসোল বলে, কি হলো, এরা কি জলে ঝাঁপ দিল? দুজনের ঠান্ডা লাগছে দেখে দুজনেই উঠে পড়ে। জো বলে যে, আমি তো ভিজে গেছি, আমার শীত করছে, চলো আমরা একে অপরকে জড়িয়ে ধরি। তারপর স্কুলে গিয়ে ওদের দুজনে আবারও দেখা হয়। ইমসোলকে সিয়ঞ্জি বলে, এত ভারী বই নিয়ে যেতে হবে না, আমি তোমায় হেল্প করছি। আসলে সিয়ঞ্জিকে প্রোটেক্ট করার কিছু টেকনিক শেখাতে চায়, তাই জন্য ওর বাড়ি গিয়ে এদিক ওদিক দেখতে থাকে। ইমসোলের রুমের ভেতর ঢুকলে ইমসোল অস্বস্তি ফিল করে, সব জিনিস গুছাতে শুরু করে। সিয়ঞ্জে বলে যে, এর আগে তুমি কিভাবে এখান থেকে সবকিছু দৃশ্য দেখা যায়, আর নিজের প্রোটেকশনের জন্য সমস্ত জিনিস, তোমাকে একটা কথা বলে রাখি, সবকিছু মাথার কাছে নিয়ে শোবে। কারণ কে জানে আমার সুন্দরী গার্লফ্রেন্ড কেউ যদি তুলে নিয়ে চলে যায়। ঠিক তখনই ওরা একটা কাঁচ ভাঙার শব্দ পায়। বাড়ির ভেতরে এদিকে জো আর ওর ভাই লুকিয়েছিল। ইমসোলকে বলে, তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। সিয়ঞ্জি এরপর হাতের মধ্যে একটা ছড়ি নিয়ে আগে আগে যায়, আর পেছন পেছন এখানে ইমসোল আসছিল। ওরা কাঁচের ভাঙা গ্লাসের টুকরোটা দেখে বুঝতে পারে বাড়ির ভেতরেই কেউ আছে। তাই জন্য ওরা বাড়ির এই প্রান্ত থেকে ওই প্রান্ত সবটা খুব ভালো মতন চিরুনি তল্লাশি চালায়, কিন্তু এখানে জোদেরকে খুঁজে পায় না। এরাও নিজেদের সামর্থ্য অনুযায়ী বিভিন্ন ঘরে লুকিয়ে থাকার চেষ্টা করে। এরা আলমারির ফাঁকে তো কখনো বাগানের মধ্যে। এরপর এখানে ইমসোলকে বলে, তুমি সরে যাও, আমি এখানে দেখছি। এখানে জো দরজাটা চেপে ধরেছিল আলমারির, যাতে কেউ খুলতে না পারে। সিয়ঞ্জে যখনই খুলতে যায় ও বুঝতে পারে এখানে কেউ আছে, আর আলমারি ধরে টানতেই ওর ভাই পড়ে। ওর ভাইয়ের মধ্যে এই গানটা ঠেকানোর সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে যায়। জো এটা দেখে প্রচুর কাঁদতে থাকে। ইমসোল এটাতে প্রচুর রেগে যায়। এবার দুজনকে সামনে বসিয়ে রাগেও গজগজ করে। সিয়ঞ্জকে হাওয়া করতে থাকে। ওর ভাই বলে, তোরাই বা এখানে দুজনে একা কি করছিস? আবার ব্যাগ নিয়ে এসেছিস, আবার আমাদের ওপর সন্দেহ করছিস। তখন ইমসোল আর সিয়ঞ্জি বলে, আমাদের রিলেশনশিপটা ওপেন। তোর ভাই বলে, তাহলে আমাদেরটাও মেনে নে না। জো আর ওর ভাই দুজনে মিলে খুব ন্যাকামো করতে থাকে। এরপর ইমসোলকে নিয়ে একটা ক্যাফেতে যায়, সেখানেও ঠান্ডা জল খায়। এদিকে এখানে মনে মনে ভাবে যে, আমি চাই না তোর রিলেশনটা এগোক। সিয়ঞ্জি বলে, এটা চেয়ে লাভ কি, আমি জানি তুমি ভবিষ্যৎ জানো, তো ভবিষ্যতে যেটা ঘটার সেটা ঘটবেই, এত চিন্তা করার দরকার নেই। ইমসোল তাই জন্য চুপ হয়ে যায়, ভাবে যে হ্যাঁ ঠিকই বলছে। সেদিন রাত্রিবেলা তারপরে দেখি সিয়ঞ্জিকেও ভালো মতন জানলার দিকে তাকিয়ে রয়েছে, ইমসোলের বলা কথাগুলো ভাবছে। তারপরে মোবাইলে ডেটটা দেখতে থাকে যে 10ই মে এক্স্যাক্টলি কিন হবে। তারপরে ওরা ইনহিউককে খুঁজতে আসে। ইনহিউককে খুঁজতে এসে ইনহিউকের রুমে ওরা তেসাংকে দেখতে পায়। তেসাং বলে, আমি এখানে ভাড়া নিয়েছি, এখানে ওর লাস্ট কম্পিটিশনের প্রচুর খারাপ ভয়েস রেকর্ড হয়েছিল। ওর ভয়েস খারাপ হয়ে যাওয়ার জন্য ও নিজে গ্রামের বাড়িতে চলে গেছে। তোমরা চাইলেও গ্রামের বাড়ি চলে যাও। ইনসোল বলে, আমি চিনি ওর গ্রামের বাড়ি। সিয়ঞ্জিকে বলে যে, চলো আমরা সকলে মিলে গ্রামের বাড়ি যাই। তেসাং এর পর সানি নামের একটা নিজে নতুন গাড়ি নিয়ে আসে। ইনসোল বলে, তুমি একদম বদলাওনি। এরপর সিয়ঞ্জের বাবাকে দেখি জিয়নডিওক স্নান করতে গিয়ে দেখে জল শেষ হয়ে গেছে।
জ্বালা করার কারণে উনি বুঝতে পারে না কোথা থেকে জল পাবে। এরপর চারিদিকেই বাথরুমে খুঁজে দেখে কোমোডের জল ছাড়া আর কোথাও নেই। বাধ্য হয়ে উনি কোমোডের জল দিয়ে নিজের মুখ ধোয়, ঘেন্না লাগা সত্ত্বেও। এদিকে বাথরুমের দরজা বাইরে থেকে লক হয়ে গেছে, কারণ দরজাটা ভাঙা ছিল। উনি এবার জানলা থেকে চিৎকার করতে থাকে হেল্পের জন্য, কিন্তু কেউ শুনতে পায় না, কারণ বাইরে কনস্ট্রাকশনের কাজ চলছিল। তো বাধ্য হয়ে ওনাকে এবার সিয়ঞ্জের জন্য ওয়েট করতে হয়। এদিকে সিয়ঞ্জে হোম টাউনে গেছে, যেখানে ইনহিউকের বাড়ি। তেসাং তো গরুর গাড়ির থেকেও স্লো গাড়ি চালাচ্ছে। এটা দেখে ইমসোল প্রচুর রেগে যায়, বলে তুমি একটু জোরে চালাও। এরপরই হঠাৎ দেখতে পায় ইনহিউক সমুদ্রের পাড়ে একা একা চলে যাচ্ছে। এরা ভেবেছে যে ইনহিউক হয়তো এখানে সুইসাইড করতে যাচ্ছে। তাই জন্য ইমসল, সিয়ঞ্জে আর তেসাং তিনজনে মিলে এখানে ইনহিউককে জল থেকে টেনে নিয়ে আসে। ইনহিউক বলে, না আমি সুইসাইড করছি না, আমি জাস্ট ওইখানে ভেসে ভেসে যাওয়ার চেষ্টা করছিলাম। ঠিক সেই মুহূর্তে ইমসল খেয়াল করে যে এখানে হঠাৎ করে তেসাং এর গাড়িটা জলে ডুবে গেছে। তেসাং এরপর সানি সানি বলে কাঁদতে শুরু করে। একজন ফটোগ্রাফার এসে বলে, তোমরা কি ছবি তুলতে ইচ্ছুক এই সুন্দর দৃশ্যের? কিন্তু দৃশ্যটা অদ্ভুত ছিল। বেচারা তেসাং যেন সাধু সন্ন্যাসীর মতন হয়ে গেছে। এরপর সকলে মিলে ইনহিউকের বাড়িতে চলে আসে। সেখানে আসার পর দেখতে পায় যে ইনহিউকের মা বাবা প্রচুর রান্না বান্না করেছে। গ্রামের টাটকা শাক সবজি, মাছ, মাংস, অনেক কিছু। ইমসোল আর সিয়ঞ্জে বলে, আরে এগুলো তো অনেক বেশি, এত কিছু আমরা খেতে পারবো না। এদিকে তেসাংয়ের এসবে কিছুতেই মন ছিল না, গাড়ির দুঃখে বেচারা বসেছিল। এদিকে ইমসলের মায়ের চিন্তা হয় যে মেয়ে এখনো আসছে না কেন, তাই মেয়েকে ফোন করে জানতে পারে যে ইনহিউকের হোম টাউনে গেছে। এই কথাটা ওই বদমাইশ ট্যাক্সি ড্রাইভার শুনে ওখান থেকে গটগট করে চলে যায়। রাগে যেন গজরাচ্ছে, যেভাবেই হোক ও ইমসলকে নিজের হাতের মুঠোয় পেতে চায়। এরপর এরা দুজনে মিলে বাসন মাজছে। ইমসলের হাত ঠান্ডা হয়ে যাওয়ার কারণে সিয়ঞ্জের হাতে ফু দিয়ে গরম করছে। ঠিক তখনই এখানে ইনহিউকের একটা ছাগল দূরে চলে যায়। ইনহিউক, তেসাং, ইমসোল সকলে মিলে ছাগলটাকে খুঁজতে জঙ্গলের পথে চলে যায়। জঙ্গলের পেছনে ছুটতে ছুটতে অনেক কষ্টে ছাগলটাকে ওরা খুঁজে পায়। তারপর ওরা সকলে মিলে ফিরে আসে। আর সেদিন ওদের বাড়ির হোমটাউনের সমুদ্রের পাড়ে সিয়ঞ্জে, তেসাং, ইনহিউক তিনজনই প্রচুর প্রচুর মজা করে। ইমসোল বলে, আমার খুব ভালো লাগছে। তারপর ওরা টানতে টানতে সিয়ঞ্জেকেও জলে নিয়ে যায়। আর চার বন্ধু মিলে আজকে অনেক মজা করে। এই দৃশ্যটা দেখে ইমসোলেরও খুব ভালো লাগে, আর ইমসোলও ওদেরকে জয়েন করে। এই চারজনের এই খুশির মুহূর্তটা হয়তো খুব সুন্দর একটা স্মৃতির পাতায় রয়ে যাবে। তারপর সিয়ঞ্জি ইনহিউককে জিজ্ঞেস করে, আমিও তোমার সাথে গান গাইতে চাই, কিন্তু আমার ভয় হয়, কারণ আমি একজন সুইমার। তো ঠিক আছে, এবার আমি সত্যি সত্যি গান গাইবো। আমি ডিসাইড করে ফেলেছি, জানি না কার যে কখন মৃত্যু চলে আসে কেউই বলতে পারে না। তেসাং কিছু আইসক্রিম এলে ইমসোলকে দেয়। ইমসোলকে বলে, তোমাকে একটা কথা বলি, তুমি ওই কিম সং ওই ট্যাক্সি ড্রাইভারের খবরটা দেখেছো তো? ইমসোল বলে, হ্যাঁ, আর ওটা নিয়ে ভাবতে চাই না, আমি ঠিক আছি। তারপর তেসাং বলে, জানি না, তোমার জন্য খুব চিন্তা হচ্ছে। ইমসোল বলে, আমার জন্য এত চিন্তা হঠাৎ? তেসাং বলে, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, তবে আমি তোমাকে আগেও প্রচুর লাইক করতাম, তোমায় ঠকাতে চাইনি। যাই হোক, আজকে মনের কথাটা বলে হালকা হলাম। তারপরে চারজনে মিলে খুব আনন্দ করে ওখানে আইসক্রিম খেতে থাকে। ইমসোলও বলে যে ধন্যবাদ নিজের মনের কথা বলার জন্য। ঠিক তখনই ওর খেয়াল হয় যে আমার ফোনটা কোথায় গেল। এখানে সিয়ঞ্জো ইনহিউক আর তেসাংকে বলে, তোমরা যাও, আমরা দুজনে মিলে ফোন খুঁজতে যাচ্ছি। রাস্তা দিয়ে হাঁটার সময় ইমসোলের এই আশেপাশে জায়গাগুলোকে দেখে বড্ড চেনা লাগে, মনে হয় যেন এই জায়গায় ও আগেও কখনো এসেছে। কিন্তু সিয়ঞ্জেকে এই ব্যাপারেও কিছু বলে না। তারপর জঙ্গলের ভেতরে সিয়ঞ্জে ফোনটা খুঁজতে চলে গেলে ইমসোল একটা সামনে জায়গায় দাঁড়িয়ে থাকে। ছুটে গিয়ে সিয়ঞ্জে যখন ফোনটা নিয়ে বাইরে আসে, তখনও বাইরে এসে আর ইমসোলকে দেখতে পায় না, কিন্তু ওর মনে একটা অদ্ভুত ভয় সৃষ্টি হয়। ইয়ঞ্জে এখানে খুঁজতে খুঁজতে দেখে যে ও খাদের ধারে বসে রয়েছে। ইমসলকে বলে, এভাবে বসে রয়েছে, তোমার কি কোথাও পায়ে লেগেছে নাকি? ইমসল বলে, না না, কিছু হয়নি, চলো, অন্ধকার হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ফিরে যাই। কিন্তু যাওয়ার পথেও সিয়ঞ্জে ওকে আরো একবার জিজ্ঞেস করে, তুমি কি আমাকে সত্যি কিছু বলতে চাও? তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ না তো? ইমসল বলে, না, কি আবার লুকাবো। তখন সিয়ঞ্জে বলে, তোমার যদি কোনো প্রবলেম হয় তাহলে বলো। তো সিয়ঞ্জে জানতো যে মনে মনে ও মিথ্যেই বলছে। এদিকে ওর বাবার খুবই খারাপ অবস্থা হয়ে গেছে, ঠান্ডায় গলা ভেঙে গেছে, আর উনি আর কোনোভাবেই থাকতে পারছেন না। তাই উনি ঠিক করেন যে দরজাটাকে নিজে যেভাবেই হোক নিজের হাত দিয়ে ধাক্কা মেরে ভাঙবে। কিন্তু দরজা ভাঙতে গিয়ে উল্টে ওনারই শরীর খারাপ হয়ে যায়। এরপর এরা দুজন বাড়ি ফিরে দেখে যে তেসাং, ইনহিউক বাড়িতে কেউই নেই। তো এখানে সিয়ঞ্জেকে এসএমএস করে জানিয়েছে ওরা সকলে মাছ ধরতে যাচ্ছে। সেখানে সিয়ঞ্জে লিখে পাঠায় যে ওর যাওয়ার কোনো ইচ্ছে নেই। ইমসুল এবার ঘাবড়ে যায়, কারণ বাড়ির মধ্যে ওরা দুজনেই একা ছিল। সিয়ঞ্জে বলে, কি ব্যাপার, তোমার চুলটা ভিজে, এসো আমি তোমার চুলটা মিছিয়ে দিই। তারপর ওকে স্ট্রবেরি খেতে দিয়ে ওর চুলটা মুছে দেয়। তো এখানে সিয়ঞ্জেকে ইমসুল বলে, তুমি মাথায় কি শ্যাম্পু লাগাও, খুব সুন্দর। এটাতে লজ্জা পেয়ে সিয়ঞ্জে বলে, তাই না, আমাকে কি তোমার পারফেক্ট
পারফেক্ট বয়ফ্রেন্ড মনে হয়। তারপরে ওরা কথা বলতে বলতে হঠাৎই ছাগলটা চলে আসে আর ওরা একে অপরের গায়ের ওপর পড়ে যায় আর একটা রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হয়। তারপরে দুজনেই অস্বস্তি ফিল করে যে যার জায়গায় শুতে চলে যায়। ইমসল বলে আমি গেস্ট রুমে শুতে যাচ্ছি। সেওনজে বলে তাহলে আমি কোথায় শোবো? ইমসল বলে তোমার তো এই টেন্টে শোয়া উচিত। কিন্তু ইমসলকে সেওনজে বলে যে না, আমিও তোমার সঙ্গে শুতে চাই। ইমসল বলে এটা অদ্ভুত ব্যাপার, না না এটা হতে পারে না, তুমি টেন্টে শো, আমি রুমের ভেতর শুচ্ছি। এবার সিয়ন যে একা শুতে গিয়ে ওকে ভয় দেখাবার জন্য অনেক রকম আওয়াজ করে যাতে ও ভূতের ভয় পায়। তো এখানে ইমসল না বেরোনোর জন্য রুমের ভেতর ঢুকে বলে বাইরে ভূত দেখলাম আর আমার তো খুব ঠান্ডা লাগছে। ইমসল বলে তুমি মিথ্যে বলছো তাই না, ছুতাই না তাই রুমে শুতে আসতে চাইছো, তাহলে আমি টেন্টে যাচ্ছি। সিয়ন যে বলে না না প্লিজ যেও না, আর তুমি ভয় পেও না, আমার বাবা বলে না আমি অক্সিজেনের মতন পিওর, আমি কিচ্ছু করব না। এ দেখো এই বালিশগুলোকে আমি মাঝখানে দিয়ে দিয়েছি, যেই বালিশ টপকাবে তার সে শরীরের অঙ্গ অপরজনের হয়ে যাবে। ইমসল রাত্রিরে শুয়ে থাকতে থাকতে সিয়ঞ্জকে অবাক চোখে দেখতে থাকে। তারপরে মনে মনে একটা অদ্ভুত রকম ফিলিংস হয়, তাই জন্য ওর গালে হাত দেয়। সিয়ঞ্জে বলে এই যে গালে হাত দিয়ে তুমি ভুল করে ফেললে, তোমার হাতটা কিন্তু এবার আমার। তো ইমসল বলে এমা তাহলে তুমি আমার হাত কি করে নেবে? তখন বালিশগুলো সরিয়ে দিয়ে সিয়ঞ্জকে কাছে টেনে নিয়ে বলে তোমার পুরোটাই আমার। তারপর ওকে কাছে টেনে বলে তুমি ঘুমাও আমার বুকের কাছে, কোনো চিন্তা নেই। তারপর ওর গায়ে মাথায় হাত বুলিয়ে দেয়। আর সিয়ঞ্জে বলে যে এই মুহূর্তটা মনে হয় যেন থমকে যাক, তোমার হাতে আর বেশি সময় নেই বলো। ইমসল বলে আমিও চাই যেন কালকে সকাল আর না হোক, তাই না? তো একটা কথা বলি, আর কালকে যদি আমি বেঁচে না থাকি তুমি যেন আমার জন্য কাঁদবে না আর একদম কষ্ট পাবে না। সিয়ঞ্জে বলে ঠিক আছে আমি কাঁদবো না, তবে এরকম কিছু যেন নাই হয়। তারপর ওরা দুজন দুজনকে কিস করে নেয় আর দুজনের মধ্যে একটা অদ্ভুত রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হয়ে যায়। দুজন দুজনকে ভালোবাসাবাসির কথাও বলে যে আমরা দুজন দুজনকে ছাড়া সত্যি থাকতে পারবো না। সেদিনের রাত কেটে যাওয়ার পর পরের দিন সকালে এখানে জন্ডিওকের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। ও একটা টিস্যুর প্যাকেট ইমসলের মায়ের দিকে ছুঁড়ে মারে, কিন্তু গলা ভেঙে যাওয়ার কারণে ভালো মতো কথা বলতে পারে না। ইমসলের মা যাই হোক বুঝতে পারে যে উনি বাথরুমের মধ্যে আটকে গেছে। চিয়নডিওক বলে যে আমি বাথরুমে আটকানো দরজা ভাঙতে পারবে না, দরজা খুবই শক্ত। কিন্তু ইমসলের মা খুবই শক্তিশালী ছিল, তাই জন্য নিজে চেষ্টা করে দরজাটাকে ভাঙার আর এক ধাক্কায় দরজা ভেঙে এখানে সিয়ঞ্জের বাবাকে উদ্ধার করে। এদিকে আমরা দেখি তেসাংয়ের গাড়িটাও উদ্ধার হয়েছে, কিন্তু গাড়িটা নোংরা হয়ে যা থা অবস্থা। নিজের গাড়ি দেখে তেসাং কান্নাকাটি করতে থাকে। তারপর সকলে মিলে ট্রেনে করে ফিরতে থাকে। ইমসল হঠাৎ ঘুমিয়ে যায়। ঘুম থেকে উঠেই এমন একটা ভাব করে যেন ও আবারও টাইম ট্রাভেল করে ফেলেছে। হঠাৎই ও সিয়ঞ্জাকে দেখে বলে আমি তোমায় চিনতে পারছি না। সিয়ঞ্জার চোখে এবার জল চলে আসে, বলে অদ্ভুত ব্যাপার, তুমি কি আবারও টাইম ট্রাভেল করলে? এবার ছুটে ইমসল ট্রেন থেকে নেমে যায়। সিয়ঞ্জের অত্যন্ত কষ্ট হয়, কিন্তু ও আর ইমসলকে আটকায় না। ইমসল ইচ্ছা করেই ট্রেন থেকে নেমে যায় আর মনে মনে বলে যে আমার যে দুর্ভাগ্য রয়েছে সেটা আমি নিজে ঠিক করব, তোমাকে সবের মধ্যে আমি জড়াতে চাই না। তারপরে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেদিন জঙ্গলে গিয়েও ওর কিছু একটা মনে এসেছিল, যে ওই বদমাইশ ট্যাক্সি ড্রাইভারটা ওই জঙ্গলের খাদের কাছে আসবে আর সেখানে যদি সিয়ঞ্জে চলে আসে তাহলে সিয়ঞ্জের বিপদ হয়ে যাবে। তাই জন্য ওর ভবিষ্যৎ বদলে যাওয়ার জন্য সিয়ঞ্জকে এসবের মধ্যে না ঝামেলায় ফেলার জন্য ও এমন কাজটা করে। আর সত্যি সত্যি ওই বদমাস ট্যাক্সি ড্রাইভারটা ইনহুকের হোমটাউনও চলে আসে আর ইমসোলো স্টেশনে দাঁড়িয়ে থাকে। এখানে দুজনকেই দেখানো হয়। ইমসোল যখন বুঝতে পারে যে সিয়ঞ্জের সাথে ওর সমস্ত ফিউচারের ঘটনা চেঞ্জ হয়ে যেতে চলেছে, অর্থাৎ ওই খুনি ট্যাক্সি ড্রাইভার ইয়ংসু ওদেরকে মারবেই। আর যে যে ঘটনা অতীতে ঘটেছিল, মানে সিয়ঞ্জে যেভাবে মারা গেছিল ওই কোইন্সিডেন্টটাও চেঞ্জ হয়ে যাবে। তারপর এখানে দেখানো হয় ফ্ল্যাশব্যাকে স্টেশনে বসে এক মনে ইমসল কিছু একটা ভাবছিল। তেসাংরা খাবার কিনতে গেছিল। তারপর ট্রেনে ওঠার পর সিয়ঞ্জে ওকে গান শোনার জন্য নিজের হেডফোনটা এগিয়ে দেয়, কিন্তু ইমসোল নিজের খেয়ালে ভেসেছিল। তারপর চোখ বন্ধ করার পর ও অ্যাক্টিং শুরু করে, তাকানোর পর এমন একটা ভান করে যেন ও কাউকেই চিনতে পারছে না। সিয়ঞ্জেকে বলে আমি তোমার সঙ্গে কেন? এটা দেখে সিয়ঞ্জ ভাবে যে ও আবারও টাইম ট্রাভেল করেছে, তাই জন্য ও কাঁদতে লাগে। এবার সিয়ঞ্জের সাথে ট্রেন ছেড়ে ইমসোল একা ট্রেন থেকে নেমে যায় আর ট্রেনটা ছেড়ে দেওয়ার পর ইমসোল বলে তুমি প্লিজ আর ফিরে এসো না। তারপরেই আমরা ভূষান স্টেশনে খুনি ট্যাক্সি ড্রাইভারকে দেখতে পাই। ইয়ংসু পাস থেকে বেরিয়ে যায় আর এখানে দাঁড়িয়ে থাকে ইমসোল। তারপরের ঘটনা অনেক দিন কেটে যায়। তারপরে ইমসোলকে দেখি নিজের মতনও কাজ করছে, এখানে লটারির টিকিট দিয়েও নিজের ভাইকে হেল্প করার চেষ্টা করছে যাতে ফিউচারে ওদের কষ্ট না হয়। ফ্ল্যাশব্যাকে আরও একটা ঘটনা দেখানো হয়, সেটা হচ্ছে সিয়ঞ্জের সাথে ও সেদিন অনেক ঘুরেছিল ওর জন্মদিনের দিন। এই অ্যামিউজিং পার্কে এসে বলে আমার বাবা প্রতি বছরই জন্মদিনে পার্কে নিয়ে আসতো। সিয়ঞ্জে বলে তুমি আগে বলনি কেন?
তারপর দুজনে মিলে খাওয়া দাওয়া, ছবি তোলা আর অনেক মজা করতে থাকে। এই দিনটা ওদের জীবনে অনেক বেস্ট দিন হয়ে থাকে। এই দিনটাই হয়তো ওদের জীবনের শেষ দিন। এরপর দেখতে দেখতে সন্ধে হয়ে যায়। ওরা একটা হন্টেড হাউসে ঢোকে, যেখানে ঢুকে উল্টে ইমসোলের ভয় পাওয়ার জায়গায় সিয়ঞ্জেই ভয় পেতে লাগে। আর দুজনে সেখানে অনেক মজা করে। তারপর নাকরদোলায় ওঠার আগে একটা সুন্দর কেক কিনে আনে সিয়ঞ্জ। আজকে ইমসোলের জন্মদিন, সেই উপলক্ষে ওরা দুজনে মিলে গান গেয়ে হ্যাপি বার্থডে সং করে কেক কাটতে লাগে। আর তারপর সিয়ঞ্জে একটা সুন্দর ওকে একটা লকেট গিফট করে দেয়। লকেটের মধ্যে সুন্দর এস লেখা ছিল। লকেটটা ইমসোলের খুবই পছন্দ হয়। সিয়ঞ্জোকে নিজে গলায় সেটা পরিয়ে দিচ্ছিল, কিন্তু পাশের লোকেরা, দোল্লার লোকেরা ভাবে ওরা কিস করছিল, তাই জন্য ওদের আরও একটা রাইড নিতে বলে। এরপর ওকে থ্যাংক ইউ বলে সিয়ঞ্জো। ইমসোল বলে থ্যাংক ইউ তুমি বলছো কেন, বলা উচিত তো আমার, তুমি আমার জন্য যা করেছো সেটা অনেক কিছু। তারপর এভাবে কথা বলতে বলতে সিয়ঞ্জো বলে তাহলে আমার তো অনেক বেশি কিছু পাওয়া উচিত। বলতে বলতে ওরা দুজন দুজনকে কিস করতে লাগে। আর তারপরের ঘটনা আমরা ট্রেনে আসি। ট্রেনে যেটা ঘটে, সিয়ঞ্জ বুঝতে পারে যে ইমসোল ওকে আগেই বলেছিল আমি টাইম ট্রাভেল করে সব কিছু ভুলে গেলে, চলে গেলে তুমি কষ্ট পাবে না। এদিকে হঠাৎ করে ইমসোলের মারা জানতে পারে যে ইমসোল একটা প্রবলেমে পড়েছে। এখানে ডিটেকটিভ কিম এসে বলে, তাই জন্য ইমসোলের মা অনেক রাগারাগি করে ইমসোলকে ফোন করে জিজ্ঞেস করে এতদিন আমাদের জানাসনি কেন, তোকে একটা খুনি পিছু করছে। ইমসোল বলে আমি সব ঠিক আছে, আমি সিয়ঞ্জের সঙ্গে আছি, তোমরা চিন্তা করো না। ওর মা বলে তুই সাবধানে থাকিস। ওর ঠাকুমা বলে তুমি বকাবকি করলে কেন, মেয়েটা এমনিতেই প্রবলেমে রয়েছে। ঠিক সেই মুহূর্তে সিয়ঞ্জ এখানে ইমসোলের বাড়িতে চলে আসে। ওর মা অবাক হয়ে যায়। সিয়ঞ্জে বুঝতে পারে যে ইমসোল ইচ্ছা করে ওকে ওখান থেকে না চেনার ভান করে নাটক করেছে, যাতে ইমসোল এইবারের ঘটনাটা একাই ঝেলতে পারে। এরপর ডিটেকটিভ কিমরা দেখে ওই জায়গায় তো ওই বদমাস ট্যাক্সি ড্রাইভার ইয়ংসু আসছে না। ঠিক তখনই ইমসোল ফোন করে জানায় ও ভুসানে আছে। আর ডিটেকটিভ কিমরা যেন ওকে হেল্প করার জন্য ভুসান চলে আসে। ওখানে এসে সিমঞ্জো ইমসোলকেও অনেকবার ফোনে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু লাইনে পায় না। তারপর ওর বন্ধু ইনহুকের কাছ থেকে জানতে পারে যে তার মা বাবা বলছে যে ইমসোল নাকি এখনও ওখানেই রয়েছে। বুসানে বসে বসে ও ওয়েট করতে থাকে আর গলার লকেটটা দেখে ইমোশনাল হয়ে যায়। সিয়ঞ্জের কথা ভাবতে থাকে যে তাহলে ওটাই কি ওর সাথে কাটানো আমার শেষ সুন্দর মুহূর্ত, আমি কি আর কোনোদিন তোমার সাথে এগোতে পারবো না। এরপর ও একটা দোকানের সামনে আসে। এই দোকানের সামনে থেকেই একটা ঝলক ওর মনে পড়ে যায়। এখানেই ভোর 5টার সময় 7ই মে ওকে এখান থেকেই কিডন্যাপ করা হয়েছিল। তারপর একটা গলির ভেতর থেকে যাবে আর তার চারপাশে ডলফিন আঁকা থাকবে আর লাল ইটের দেয়ালের কাছ থেকেই ওকে কিডন্যাপ করা হবে। তাই জন্য ওই ঘটনার জন্য ওয়েট করতে থাকে। ওই রেস্টুরেন্টেও নিজের খাবার অর্ডার করে দেয়। আর ফোনে এখানে দেখে সিয়ঞ্জোকে টেক্সট করে লিখেছে যে তুমি কেন আমার ফোন রিসিভ করছো না। ও সিয়ঞ্জোকে মনে মনে ওয়েট করতে বলে। দেখতে দেখতে সময় এগিয়ে যায়। ডিটেকটিভ কিমরা ওর কথা মতন ওর পেছনে চলে আসে ওকে হেল্প করার জন্য। অন্য আরেকজন পুলিশ ডিটেকটিভ কিমকে বলে আমরা সত্যিই কি ওই অংশকে ধরতে পারবো। ডিটেকটিভ কিম বলে ভরসা রাখো। এদিকে সিয়ঞ্জও বসে থাকতে পারে না, ও এখানে বুসানে আসে ইমসোলকে বাঁচাবার জন্য। দেখতে দেখতে ভোর 5টা বাজে ওই রেস্তোরাঁ বন্ধ হয়ে যায়। ইমসোল তখন হাঁটতে শুরু করে আর হাঁটার আগে ডিটেকটিভদের ইশারা করে দেয়। এদিকে সিয়ঞ্জও পাগলের মতন বুসানে এসে খুঁজতে থাকে। কুনি ট্যাক্সি ড্রাইভার ইয়নসু এখানে ইমসোলের পিছু করতে লাগে। সিয়ঞ্জও এখানে চারিদিকে চিৎকার করে ইমসোলকে খুঁজতে থাকে। ইমসোল জানে যে ওর সাথে কোন জায়গায় কি হতে চলেছে। ও বারবার করে ফোন করতে লাগে। ঠিক সেই মুহূর্তে সিয়ঞ্জ পুলিশ অফিসারদের ফোন করে দেয়। এদিকে ডিটেকটিভ কিমদেরকে লোকাল পুলিশরা আটকে দেয়। ঠিক সেই মুহূর্তে এখানে ফিল করে ইমসোল যে ওকে কেউ কিডন্যাপ করছে, কিন্তু সেটা আসলে ওই খুনি ট্যাক্সি ড্রাইভার ছিল না, একজন লোকাল পুলিশ অফিসার ছিল। ডিটেকটিভ কিমও চলে আসে। এখানে ইয়ংসু দেখে যে সকলে চলে এসেছে, পুলিশরা সকলে, এমনকি সিয়ঞ্জের সাথে এখানে ইয়ংসুর ধাক্কাও লাগে। সিয়ঞ্জ তখন চিনতে পেরে যায়। ইমসোল যখন জানতে পারে যে সিয়ঞ্জ এখানে ওকে এসেছে বাঁচাবার জন্য, তখন ও জঙ্গলের পথে ছুটতে লাগে। ও গিয়ে দেখে খাদের কিনারায় এখানে অলরেডি সিয়ঞ্জের পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দিয়েছে। মরবার আগে সিয়ঞ্জ ওর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে আর নিজের ভালোবাসার কথা বলে যায়, আর তারপর জলের মধ্যে ঝাঁপ দিয়ে দেয়। এটা দেখার পর ইমসোলের মন আরও ভেঙে যায়। ও নিজের ভালোবাসার মানুষকে আরও একবার হারিয়ে ফেলে, জলের গভীরে তলিয়ে যায়। দুজনে যখন একসাথে সেদিনের রাত কাটিয়েছিল, সেদিন সকালে বলেছিল তোমার কি ঘুম ভাঙবে না, তুমি কি এখনো ঘুমের মধ্যে আছো। তাই সিয়ঞ্জে বলেছিল এই ঘুম যেন না ভাঙুক, যেন আমাদের দুঃস্বপ্নের রাত আর কোনোদিনই না আসুক। তো এই কথাটা মনে পড়ে যায় ইমসোলের। ইমসোল বলে তুমি এটা কি করলে, তুমি কেন আমাকে বাঁচাতে এলে, নিজের প্রাণের বিনিময়ে সব কিছু কেন এভাবে
শেষ করে দিলে আমি আবারও নিজেকে ক্ষমা করতে পারবো না। শিয়ঞ্জ এরপর ধীরে ধীরে জলের তলায় তলিয়ে যায়। তারপর আমরা এখানে প্রেজেন্টে দেখি 2023 সালে ওর ফোনে অ্যালার্ম বাজে। ঘুম থেকে ওঠার পর এখানে নর্মাল দিনের মতন এখানে বলে ইমসোল সব কিছু আগের মতন হচ্ছে। দাদার বিয়ে হয়েছে জোয়ের সাথেই, ওদের ছেলে মেয়ে সবটাই যেন নর্মালভাবে হচ্ছে, যেন কিছুই আমার জীবনে ঘটেনি। সব কিছুকে আমি এভাবেই মেনে নিয়েছি। আমি প্রোডাকশন হাউসে কাজ করি আর এখানে ইনহিয়ক দেখি সেয়ঞ্জের জায়গায় বড় স্টার হয়ে গেছে। এদিকে জোকেও দেখি ও ইমসেলের সঙ্গে একই অফিসে কাজ করে। ওদের বস জানায় যে তোমরা কি নিজেদের কাজ ঠিকঠাকভাবে করছো? আর এখানে জো জিজ্ঞেস করে তোমার স্ক্রিপ্টটা আমাদের বস নিয়েছে কিনা, তো জানায় যে নেয়নি। কিন্তু এখানে জোর বসের নামে নিন্দা করছিল। বসকে দেখেই হঠাৎ করে পাল্টি খেয়ে যায়। ওদের বস বলে এদিকে এসো, তোমাদের সাথে মিটিং রয়েছে। এদিকে জানায় যে ওরা রিসেন্টলি যে সিনেমা শুটিং করছে তার হিরো কিসিং সিন করতে চাইছে না, তাই এই বিষয়টা হ্যান্ডেল করার জন্য ইমসোলকে পাঠায়। ও ওখানে গিয়ে দেখে যে এই ছেলেটি আর কে নয়, দোজুন। দোজুন ওদেরই স্কুলের আরেকজন বন্ধু ছিল। দোজুনকে অনেক রিকোয়েস্ট করে। দোজুন শুটিংয়ের মধ্যে ড্রিঙ্ক করছিল। দোজুনকে বলে একটা রোম্যান্টিক মুভিতে কিসিং সিন না থাকলে কি করে হবে, আর তুমি ড্রিঙ্ক করছো কেন? দোজুন বলে যত যাই হোক আমি কিস করতে পারবো না, প্রবলেম আছে। তখন ও দোজুনকে জিজ্ঞেস করলে বলে আমার গার্লফ্রেন্ড মানা করেছে। তখন ইমসোল বলে তোমার গার্লফ্রেন্ড তো এখানে দেখতে আসছে না, তাহলে কেন এরকম করছো? দোজুন বলে আমি পারবো না। তখন ইমসোল ওকে ধমকি দিলে দোজুন বলে তোমাদের বস আমাকে কিছুতেই বের করবে না। এরপরও গাড়ি নিয়ে ওখান থেকে যেতে গেলে ইমসোল দেখে যে কোনোভাবেই ওকে আটকানো যাবে না। গাড়ির মধ্যে ওর গার্লফ্রেন্ডও ছিল, তাই যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় ড্রিঙ্ক করে, তাই জন্য নিজের গাড়ি দিয়ে দোজুনের গাড়িটা আটকে দেয় আর দোজুনের কান টেনে ধরে। আর এর জন্য ইমসোলে থানায় রিপোর্ট করা হয়। তারপর আমরা তেসাংকে দেখি। তেসাং বলে এসো আমি তোমায় অ্যাপোলজি লেটার লিখিয়ে দিই। এখানে দোজুংয়ের ম্যানেজার ওকে ক্ষমা চাইতে বলে। ইভেন ওর বসও ফোন করে বলে যত যাই হয়েছে ঝামেলা মিটিয়ে তুমিই আগে ক্ষমা চেয়ে নাও। এটাতে ইমসোলের খুবই খারাপ লাগে। ইমসোল এখানে অ্যাপোলজি লেটার লেখে। তেসাং বলে চলো আমি তোমায় হেল্প করি। তখন ওখানে ইমসোল জিজ্ঞেস করে তুমি জেলের ভিতরে কি করছো? তেসাং বলে আমার ভালো লাগে এখানে থাকতে। তখন বলে ভালোই তো, নিজের জায়গা নিজে বুঝে গেছো। তখন বলে আমি তোমায় হেল্প করছি, কিন্তু তুমি আমাকে ট্রিট দেবে। তারপরও ইমসোলকে বেরোতে হেল্প করে। ইমসোল তখন সবটাই বলে আর তেসাং সবটা শুনে বলে এটা তো খুবই অন্যায় হয়েছে, তোমার সাথে খুবই খারাপ হয়েছে, তোমাদের এই হিরোকে আমি শাস্তি দিচ্ছি। কিন্তু ইমসোল বলে সেটা সম্ভব নয়, এটা করলে আমার চাকরি চলে যাবে। ঠিক তখনই পোস্টারের মধ্যেও ইনহিউককে দেখতে পায়। মনে মনে ভাবে ওই জায়গায় সিয়ঞ্জের যাওয়ার কথা ছিল। তারপর মদ্যপ অবস্থায় প্রচুর ভুলভাল বকতে থাকে ইমসোল। তেসাং আজকে ওকে নিজে পিঠে করে বাড়ি নিয়ে আসে। এখানে রাস্তার মধ্যেও ঘুমিয়ে যায়। তাই জন্য ইমসোলকে একটা বেঞ্চের মধ্যে বসিয়েও কাউকে একটা ফোন করতে যায়। আর ঠিক তখনই বরফ পড়তে শুরু করে। বরফ পড়ার দৃশ্য দেখে ইমসোলের ঘুম ভেঙে যায় আর ওর ফ্ল্যাশব্যাকের কথা মনে পড়ে যায়। মনে পড়ে যে এরকমই একদিন সিয়ঞ্জ ওকে বাঁচাতে এসেছিল। সিয়ঞ্জের সাথে ওর সুন্দর মুহূর্তগুলোর কথা মনে পড়ে যায়। আর এটা ভাবে যে আমি সিয়ঞ্জকে সত্যি আর কোনোদিনই কাছে পাবো না। তাই জন্য ও নিজে মনের দুঃখে কাঁদতে লাগে আর চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে। তেসাং বলে তুমি কাঁদছো কেন? তখনও বলে আমি শিয়ঞ্জকে প্রচণ্ড মিস করছি, আমি ওকে ভুলতে পারছি না, অনেক চেষ্টা করেও পারছি না। তারপরের দিন অফিসে ইমসোল নর্মালভাবে যায়। তেসাংকেও ধন্যবাদ জানায় আগের দিন রাত্রিরে ওকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। তারপর ওর বস ওকে ডেকে পাঠায়। বস বলে যে তোমার কথাটা আমি ভেবে দেখলাম, লসুটে তোমার সাথে যেটা করা হয়েছে সেটা এক্স্যাক্টলি অন্যায় করা হয়েছে। আমি জানতাম না যে দোজন ওরভাবে ড্রিঙ্ক করেছিল শুটিংয়ে, আমাকে ক্ষমা করে দিও। আর তোমার প্রপোজালটা আমি ভেবে দেখলাম, তোমার লেখা স্ক্রিপ্ট আমি মুভি হিসাবে চালাবো। তারপর ওর স্ক্রিপ্টের ভেতর একটা রেড এনভেলপ দেখতে পায়। এটা দেখে ভাবে ইমসোল যে এটাতে কি আছে, কিন্তু ওর মনে পড়ে না। জো শুনে প্রচণ্ড খুশি হয় যে তোর লেখা গল্প ফাইনালি সিনেমা হবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে ইমসোলের মনে পড়ে আরে না না, ওই রেড লেটারটার মধ্যে আমি তো এখানে রেজিগনেশন লেটার টাইপ করেছিলাম। আগের দিন রাত্রিরে ড্রিঙ্ক করা অবস্থায় আমি ওই লেটারটা লিখেছিলাম আর আমি অনেক গালিগালাজও করেছি ওর মধ্যে। তো আমি এখন কী করব, চারিদিকে গন্ডগোল করে ফেলেছি। ওই চিঠিটা আমাকে যেভাবেই হোক ফেরত নিতে হবে, ওটা আমি স্ক্রিপ্ট লেটারের ফাইলের মধ্যে রেখে দিয়েছিলাম। এই কথা জোকে জানানোর পরই ও সঙ্গে সঙ্গে লেটার নিতে চলে যায়। কিন্তু ওর বস তখন একটা ভালো পার্টিতে ছিল যেখানে সব সেলিব্রিটিদের অ্যাওয়ার্ড শো দেওয়া হচ্ছিল। তো ওই অ্যাওয়ার্ড শোতে গিয়েও চিঠিটা চুরি করার কথা ভাবে। তাই জন্য সকলের কাছ থেকে চপার চোখ থেকে লুকিয়ে লুকিয়ে ওই চিঠির কাছ অবধি পৌঁছায়। আর অবশেষে নিজের বসের ব্যাগের কাছ অবধি যায়, ব্যাগটাকে চুরি করে আর চিঠিটা বের করে নেয়। এরপর চিঠিটা নিয়েও ছুটে যেতে গিয়ে হঠাৎ করে সিয়ঞ্জের সাথে ধাক্কা লেগে যায়। সিয়ঞ্জকেও দেখতে পেয়ে পুরনো কথাগুলো মনে পড়ে
পড়ে যায়। শিয়ঞ্জোর হাতের ঘড়িটাও একটা টাইমে টাইম ট্রাভেলে পরিণত হয়েছিল। টাইম মেশিন ওই ঘড়িটাই আসল জিনিস। তাই জন্য ওর মনে পড়ে যায় যে কাশ ওই ঘড়িটাকে আমি আবারও প্রেস করে দিই, তাহলে আবারও শিয়ঞ্জো আগের জায়গায় ফিরে যাবে। আর এইবার এমন একটা ঘটনা ঘটাবো যেন আমাদের দুজনের দেখাই না হয়, তাহলে তো শিয়ঞ্জোকে আর মরতে হবে না। আর তেমনটাই ইমসোল করে। প্রথম যেদিন ওদের দেখা হয়েছিল বৃষ্টির দিন, সেদিন ইচ্ছা করে ইমসোল ওর সাথে দেখা করে না। তাই হাঁ করে ও শিয়ঞ্জোর দিকে তাকিয়েছিল। শিয়ঞ্জো ওকে দেখছিল আর বলছিল, তুমি এভাবে পালাচ্ছ কেন? সেদিন যখন ওকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছিল, ঘড়িটার দিকে তাকিয়ে এখানে ইমসোল কিন্তু বুঝতে পেরেছিল যে আমি যেভাবে টাইম ট্রাভেল করেছি, কার শিয়ঞ্জো এভাবে টাইম ট্রাভেল করতে পারবে। আর ঠিক তেমনটাই হয়েছিল। 2018 যখন স্কুল লাইফে ফিরে এসেছিল, সব কিছু বদলে গেছিল। এখানে ইমসোলের সমস্ত স্মৃতিগুলো মনে থাকলেও শিয়ঞ্জো সব ভুলে গেছিল। তাই শিয়ঞ্জো যখন ওর সাথে দেখা করতে আসে, প্রথম যখন ওদের দেখা হয়, তখন ও আর শিয়ঞ্জোর সাথে দেখা করে না, ওকে ইগনোর করে। আর তারপর ওর সাথে যাতে দেখা না হয় সেই জন্য নিজের জায়গা ছেড়ে চলে যাওয়ার কথাও ভাবে। তারপর একদিন নিজেদের জিনিসপত্র সব গুটিয়ে বাটিয়ে ওই স্থানও ত্যাগ করে, যাতে শিয়ঞ্জোর সাথে আর কোনোদিনই দেখা না হয়। শিয়ঞ্জোর সাথে কাটানো মুহূর্তগুলো সত্যিই হয়তো কোনোদিনই ভুলতে পারবে না। ওগুলো ওর মনের মধ্যে থেকেই গেছে। এগুলো ভাবতে ভাবতে ইমসোলের মন খারাপ হয়। শিয়ঞ্জোও দেখে যে এরা নতুন প্রতিবেশীরা শিফট করে গেছে, তাই ওদের স্মৃতিগুলো একটু বদলে যায়। এদিকে ওই রেড এনভেলপের ঘটনায় চলে আসি। এদিকে শিয়ঞ্জোর কাছেও একটা রেড এনভেলপ তুলে দেওয়া হয়, যেটা অ্যাওয়ার্ড শোতে দেওয়া হয়েছিল। অ্যাওয়ার্ড শো এর পার্টিতে শিয়ঞ্জো অনেক আগে ইমসলকে লক্ষ্য করেছিল আর ভেবেছিল চিঠি নিয়ে ব্যাগ নিয়েও হয়তো চোর পালাচ্ছে, তাই জন্য ওকে ধরেও পুলিশে দেওয়ার কথাও বলেছিল। ইমসল বলেছিল, আমি চোর নই, বিশ্বাস করো। তখন ওর হাত ধরে টানলে ওই চিঠিটা পড়ে যায় আর দুজনের চিঠিটা অদল বদল হয়ে গেছিল। ইমসলের চোখে জল চলে আসে, ও বেশি কিছু বলতে পারে না। চোখের সামনে যে রেড এনভেলপটা দেখতে পায় সেটা নিয়েও চলে যায়। আর তারপর গাড়িতে এসে ভাবে যে কেন এমনটা হলো, এত বছর ধরে তো আমি লুকানোর চেষ্টা করছিলাম, তাহলে আমারও কেন দেখা হলো। ঠিক সেই মুহূর্তে ওই বাচ্চা মেয়েটিকে দেখতে পাই, যে এখানে বারবার করে শিয়ঞ্জোকে ফলো করতো। বাড়ি ফিরে আসার পরও জানতে পারে যে ওই রেড এনভেলপটা দিতে পারেনি, তো রেড এনভেলপটাও ছিঁড়েই ফেলছিল। তখনই ও অ্যাওয়ার্ড শোয়ের টিকিট দেখতে পায়। এদিকে সেদিন অ্যাওয়ার্ড শোতে শিয়ঞ্জো যখন বক্তৃতা দিতে যায়, তখনও দেখে যে সেটা একটা রেজিগনেশন লেটার। ইমসোলের লেটারের সাথে এখানে বদলে গেছে আর ওর নামে অনেক খারাপ ইন্টারভিউও বেরিয়ে পড়েছে, কারণ ও এখানে ইমসোলের লেটারের ফার্স্ট লাইনটা পড়েও ফেলেছিল। তাই নিয়ে ওর বন্ধুরা এখানে প্রচুর ওর মজা করতে থাকে। ইনহিওক আর বাকি বন্ধুরা বলে কীরকম একটা বিচ্ছিরি ব্যাপার হলো। তখনই ও দরজায় কলিং বেল বাজে আর ওই বাচ্চা মেয়েটা যে ওকে ফলো করতো সে দরজায় বেল বাজিয়ে চলে যায়। ইমসোলের এই ঘটনাটা দেখে খুবই খারাপ লাগে। তারপরেই এখানে আমরা দেখি ওদের বস ওদেরকে মিটিংয়ে জানায় যে এখানে নতুন সিনেমায় অন্য কাউকে দোজিনের জায়গায় কাস্টিং করতে চায়। তখন জিজ্ঞেস করে, তোমরা কাকে করতে চাও? ইমসোলের মুখ থেকে ভুল করে শিয়ঞ্জোর নাম বেরিয়ে যায়। সকলে তখন বলে তাহলে শিয়ঞ্জোকে করলেও খারাপ হয় না, কিন্তু অ্যাকচুয়ালি এখানে সেটা হয় না। এখানে ভুল করে জো এখানে ইমসোলের লেখা গল্পের স্ক্রিপ্টটা পাঠিয়ে দেয়, যে গল্পের স্ক্রিপ্টটা পড়তে পড়তে এখানে চোখে জল চলে আসে শিয়ঞ্জোর। এখানে শিয়ঞ্জো গল্পটা পড়তে সব জানতে পারে যে অতীতে হাসপাতালে একটি মেয়ে প্যারালাইসিস হয়ে পড়েছিল, তাকে যে ছেলেটি জীবন বাঁচিয়েছিল সেই ছেলেটি ভবিষ্যতে তার বয়ফ্রেন্ড হয়, আর তারপর ছেলেটি মৃত্যুর মুখে পতিত হয় শুধুমাত্র সেই মেয়েটির জন্য। গল্পটার একটা স্যাড এন্ডিং ছিল, কারণ সেই ছেলেটি লাস্ট অবধি মারা যাবে আর মেয়েটি বারবার করে টাইম ট্রাভেল করেছে শুধুমাত্র ছেলেটিকে বাঁচাবার জন্য। তাই মেয়েটি শেষ অবধি বেছে নিয়েছে যে তার প্রেমিককে মুক্তি দেবে, যাতে তার প্রেমিকের মৃত্যু না হয়। এমন গল্প পড়ে শিয়ঞ্জোর চোখে জল চলে আসে। তখন ওর ম্যানেজার এসে জানায় যে স্ক্রিপ্টটা অদল বদল হয়ে গেছে। শিয়ঞ্জোর ম্যানেজারকে বলে স্ক্রিপ্টটা খুবই ভালো, আমি খুবই ইন্টারেস্টেড। এরপর ইমসোলকে ওর বস একসাথে ডিনার করতে নিয়ে আসে, বলে একটা সারপ্রাইজ রয়েছে। আসল ঘটনাটা হলো শিয়ঞ্জোকে ওই ড্রামার জন্য কাস্ট করতে চায়, যে গল্পটা ইমসোল লিখেছিল। শিয়ঞ্জো প্রথমে ইমসোলকে দেখে ভেতরে ঢুকতে চাইছিল না, তারপর প্রথমবার দেখা হওয়ার পরই বলে তোমার সাথে তো আমার আগে দেখা হয়েছে। ইশারা ইমসোল বলে কিছু বলতে না। ইমসোল বলে এই ড্রামাটায় তোমার কাজ করার দরকার নেই। এটাতে শিয়ঞ্জো অপমানিত বোধ হয়, তাও নিজের ইগোকে রেখে বলে আমিও করতে চাই না এই ড্রামা। তখন ইমসোল বলে শুধু এই ড্রামা কেন, পরবর্তীকালে
পরবর্তীকালে আমার নামে যদি অন্য কোনো স্ক্রিপ্টও তোমার কাছে যায়, তুমি সেগুলোও খারিজ করে দেবে, সেগুলো করার দরকার নেই। তখন সিয়ঞ্জো কারণ জিজ্ঞেস করে। ইমসল শুধু বলে, অত কথা আমি বলতে পারছি না, আমি আসছি। ওর বসও অবাক হয়ে যায়। সিয়ঞ্জো এবার ইগো হার্ট হয়, বলে মেয়েটা কি আমাকে রিজেক্ট করলো? ইমসল জানতো যে এটা করলে সিয়ঞ্জের হয়তো খারাপ লাগবে, কিন্তু এছাড়া ওর কাছে আর কোনো উপায় ছিল না। সিয়ঞ্জো এরপর বাড়ি যেতে যেতে বলে যে কি জানি আমার এই গল্পের স্ক্রিপ্টটা খুবই ভালো লাগে। তখন ওর ড্রাইভার জানায় যে তোমাকে মেয়েটা রিজেক্ট করেছে, এবার দেখো মেয়েটাকে কোনোভাবে মানাতে পারো কি না। সেদিন অফিস ছুটি হওয়ার পর ইমসোলের সাথে সিয়ঞ্জো দেখা করতে আসে, আর ওর রেজিগনেশন লেটারটা ওকে পড়ে শোনায়, যেটা দিয়ে ব্ল্যাকমেল হয়ে ইমসোল ওর সাথে একটা বারে খেতে যায়, যে বারে ওরা আগেও গেছিল। সেখানে গিয়ে বলে, তুমি আমাকে কেন নিতে চাও না তোমার সিনেমায়? তখন ইমসোল বলে, আমি অন্য কাউকে ভেবে রেখেছি। একজন 50 বছর বয়সী অভিনেতার নাম বলে। এটা শুনে সিয়ঞ্জো বলে, গল্পের ক্যারেক্টার তো একজন টিনেজার, তাহলে একজন বয়স্ক লোক হিরোকে তুমি কিভাবে নিতে পারো? ইমসোল বলে, সেটা আমার ইচ্ছা, মোট কথা তুমি কোনো রোম্যান্টিক সিনে মানাবে না, তাই জন্য আমি তোমাকে বাতিল করতে চাই। আর গ্রাফিক্স দিয়ে ওই বয়স্ক অভিনেতাকে আমরা ইয়াং ঠিক বানিয়েই নেবো। এটা শোনার পর সিয়ঞ্জো বলে, তো আমিও চেষ্টা করতে পারি। তারপর বলে, না, আমার এখানে ওঝা আমাকে বারণ করেছে যে তোমার আশেপাশে থাকতে না। তুমি এইসব জিনিসে ভাগ্যতে ওঝাতে বিশ্বাস করো? ইমসল বলল, হ্যাঁ, আমি জীবনে এইগুলো বিশ্বাস করি, কারণ ভাগ্য যদি কাউকে মিলাতে না চায় তাহলে জোর করে কিছুই করা যায় না। তাই বাড়ি ফেরার সময় সেদিন বাসের মধ্যে অঝরে কাঁদতে থাকে ইমসল। ওর মনে পড়ে যায় যে কিভাবে ওকে বাঁচাতে গিয়ে বারবার করে সিয়ঞ্জো মৃত্যুর মুখে পতিত হয়েছে। এদিকে সিয়ঞ্জো ঘুমের মধ্যে স্বপ্ন দেখে একটা মেয়েকেও জলের তলা থেকে বাঁচাবার চেষ্টা করছে। ও বুঝতে পারে না এটা কেন হচ্ছে, ওর মাথাও ব্যথা করে। ঘুম থেকে উঠেও ইনহুককে জিজ্ঞেস করে যে কেন ইমসো লোকের ড্রামা থেকে বাদ দিয়ে দিল। ইনহুক বলে, আরে আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম হতেই পারে, কেউ পছন্দ করবে তো কেউ অপছন্দ, এটাকে মেনে নিতে হবে। কিন্তু সিয়ঞ্জো এটা মেনে নিতে পারে না। সিয়ঞ্জো বলে, কারণ আমাকে জানতেই হবে। তাই ও ইমসোলকে ফোন লাগায়। ইমসোল এখানে সিয়ঞ্জের গলা পেয়ে আবারও ফোনটা কেটে দেয়। ও ড্রাইভার বলে, তোমাকে ইচ্ছা করে রিজেক্ট করেছে। এরপর ও ড্রাইভারকে দিয়ে ফোন করিয়ে বলে যে আমরা প্রডিউস করতে চাই ওই সিনেমাটা, আর ইভেন সিয়ঞ্জো ফ্রিতেও কাজ করবে। ইমসোল তাতেও নাকচ করে দেয়, বলে আমি অনেক ব্যস্ত আছি, আমার দ্বারা হবে না, আর আমি এই কাজটার মধ্যে ওকে নিতে চাইছি না। এটা শোনার পর সিয়ঞ্জো অনেক হিউমিলেট হয়। ও ড্রাইভার বলে, বারবার করে এভাবে একটা মেয়েকে বলাটা ঠিক হচ্ছে না। এদিকে যে মেয়েটি বারবার করে সিয়ঞ্জোর বাড়ির সামনে যেত, সেই মেয়েটির সাথে এখানে ইয়ংসো খুনি ট্যাক্সি ড্রাইভারের ধাক্কা লাগে। আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে ইমসোলের ঠাকুমা উধাও হয়ে যায়। ওর মা ডাস্টবিন ফেলতে এসে ওর ঠাকুমাকে দাঁড় করিয়ে রাখে, আর ওর ঠাকুমা অন্য জায়গায় পালিয়ে যায়। এর জন্য ইমসোলকে ফোন করে বলার সঙ্গে সঙ্গেই ও তেসাংয়ের হেল্প নিয়ে ঠাকুমাকে খুঁজতে লাগে। এদিকে ওর ঠাকুমা এখানে সিয়ঞ্জোর বাবা জিয়ন্ডেওকে রেস্টুরেন্টে খেতে চলে যায়। জিয়ন্ডেওকে দেখে বলে, তুমি তো আমার প্রতিবেশী লোক, তুমি আমাকে চিন্তা করছো না? মানে আমি তোমাদের আশেপাশেই থাকতাম। এটা দেখার পর জিয়ন্ডেক বলে, ও আচ্ছা আচ্ছা। এরপর দুজনে মিলে একসাথে খেতে খেতে ড্রিঙ্ক করে আর নেশা হয়ে যায়। তারপরে নিজেদের ছেলের ব্যাপারে বলতে থাকে। সিয়ঞ্জোর কথা বলতে বলতেই ওইখানে হঠাৎ করে সিয়ঞ্জো হাজির হয়। সিয়ঞ্জোকে বলে যে এনাকে চিনতে পারছিস না, এদের ডিভিডির দোকান ছিল, আমাদের প্রতিবেশী ছিল। ওর ঠাকুমা তখন ওকে দেখেই বলে, তুমিই তো আমার বর, তুমি আগের দিন রাত্রিতে কোথায় ছিলে? এসব ভুলভাল বকতে থাকে। তখনই একটা ছবি পায়, যে ছবিটা ইনসোল আর ওর ঠাকুমার ছিল। ছবিটা দেখে সিয়ঞ্জয় বুঝতে পারে যে ডিমেনশিয়ার রোগী। এদিকে ইমসল সিসিটিভি ফুটেজে নিজের ঠাকুমাকে দেখতে পায়। ঠিক তখনই ওর মা ফোন করে জানায় যে ওর ঠাকুমাকে খুঁজে পাওয়া গেছে, যে ডিয়ন্ডিওকে রেস্টুরেন্টে রয়েছে। তাই জন্য তেসাং ওকে গাড়ি করে ড্রপ করে দেয়। তেসাংকে অনেক ধন্যবাদ জানায় যে তুমি তোমার ব্যস্ত শিডিউলের মধ্যে আমাকে হেল্প করেছো। তেসাং বলে, আমি তোমাকে সবসময় হেল্প করব, কারণ তুমি তো আমার গার্লফ্রেন্ডের মতন। ইমসল বলে, মোটেই না, আমি তোমার বন্ধু। তারপর দুজন দুজনকে বাই বলে চলে আসে। দূর থেকে এটা সিয়ঞ্জো দেখে বলে, ছেলেটা কি তোমার বয়ফ্রেন্ড? সে এখানে ইমসল বলে, সেটা তোমার জানার দরকার নেই, তোমাকে তো বলেছি আমি তোমাকে সিনেমায় নেব না, বারবার পিছু করো না। এটা বলে ওকে জোরে চিৎকার করতে থাকে, আর সিয়ঞ্জো মুখে হাসতে থাকে। ও কোনো উত্তর দেয় না। ঠিক তখনই ওর ঠাকুমা এসে ওকে ধাক্কা মারে। তখন ও ঠাকুমার কার্ডটা দেখিয়ে বলে, তোমার ঠাকুমাকে আমরাই খুঁজে পেয়েছি। এরপর ওর ঠাকুমা বলে, আমাকে টয়লেট যেতে হবে। ইমসলের মা ও ঠাকুমাকে নিয়ে চলে যায়, আর সিয়ঞ্জোকে বলে যে ওকে যেন কফি না খাইয়ে ছাড়ে না। তারপরও ঠাকুমার ছবিটা ফেরত দিয়ে বলে, চলো আমরা একটা কফি খাই। এরপর কফি শপে গিয়ে ওরা দুজনে মিলে কফি খেতে থাকে। রাত্রিরে কফি শপে ওর যে অ্যাড লাগানো থাকে সেটা দেখিয়ে বলে, আমার মধ্যে খারাপ কি আছে, তুমি আমার চোখের দিকে তাকাও, চারিদিকে শুধু আমাকে দেখতে পাবে।
ইনসুল ওর দিকে তাকিয়ে বলে, "আমি সব দেখেছি, তো কি হয়েছে?" তখন বলে, "আমরা তো প্রেম করছি না। আচ্ছা ওঝা যদি আমাদের প্রেম করতে বলে তাহলে কি তাই করবে?" তখনই দুটো বাচ্চা মেয়ে এসে ওকে সিগারেট কিনতে দিয়ে দেয়। আর এটা দেখে ইনসোল হো, হো করে হাসতে থাকে। বলে, "তুমি এতই ফেমাস যে লোকে তোমাকে এসে সিগারেট কিনতে দিয়ে দিচ্ছে। মানে তোমাকে কেউ চিনতেও পারছে না।" এটা দেখে সেয়ঞ্জ বলে, "তোমার কি হাসা শেষ হয়েছে?" আর এটাতেই লজ্জা পেয়ে যায় ইনসোল। তারপর ওখান থেকে বাই বলে চলে আসে। তারপর বলে, "একটা কথা বলো তো, এত বছরের মধ্যে আমাদের কি কখনো দেখা হয়েছে? তুমি আগের বাড়ি ছেড়ে চলে গেছিলে কেন? আমাদের কি ওখানে কোনোদিন দেখা হয়নি?" ইমসল মিথ্যে করে বলে, "না, কোনোদিনই দেখা হয়নি।" তারপর বলে, "সত্যি করে বলো তো, কারণ এই কদিন ধরে আমি অনেক অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখছি।" তারপর ও যখন ইমসলকে ওর বাড়িতে ছাড়তে যায় তখনও ওর যেন কিছু একটা ঝলক মনে পড়ে যায়, যে আগেও এরকম জায়গায়ও এসেছে। এই বিষয়টা ওর সাথে কেন হচ্ছে সিয়ঞ্জে বুঝতে পারে না। এরপর ইমসল ফিরে আসার পর ওর মা বলে, "ছেলেটিকে আমি চিনতে পেরেছি, ও তো সে একটা ড্রামাতে কাজ করতো।" কিন্তু ইমসল এটার কোনো উত্তর দেয় না। ও ঠাকুমাকে বলে, "এরকমটা আর কখনো করো না।" ও ঠাকুমা বলে, "আজকে যা করেছি ভালো করেছি না? আমি জানতাম তুই সিয়ঞ্জকে মিস করছিস।" ওর ঠাকুমা এখানে কিছু একটা স্মৃতি মনে রয়েছে। আর ইমসলও নিজের রুমে ঢুকে খুব কাঁদতে থাকে। বলে, "তুমি ঠিকই বলেছো ঠাকুমা, আমি সত্যি ওকে অনেক অনেক মিস করছি।" এদিকে ওই বাচ্চা মেয়েটির কাছ থেকে পুলিশ অফিসার তেশাং জানতে পারে ওই অংশ ড্রাইভারের ব্যাপারে। তার একটা স্কেচও বানানো হয়। তারপরে সিনে জোকে দেখতে পাই। জো এখানে একদমই নিজের হাজবেন্ডের ওপর খুশি ছিল না। নিজের বাচ্চাদের হেল্প করা ছাড়া ওর হাজবেন্ড সেভাবে ওকে কোনো হেল্প করতো না। নিজের কাজ নিয়ে ওকে নিজেকে ব্যস্ত থাকতে হতো। তারপর ও একটা বিল দেখতে পায়। ভাবে যে ওর হাজবেন্ডই হয়তো এই বিলটা খরচ করেছে। এদিকে ওদের বস বলে, "এই ড্রামাটাই আমরা ওই সিয়ঞ্জকেই নিতে চাই, তোমার প্রবলেমটা কি?" এটা শোনার পর ইমসল বলে, "আমি তাহলে চাকরি ছেড়ে দেবো, সিয়ঞ্জ যে কোনো ড্রামায় কাজ করুক। আমি চাই না এই প্রোডাকশন হাউসের কাজ করতে। এই নিন আপনার আই কার্ড।" এই বলে ইমসল রাগ করে চলে যায়। জো ওকে আটকাতে গেলে বলে, "সবকিছু তোমার জন্য হয়েছে। তুমি সেদিন স্ক্রিপ্টটা অদল বদল না করলে আমাকে সিয়ঞ্জর মুখোমুখি হতে হতো না।" জো বুঝতে পারে না কেন এমনটা বলছে। এদিকে গাড়িতে আসার সময় সিয়ঞ্জ বলে, "এটা একটা টাইম ট্রাভেল ড্রামা, যেখানে মেয়েটার বয়ফ্রেন্ডের সাথে নিজের এন্ডিং হয়। আর এন্ডিংটা খুবই স্যাড এন্ডিং। এটার জন্য আমার কৌতূহল আরও বেড়ে যায়।" এদিকে জোরা বুঝতে পারে না যে কেন ও ছেড়ে চলে গেল। আর লটারির টিকিটটা দেখে জানতে পারে যে এটা ইমসোল কিনেছিল। তারপর ইমসোলকে দেখে ও আবারও অ্যামিউজিং পার্কে গেছে। আর সেখানে গিয়ে অতীতের স্মৃতিগুলো মনে করছে। ভাবছে যে সত্যি সেই দিনটা আমাদের দুজনের একসাথে কাটানোর শেষ দিন ছিল। অ্যামিউজিং পার্কে বসে বসে রাত হয়ে যায়। তারপর বাড়ি ফিরতেই যাবে। তার আগে ও একবার নাগরদোল্লায় চড়তে যায়, যে দোল্লায় আগে বসেছিল। এদিকে সেইখানেই সিয়ঞ্জের একটা শুটিংয়ের কাজ ছিল। এদিকে তেসাংরা ট্যাক্সি ড্রাইভার ইয়ংসোকে স্কেচ করে আর সিসিটিভি ফুটেজের মাধ্যমে ধরে ফেলে। এদিকে ইমসুল যখন নাগরদোলায় ওঠে ও দেখে ওর সাথে সিয়ঞ্জও নাগরদোলায় উঠেছে। সিয়ঞ্জ বলছে, "এটা আমাকে কৌতূহল দিচ্ছে, তুমি আমাকে রিজেক্ট কেন করবে? আর একটা কথা বলো তো, এই অ্যামিউজিং পার্ক আসার পর থেকেও আমার কিছু ভিশন আসছে, মনে হচ্ছে আমি এখানে আগে এসেছি। সত্যি করে বলো, আমরা কি আগে কখনো দেখা করেছি?" ইমসুল বলে, "না, কখনোই করিনি।" তখন বলে, "তোমার কিরকম মানুষ পছন্দ যে তোমার ড্রামায় কাজ করবে?" তখন এখানে জিজ্ঞেস করে যে তোমার ড্রামাতে হ্যাপি এন্ডিংও নেই কেন? সিয়ঞ্জকে এখানে ইমসুল বলে যে আমার জন্য ওটাই হ্যাপি এন্ডিং। আমার পছন্দের মানুষ বেঁচে থাকুক, ভালো থাকুক, এটাই আমার জন্য হ্যাপি এন্ডিং। সঞ্জয় বলে, "কখনোই নয়, কারণ তুমি গল্পের হিরোইন তো মন থেকে খুশি হতে পারবে না কোনোদিন, তাহলে কিভাবে সম্ভব?" এদিকে সিয়ঞ্জর কিন্তু সত্যি সত্যি ঝলকগুলো মনে পড়তে থাকে, যে এখানেও আগেও এসেছে। তারপরে হঠাৎ করেও বুঝতে পারে যে এখানে ওদের দুজনের কথা বলাটা হয়তো ঠিক নয়। ঠিক তখনই ইমসল বলে, "তুমি কি আবারও নিজেকে মেরে ফেলতে চাইছো?" তখনই দোল্লাটা হঠাৎ করে ঝাঁকুনি দেয়। আর যে জন্মদিনের দিন লকেটটা ইমসলকে গিফট করেছিল সেই লকেটটা সিয়ঞ্জে গলায় পড়েছিল। লকেটটা দেখে ইমসল হাঁ করে ওর দিকে তাকিয়ে থাকে আর ভাবে এটা কিভাবে সম্ভব হলো। এরপর যখন ইমসোল আর সিয়ঞ্জ দুজনে একসাথে নাগরদোল্লায় ছিল, তখন এখানে ইমসোল সিয়ঞ্জের গলার লকেটটা খেয়াল করে, যেটা ও পাস্টে ওকে দিয়েছিল। দুজনে একসাথে নাগরদোল্লা থেমে যাওয়ার কারণে হোঁচট খেয়ে একে অপরের গায়ের মধ্যে পড়ে যায়। এখানে মাইকে অ্যানাউন্সমেন্ট করা হয় যে দোলনায় কিছু গন্ডগোল রয়েছে, তাই জন্য একটু অপেক্ষা করতে। ঠিক সেই মুহূর্তে সিয়ঞ্জ বলে, "কেন জানি না সবকিছুতেই আমার একটা অদ্ভুত ফিল হচ্ছে। আচ্ছা তোমার কি শরীর খারাপ? তুমি এরকম করছো কেন?" ইমসোলকে দেখা যায় যে ইমসোলের জ্বর হয়েছে, আরও অসুস্থ হয়ে প্রায় এক প্রকার অজ্ঞান হয়ে গেছে। তাই ওকে সিয়ন যে ধরাধরি করে নিজের বাড়িতে নিয়ে আসে, সেখানে এসে ওর চিকিৎসা করায়।
আর ওর বলা কথাগুলো ভাবতে থাকে, কারণ ইমসোল সত্যি ওর ব্যাপারে বলতে চায় যে তোমার যদি কাছাকাছি আসি তোমার আবারও বিপদ হতে পারে, আমি সেটা চাই না। ঘুমের ঘোরেও ও সিয়ঞ্জের নামই বলে যাচ্ছিল। সেই বিষয়টা দেখে সিয়ঞ্জ অবাক হয়ে যায়। সিয়ঞ্জর হাতটা চেপে ধরে, যেটা দেখে সিয়ঞ্জর বন্ধু কাম ড্রাইভার বলে, এসব তুই কি করছিস? সিয়ঞ্জ বলে, আরে কিছু নয়, ও অসুস্থ বলে বাড়িতে এনেছি। ঠিক সেই সময় ওর বন্ধু বান্ধব ইনহিউকরাও চলে আসে। ওরা বলে, কি তুই একটা মেয়েকে এনেছিস? আমরাও দেখতে চাই, চল। তার খানিকক্ষণ পরই ইনসোলের জ্ঞান ফিরে আসে। ও যখন দেখে যে ও সিয়ঞ্জের বাড়িতে রয়েছে, তাও এরকম অবস্থায়, ওখান থেকে পালাতে যায়। তখন সিয়ঞ্জের কাছে ধরা পড়ে যায়। সিয়ঞ্জে বলে, তুমি কোথায় যাচ্ছ? এখানে তো জুতো নেই, আমার ম্যানেজার জুতো আলাদা জায়গায় রেখেছে। এটা শোনার পর ইমসোলকে বলে, তুমি চলো আমার সাথে আগে ব্রেকফাস্ট করে নাও, কিছু খেয়ে নাও, তারপরে নয় চলে যাও। তারপর ইনসোল প্রথমে রাজি হচ্ছিল না। তারপর গিয়ে যখন সত্যি সত্যি দেখে যে ওর জুতোটা নেই, তখন ও ফিরে আসতে বাধ্য হয়। ঠিক অতীতে যেভাবে সিয়ঞ্জি ওকে খাবার রেডি করে দিত, ওর সামনে এনে দিত, ঠিক সেইভাবে প্রেজেন্টেও সিয়ঞ্জি ওকে ওভাবেই খাবার দেয়। এটা দেখে ইমসলের চোখে জল চলে আসে। সিয়ঞ্জোর কপালে হাত দিয়ে আবারও দেখে যে ওর আবারও জ্বরটা এসেছে কিনা। এরপর সিয়ঞ্জের পেছনে লাগতে থাকে, বলে তুমি রাত্রিরে খুব বাজেভাবে ঘুমিয়েছো। ইমসুল বলে, কেন, আমি কি করেছি তোমার সাথে? সিয়ঞ্জ বলে, সেটা বলা যাবে না, তুমি এক্ষুনি এম্বারেস ফিল করবে। এটা শুনে ইমসুল একটু ঘাবড়ে যায়। তারপর বলে, তাহলে তোমার জন্য আমি সারা সারা রাত জেগে তোমার ট্রিটমেন্ট করেছি, আমাকে কিছু একটা তোমাকে গিফট দিতে হবে। ইমসুল বলে, কি রকম? আমি তোমাকে পরে শোধ করে দেবো টাকা দিয়ে। তখন সিয়ঞ্জে বলে, না সেরকম কিছু নয়, ছাড়ো এখন, বাদ দাও, চুপচাপ খাও। তখন ইমসোল খেতে থাকে। তারপর বাড়ি যাওয়ার জন্য দুজনে রেডি হয়। এখানে দেখে সিয়ঞ্জ আলমারির ভেতর থেকেও জুতোটা বের করে দেয়। তখন ইমসোল অবাক হলে সিয়ঞ্জে বলে, তুমি কি বাড়ি যেতে চাও না, এখানেই থাকতে চাও? তারপরে সিনে আমরা তেসাংকে দেখি। তেসাং এখানে ওই খুনিটিকে খুঁজতে থাকছে। ইয়ংসোর ছবি দেখিয়ে খুঁজতে খুঁজতে হঠাৎই ও অ্যাপার্টমেন্টের মধ্যে ইমসোল আর সিয়ঞ্জকে দেখে। ইমসোল দেখে এখানে তেসাংয়ের সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। আর বাকি সকলকেই বলতে থাকে, সিয়ঞ্জে আর আমি হচ্ছি বিজনেস পার্টনার। সিয়ঞ্জে কানে কানে দুষ্টু কথা বললেও বলে, চুপ করো। তারপরও তেসাংয়ের সঙ্গে বাড়ি ফিরে আসে। তেসাং যখন বলে যে তোমাকে আমি আমার গার্লফ্রেন্ডের মতো মনে করি, আগের রাতের কথাগুলো ভেবে সিয়ঞ্জে জেলাস ফিল করতে থাকে। তারপর ভাবে, আমি সব ধুয়ে মুছে এখানে স্মৃতি মিটিয়ে দেবো। কিন্তু এত সহজ নয়। ইমসোলের কথা ভেবে ওর আরো মন খারাপ করে। ইভেন মেডিসিনের প্যাকেটটা ওকে আরো মনে করিয়ে দেয়। পরের সিনে আমরা জো আর ইমসোলের ভাইকে দেখি, দুজনে এখানে পিৎজার বাইরের অংশটা ফেলে দিচ্ছে। এটা দেখে ওদের মা বলে, তোমরা এরকম ওয়েট ফিলিংস কেন করছো? তখন ওর জো বলে যে আমরা খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাবো আর সব প্রবলেম মিটে যাবে, তাড়াতাড়ি আগে লটারিটা নিয়ে এসো, নইলে এক্সপায়ার হয়ে যাবে। পরের সিনে ইমসোল ওর বসকে বলে যে আমি জব ছেড়ে দিতে চাই, যতক্ষণ না তুমি আমার জায়গায় রিপ্লেসমেন্ট কাউকে পাচ্ছ ততদিন চাকরিটা চালাবো। তারপরে সিনে তেসাং এখানে ট্যাক্সি ড্রাইভারটাকে খুঁজতে থাকে, কিন্তু ঠিক সেই মুহূর্তে ও এখানে সিয়ঞ্জের গাড়ি সিসিটিভি ফুটেজে দেখতে পায়। ও বুঝতে পারে ওই ট্যাক্সি ড্রাইভারটা সিয়ঞ্জের বাড়ির আশেপাশেই ঘোরাঘুরি করছে। পরের সিনে আমরা এখানে স্টিমবাতে দেখি, যেখানে ইমসোলের মা, ঠাকুমা আর ওর ভাইঝি সকলে মিলে বেড়াতে এসেছে, যেখানে সিয়ঞ্জের বাবা জিয়ন্ডেওকও ছিল। চিয়ন্ডক অদ্ভুতভাবে নাক ডাকছিল, সেই জন্য ওকে ঘুম থেকে তুলে দেওয়া হয়। চিয়ন্ডক ঘুম থেকে ওঠার পর ইমসোলের মা ঠাকুমাকে চিনতে পারে। এদিকে সিয়ঞ্জে এখানে কন্টিনিউ ইমসোলের কথাই ভাবছিল এই ওষুধের প্যাকেটটাও নিজে দিয়ে আসবে। তো সেটাতে ও ড্রাইভার মানা করে, বলে তুমি একটু ওকে নিয়ে বেশিই ভাবছো, ওষুধের প্যাকেটটা আমি দিয়ে আসছি, তোমার যাওয়ার দরকার নেই, এটা মোটেই ভালো দেখায় না। কিন্তু সিয়ঞ্জে বারবার জোর করতে থাকলেও ড্রাইভার ওকে বসিয়ে দিয়ে বলে, আমি আসছি। তখন সিয়ঞ্জে বলে, তোমাকে আমি 9টা থেকে 6টার ডিউটি দিয়েছি, তোমার এত কাজ করার কোনো দরকার নেই। এটা শোনার পর ড্রাইভার চলে যায়। পরের সিনে স্টিমবাতে আবারও আমরা জিয়ন্ডেওক আর ইমসোলের মাকে দেখি। জিয়ন্ডেওককে বলে, আপনার ছেলে অনেক ফেমাস হয়ে গেছে, অনেক ভালো হয়ে গেছে। জিয়ন্ডেওক বলে, হ্যাঁ। তারপর বলে, আপনার ছেলে যে অ্যাপার্টমেন্টে থাকে সেখানে তার কোনো গার্লফ্রেন্ড বা কেউ নেই নাকি? জিয়ন্ডেওক বলে, আমিও তো সেটাই চাই, ওর একটা প্রেমিকা হোক। তখন ইমসোলের মা বলে, আমার নিজের মেয়ে আছে যে অনেক স্মার্ট, অনেক সুন্দরী আর অনেক কাইন্ড, আর একই ইন্ডাস্ট্রি থেকে। এটা শুনে জিয়ন্ডক বলে, আমার ছেলের সোসাইটি এত লো নয়। তো এটা শুনে ইমসোলের মা ইচ্ছা করে ওকে ধাক্কা মেরে চলে যায়। জিয়ন্ডক বলে, মেয়ে মহিলার গায়ে বিশাল জোর। এদিকে সিয়ঞ্জো এখানে এসে ভাবে, আমি কিভাবে ইমসোলের সামনে যাব ওষুধের প্যাকেটটা নিয়ে, ও আবার বেশি খারাপ কিছু ভাববে না তো। ঠিক তখনই ও ইমসোলকে দেখে একটা বাচ্চা নিয়ে ও পার্কের দিকে যাচ্ছে। প্রথমে সিয়ঞ্জো ভাবে এটা হয়তো ওরই বাচ্চা। তারপর যখন আন্টি শুনতে পায় তখনও বুঝতে পারে যে এটা ওর নিজের নয়।
তারপর বাচ্চাটাকে বিভিন্নভাবে রাইমস শুনিয়ে ইমসোল এখানে ঘুম পাড়াবার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। হঠাৎই এখানে সিয়ঞ্জের পায়ের আওয়াজ শুনে ইমসোল এগিয়ে আসে, আর এখানে স্লিপের ভেতর থেকে ভুল করে সিয়ঞ্জের মোবাইলটাও পড়ে যায়। তখন এখানে সিয়ঞ্জ অন্য গলা করে বলে, তুমি চলে যাও, আমি আমার ফোন ধরে নেব। কিন্তু ইমসোলের কাছেও ধরা পড়ে যায়, কারণ ওই মুহূর্তে ইনহিওক ওকে ফোন করেছিল। তাই বাধ্য হয়ে সিয়ঞ্জকে ওর সামনে আসতেই হয়। ইমসোলের সামনে অদ্ভুতভাবে এসে বলে, ইমসোল বলে, তুমি কি আমায় ফলো করছো? সিয়ঞ্জে বলে, না না, ফলো করবো কেন, আমি পার্কে দোলনা চড়তে এসেছি। ইমসোল বলে, তাহলে তুমি দোলনা চড়ো আর তুমি তোমার ফোনে কথাও বলো, এ নাও আমি তাহলে এলাম। এরপর সিয়ঞ্জ ওকে বলে, দাঁড়াও, একটা জিনিস দিতে এসেছি। তো তুমি তোমার শরীর খারাপ অবস্থায় ভাবে ঠান্ডার মধ্যে ঘুরে বেড়াচ্ছ কেন? আমি তোমায় ওষুধ দিতে এসেছি। আর তোমার এই বাচ্চা ঘুম পাড়ানোর প্রসেসটা একদম খারাপ। ঠিক তখনই ওর ভাইজিটা কান্না করতে লাগে। সিয়ঞ্জ তখন বাচ্চাটাকে টেনে বলে, বাচ্চাকে অনেক ঘুম পাড়াতে গেলে নিজেকে অনেক শান্ত থাকতে হবে। বাচ্চাকে ঘুম পাড়াতে গিয়ে বাচ্চাটার গায়ে বমি করে দেয়। এ কারণে ইমসোলকে নিজের বাড়িতে সিয়ঞ্জকে আনতে হয়। সিয়ঞ্জর বাড়িতে স্নান করতে থাকে। হঠাৎই ও বডি সোপের কৌটোটা খালি দেখে, ভাবে যেটা তো পুরো ভর্তি ছিল। টয়লেট থেকে সিয়ঞ্জ খালি গায়ে বেরিয়ে আসে। এটা দেখে ইমসোল অনেক লজ্জা পেয়ে যায়, বলে, তুমি আগে কিছু জামা কাপড় পরে এসো। সিয়ঞ্জে বলে, আমার এখানে জামা কাপড় নষ্ট হয়ে গেছে। তখন ইমসোল ওকে কিছু একটা পরবার জন্য দিলে ও ইমসোলের অনেক ক্লোজ চলে আসে। এদিকে দরজায় কলিং বেলের আওয়াজ হয়, যেখানে ইমসোলের মারা রাত্রিরে ফিরে আসে। ইমসোলের মা ওকে জিজ্ঞেস করে যে, তুই যখন বাড়িতে ছিলিস তোর ভাইজিকে তুই ঘুম পাড়িয়ে দিয়েছিস কিনা? ও বলে, হ্যাঁ। এরপর রুমে গিয়ে সিয়ঞ্জকে বলে, তুমি এখানে কিছুক্ষণ লুকিয়ে থাকো, 10 মিনিট পর বেরিয়ে আসবে। সিয়ঞ্জ বলে, এই 10 মিনিটে তাহলে আমি কি করব? এই বলেও ইমসোলের ঘরের সব জিনিসগুলো ঘেটে ঘেটে দেখতে থাকে। ইমসোল ওকে মানা করলেও শোনে না। তখন ও টাইম ক্যাপসুলের ওই ঘড়িটা দেখে নেয়। ঘড়িটা হাত থেকে পড়ে ভেঙে যায়। সিয়ঞ্জে বলে, এটা আমি ঠিক করে দিচ্ছি, আমার কাছেই এখন থাক। ইমসোল এটাতে অবাক হয়ে যায়। তারপর ইমসোলের স্কুল লাইফের ছবি দেখে এখানে সিয়ঞ্জে বলতে থাকে, অনেক সুন্দর। সিয়ঞ্জে এখানে কথা শুনে ইমসোল লজ্জা পেয়ে যায়। তখন সিয়ঞ্জে বলে, আমি তোমার কথা বলিনি, আমি তোমার স্কুল ড্রেসের কথা বলছিলাম। ঠিক তখনই ওর মা ওকে জিজ্ঞেস করে, তুই কি করছিসটা কি? তখন সিয়ঞ্জোর মুখটা চেপে ধরে। সকলে ঘুমিয়ে পড়ার পর সিয়ঞ্জকে হাত ধরে চুপি চুপি ইমসোল বাইরে বের করে। এভাবে হাত ধরা দেখে সিয়ঞ্জ বলে, তোমার তো দেখছি অভ্যাসে পরিণত হয়েছে কারোর হাত ধরা। তারপর সিয়ঞ্জকে তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের করে দেয়। আর এই দরজা বন্ধ করার সময়টাতে সিয়ঞ্জের মাথায় আবারও ফ্ল্যাশব্যাকে পুরনো কিছু স্মৃতি আসে। ওর ফিল হয় ও ইমসোলকে আগে কিস করেছে। এরপর যখন ইমসোলের ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে, তখন আমরা দেখি ওখানে ইয়ংসোকে ফলো করছিল। এদিকে কিস করার ঘটনাটা নিয়ে ও সার্চ করতে থাকে অনলাইনে, যেটা দেখে ওর বন্ধু ইনহিউক বলে, তুই কি কাউকে কিস করার জন্য প্ল্যান করছিস? এটা শুনে সিয়ঞ্জে বলে, না, কিন্তু এরকম কিছু একটা আমার মাথায় আসছে, মনে হচ্ছে যেন আমি করেছি। ইনহিউক বলে, আরে তোর তো সত্যি করা উচিত, তুই বড় হয়ে গেছিস, আর নয় তুই প্রেমে পড়েছিস, নয় মেয়েটির পর তুই ক্রাশ খেয়েছিস, তাই জন্য মেয়েটার কথা ভাবছিস। পরের সিংহে তেসাঙ্গের সঙ্গে দেখা করতে আসে, কারণ ইনহিউক জানায় তেসাঙ্গে গুরুত্বপূর্ণ কথা রয়েছে। দুজনে কথা বলতে এসে ইমসোলের ব্যাপারে আবারও কনসার্ন হয়ে যায়। ইমসোলকে যখন মাই ইমসোল বলতে থাকে তেসাং, এটাতে সিয়ঞ্জে অনেক জেলাস ফিল হয়। দেখা যায় দুজনের মধ্যে একটা ঠান্ডা লড়াই চলতে থাকে। তেসাং ওকে অ্যাকচুয়ালি ইয়ংসোর ব্যাপারে সাবধান করতে এসেছিল, কিন্তু বিষয়টা এখন ইমসোল কেন্দ্রিক হয়ে গেছে। দুজনেই দুজনের উপর ঠান্ডা লড়াই চালাতে থাকে। দুজনে গরম চা ও ঢকঢক করে খেতে থাকে। ইনহুক বলে, তোমরা দুজনেই সত্যি অদ্ভুত, এত গরম চা খাচ্ছ কি করে? দুজনের মুখ পুড়ে গেলেও দুজনে ঢকঢক করে ওই গরম চায়ে চুমুক দিতে থাকে, যেটা সত্যি অদ্ভুত কাণ্ড কারখানা ছিল এদের দুজনের। তারপরে দুজনে চা খাওয়ার পর যে যার জায়গায় ফিরে যায়। নিজের বাড়িতে গিয়ে এখানে সিয়ঞ্জ সিসিটিভি ফুটেজ চেক করে, যেখানে ও ইয়ংসুর মুখটা দেখে মনে করে যে ইয়ংসুকে আগেও কোথাও একটা দেখেছে। তারপরের সিনে জো আর ইমসোলের ভাই লটারিটা পেয়ে যায়। ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করার পর দুজনে এক্সাইটেড হয়ে যায়। দুজনে ভাবতে থাকে টাকা নিয়ে ওরা কি করবে, ঠাকুমার চিকিৎসা করাবে নাকি নতুন বাড়ি ভাড়া নেবে। এরপরও মনে মনে ভাবতে থাকে যে যে নাম্বারটা দিয়েছিল সেই নাম্বারটাও লটারির দোকানে গিয়ে সকলকে বলেছিল যে বড় একজন ওঝা আছে, সেই নাম্বারটা সকলেই লিখে নেয়। আর তারপর সকলে এখানে লাকি ফিল করে। জো এখানে বলে, তুমি যখন স্বপ্ন পূরণ করতে পেরেছো এর জন্য ইমসোলকে ধন্যবাদ জানানো উচিত, আর তুমি আরো একবার লাস্ট টাইম অডিশন দেবে, তোমার স্বপ্ন পূরণ হোক আমি চাই। তারপরে সিনে সিয়ঞ্জেরা চলে আসে। এখানে এসে ওরা নতুন শুটিং এর তৈয়ারি করে, যেখানে ইমসোলও বসেছিল।
ইমসোল এখানে অস্বস্তি ফিল করে। সিয়ঞ্জে এখানে বলে এই এন্ডিংটা আমার ভালো লাগছে না, কিন্তু ইমসোল এন্ডিংটা বদলাতে একদমই রাজি নয়। ইমসোল বলে যে মেয়েটির সাথে ছেলেটির রিলেশন হওয়া কখনোই সম্ভব নয়, তাহলে ছেলেটির জীবনে বারবারই ট্র্যাজেডি হতে থাকবে। এটা শোনার পর সিয়ঞ্জে বলে ছেলেটি যদি একদিনের জন্য বাঁচে তাহলে ওদের দুজনের হ্যাপি এন্ডিং হওয়া উচিত, কারণ ভালোবাসার মানুষের থেকে আরেকজন মানুষকে আলাদা করা যায় না। তারপর কথা শেষ হলে ইমসোল বাইরে চলে আসে। সিয়ঞ্জোর পিছন পিছন আসে। ইমসোল বলে তুমি তো দেখছি সারাক্ষণই আমার পিছু করছো। সিয়ঞ্জো বলে আমি আমার গাড়ি আনিনি, আর আমি জানি তোমার কোনো বয়ফ্রেন্ড নেই, তেসাংকে তুমি ভালোবাসো না। কিন্তু একটা জিনিস জানো, আমার একটা জিনিস অদ্ভুত লাগছে, আমি যেন সারাক্ষণ তোমার কথাই ভাবছি, তোমাকে মিস করছি, আমার মনে হয় আমি হয়তো তোমার প্রেমে পড়ে যাচ্ছি। এটা শোনার পর ইমসোল বলে তোমাকে আমাকে মাফ করো, কারণ আমি অলরেডি অন্য একটা ছেলেকে ভালোবাসি, তাই আমাকে নিয়ে ভাবা তুমি বন্ধ করে দাও। এটা শোনার পর সিয়ঞ্জে বলে বেশ ঠিক আছে, আমি আমার লাইন ক্রস করব না, তবে আমরা দুজন আশা করি এই ড্রামাতে কাজ করব, আর আমরা বন্ধুও থাকবো। এটা শোনার পর ইমসোল বলে ঠিক আছে, তুমি ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই বলে চলে যায়। এটা শোনার পর সিয়ঞ্জে ভাবে ও গুড বাই বললো কেন। এদিকে তেসাংও গাড়িতে যেতে যেতে ওকে বলতে থাকে যে কেন জানি না মনে হয় তুমি আমার ভালো বন্ধুর থেকে অনেক বেশি কিছু, মানে প্রেমিকা টাইপের ছিলে। এই কথাটা শোনার পর ইমসোল বুঝতে পারে এদের দুজনেই টাইম ট্রাভেল করে দুজনের এখানে স্মৃতিশক্তি মিটে গেল, আত্মার ভেতরে যে সমস্ত মুহূর্তগুলোর একসাথে কাটিয়েছে সেইগুলোর সব স্মৃতিগুলো মুছে যায়নি। এটাও মনে মনে ভাবতে থাকে। বাড়ি ফিরে আসার পর ওর ঠাম্মাকে দেখতে পায়, ঠাম্মা টিভি দেখছিল। ঠাম্মার কাছে গেলে ঠাম্মা ওকে চিনতে পারে। ইমসোল তখন ঠাম্মাকে জড়িয়ে কাঁদতে থাকে। ঠাম্মা বলে আমি স্মৃতিচারণা করে সবকিছু মনে করার চেষ্টা করি, কিন্তু আমার মন সবটা ভোলে না। তখনই ইমসোলের তেসাং আর সিয়ঞ্জের কথা মনে পড়ে। ইমসোল ভাবে যে ওরা দুজন আমাকে ভুলে গেলেই ওদের দুজনের জন্য মঙ্গল, কিন্তু ওর ঠাকুমার কথাটাও ফেলে দেবার নয়। ঠাকুমা বলে যে কোনো মানুষকে যদি কেউ মন থেকে ভুলতে না চায় তাহলে স্মৃতিশক্তি চলে গেলেও সবকিছু ভোলা যায় না। এরপর ইমসোল ঠাকুমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। পরের সিনে তেসাং ট্যাক্সি ড্রাইভারদের লিস্ট বের করে, যেখান থেকে এখানে ইয়ংসোর নামও বের করা হয়। এরপরে স্ক্রিপ্ট নিয়ে আলোচনার দিন সিয়ঞ্জে এসে দেখতে পায় ইমসোল চাকরি ছেড়ে চলে গেছে। ওর বস জানায় যে ও চাকরি ছেড়ে দিয়েছে। এটা শোনার পর সিয়ঞ্জের মনটা অনেক খারাপ হয়ে যায়। ও তখন টাইম ক্যাপসুলের ওই ঘড়িটা বের করে ওটাকে অন করার কথা ভাবে, আর ঠিক সেই মুহূর্তে ওর গাড়ি ওকে পিক আপ করার জন্য চলে আসে। ঠিক তখনই ওই স্ক্রিপ্টের যে লেখাগুলো পড়েছিল সেই দৃশ্যগুলো যেন চোখের সামনে ভাসছিল। এদিকে তেসাং ট্যাক্সি ড্রাইভার ইয়ংসোর খোঁজ পেয়ে যায়, ও যে মালিকের গাড়ি চালাতো তার কাছ থেকে। ইমসোল এদিকে একা একা বসে ড্রিঙ্ক করছিল। তখনই ওর ফোনে একটা এসএমএস আসে যে সোনাকি গানটা নাকি সিয়ঞ্জে ওর জন্য গেয়েছে। এটা শুনে ইমসোল অবাক হয়ে যায় যে সিয়ঞ্জের কি করে সোনাকি গানটা মনে থাকে। কানে হেডফোন লাগিয়ে ও যখন এখানে সিয়ঞ্জের গানটা শোনে তখন ওর মন অনেক খুশি হয়ে যায়। ঠিক আগে যেরকমভাবে গানটা ওর জন্য গেয়েছিল ঠিক সেমভাবে সিয়ঞ্জও গানটা গাইতে থাকে। এটা শোনার পর ইমসোল মনে মনে ভাবে সত্যিই তো তাই, ঠাম্মা যেটা বলেছিল সেটাই। মানুষের স্মৃতি চলে গেলেও মানুষের মনের ভেতরের কথাগুলো সব হয়তো ভোলা যায় না। তারপরে সিনে তেসাং এখানে ইয়ংসোর জন্য অপেক্ষা করছিল। ওর আরেকজন জুনিয়র অফিসার বলে এই যে ওর গাড়ি আসছে, চলো আমরা ওকে গিয়ে ধরি। তো ইয়ংসোর কাছে গিয়ে এখানে নর্মালভাবে তেসাংরা কথা বলতে চায়, কিন্তু ওদেরকে দেখেই তেসাং গাড়ি নিয়ে ছুট লাগায়। আর তারপর সঙ্গে সঙ্গে এখানে তেসাংরাও গাড়ি নিয়ে পিছু করে। আরও অনেক পুলিশের গাড়ি চারদিক থেকেই এখানে ইয়ংসুকে ধরে নেওয়ার চেষ্টা করে, কিন্তু গাড়িও খুবই স্পিডে চালাচ্ছিল, রেকলেসভাবে চালাচ্ছিল। এদিকে সিয়ঞ্জকেও ড্রাইভার দাঁড় করিয়ে গাড়ি আনতে চলে যায়। সিয়ঞ্জ যখনই ঘড়িটাকে অন করে ওটার শব্দতেও শরীর খারাপ করতে লাগে, মাথায় যন্ত্রণা করতে থাকে। এদিকে ইমসোল দেখে বাইরে সেদিনের মতন আজও বরফ পড়ছে। ওই ইয়েলো কালারের ছাতাটা খুলতেই ওর ফিল হয় পুরনো স্মৃতিগুলোকে। ও মনে মনে ভাবে যেন সিয়ঞ্জ ওকে ডাকছে। এদিকে সিয়ঞ্জরও ওই মুহূর্তে পুরনো স্মৃতিগুলো অল্প অল্প ভেসে আসছে। ও মনে করতে থাকে যে ইমসোলের সাথে কখনো না কখনো হয়তো সময় কাটিয়েছিল। পুরনো কথাগুলো ওর মনের ভেতরে আসতে থাকে, ইভেন নিজেদের মুখগুলোও মনে আসে। এটা শোনার পরও ছুট লাগায়, ওই জায়গা থেকে ছুটতে ছুটতে ইমসোলের কাছে যায়। ইমসোলও ফিল করে যেন সিয়ঞ্জ ওকে দূর থেকে ডাকছে। এদিকে ট্যাক্সি ড্রাইভার ইয়ংসু প্রচণ্ড জোরে ট্যাক্সি চালাতে থাকে। ওর ট্যাক্সির সামনে হঠাৎই এখানে সিয়ঞ্জে চলে আসে। তেসাং বিষয়টা দূর থেকে দেখে নেয়, আর তেসাং তখন জোর করে ইয়ংসুর গাড়িটা ফুটপাতের দিকে ধাক্কা মেরে দেয় যাতে সিয়ঞ্জোর ধাক্কা না লাগে।
গাড়িতে ধাক্কা না লাগলেও সিয়ঞ্জো এখানে আকাশের দিকে তাকিয়ে বরফ পড়ার দৃশ্য অনুভব করতে করতে পুরনো কথা মনে করতে করতে এক প্রকার অজ্ঞান হয়ে যায়। সমস্ত স্মৃতিগুলোর অল্প অল্প করে মনে আসে যে অতীতে কোনো না কোনো সময় ইনসোলের সাথে ওর অনেক অনেক স্মৃতি রয়েছে, ওরা দুজন দুজনকে ভালোবাসতো, আর দুজন দুজনের সাথে অনেক মেমোরিও রয়েছে, ওদের দুজনে অনেক ক্লোজ রিলেশনশিপ ছিল। সমস্ত কথাগুলি ধীরে ধীরে এখানে সিয়ঞ্জের মনে আসে। সিয়ঞ্জো তখন বুঝতে পারে যে যে সমস্ত কথাগুলো ভাবছিল সেগুলো সবটাই ডেজাভু নয় বা ওর খেয়াল নয়। তারপরও দোলনার কথা ভাবতে থাকে আর ওখানেই ও চোখ বন্ধ করে দেয়। এদিকে ইমসোলেরও অনেক কষ্ট হতে থাকে আর সিয়ঞ্জো নিজের চোখ দুটো এখানেই বন্ধ করে নেয়। সিয়ঞ্জের কিছু হয়েছে কিনা এটা দেখার জন্য গাড়ি থেকে সঙ্গে সঙ্গে তেসাং নেমে আসে, আরও ড্রাইভারও আসে। এখানে তেসাং এসে দেখে গাড়িতে এখানে সামনে অজ্ঞান হয়ে সিয়ঞ্জে পড়ে গেছে। তাই ও বদমাইশ ট্যাক্সি ড্রাইভার ইয়ংসোকে ধাওয়া করে। ইয়ংসো এখানে পালানোর চেষ্টা করে, তেসাং ওর পিছু পিছু যায়, কিন্তু ভাগ্যের পরিহাস ইয়ংসো এখানে একটা ট্রাকের সাথে ধাক্কা লাগে আর নদীর জলে পড়ে যায় আর আপনা আপনি মারা যায়, ঠিক যেরকমভাবে সিয়ঞ্জে মারা গেছিল। এদিকে সিয়ঞ্জো হসপিটালের বেডে জ্ঞান ফিরে আসে ইমসোলের কথা ভেবে। ইমসোল ট্যাক্সির মধ্যে ঘুমাচ্ছিল, ফিল করে কেউ যেন ওকে ডাকছে। ঠিক তখনই ও এফএম এ এখানে সিয়ঞ্জোর ঘটনাটা শুনতে পায়, ট্যাক্সি ড্রাইভার ইয়ংসোর অ্যাক্সিডেন্টের কথাটাও শুনতে পায়। ও যখন দেখে যে সিয়ঞ্জো অ্যাক্সিডেন্ট স্থলে ছিল, ও ভাবে যে সিয়ঞ্জোও হয়তো মারা গেছে বা ওর কিছু একটা ক্ষতি হয়ে গেছে। এদিকে সিয়ঞ্জো ইমসোলের কথা ভেবে ওর দিকে ছুটে আসছে, আর এদিকে ইমসোলও ওর কথা ভেবে ওর দিকে ছুটে যাচ্ছে। একে অপরের দিকে ছুটতে ছুটতে যখন রাস্তার উপর দিয়ে হাঁটতে থাকে, একটা সময় ওরা ব্রিজের উপরে গিয়ে দুজন দুজনের সাথে দেখা হয়ে যায়। সিয়ঞ্জোকে সুস্থ অবস্থায় দেখে ইমসল অনেকটা স্বস্তি পায়। তখন যখন ওকে সিয়ঞ্জো জিজ্ঞেস করে, কি ব্যাপার হলো, তুমি এখানে কেন এসেছো, তুমি কি আমায় দেখতে এসেছিলে? ইমসল বলে, না, আমি জাস্ট এখান থেকে যাচ্ছিলাম। সিয়ঞ্জো বলে, তুমি মিথ্যে কথা বলছো, তুমি তাহলে কাঁদছো কেন? এরপর ওকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে বলেছিলাম না গল্পের শেষটা অন্যরকম হলেও পারতো। এটা বলার পর এটা বুঝতে পারে ইমসোল যে এখানে সিয়ঞ্জোর সবটাই মনে পড়ে গেছে। তারপর সিয়ঞ্জি ইমসোলকে বলে, আমি দেরিতে আসার জন্য আমাকে মাফ করে দিও, তুমি প্লিজ কেঁদো না। তারপর বলতে বলতে ওকে কিস করে নেয়, যেন ওদের কতদিনের চেনা সব স্মৃতি ফিরে এসেছে। তারপর নিজের বাড়িতে চলে যায়। ইমসোল বলে, তুমি বাচ্চাদের মতন ব্যবহার করছো, এরকম করো না। তখন সিয়ঞ্জি বলে, আমি যা খুশি তাই করব, আমি সত্যি এখনো ভাবতে পারছি না, আমাদের জীবনে এবার যাই হয়ে যাক না কেন আমরা দুজনে এবার একসাথেই থাকবো, যদি আবারও সময় আমাদের ফিরিয়ে নিয়ে যায় তাও। যেন একদিন গলার এই লকেটটা আমি দোকানে দেখে মনে করি যে লকেটটা যেন আমার অনেক ক্লোজ। তখন ইমসোল বলে, ঠাকুমা ঠিকই বলে, মানুষের মস্তিষ্ক স্মৃতি ভুলে গেলেও মন কখনো ভোলে না। তারপর ইমসোলের গলায় এই লকেটটা সিয়ঞ্জে পরিয়ে দেয়। তখন বলে, 15 বছর ধরে তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, আমি এখানে রুমার্স শুনেছি যে তুমি ড্রামাতে অ্যাক্টিং করতে গিয়ে অনেক মেয়েদের সাথে ফ্লার্ট করেছো। সিয়ঞ্জে বলে, সেরকম কিছুই নয়। এটা কথা বলতে বলতে ইমসোল যখনই ওকে কিছু বলে, ও ইমসোলকে জড়িয়ে ধরে আর কিস করে। এদিকে তেসাং ওর বাবা ডিটেকটিভ কিমের সাথে দেখা করে। ডিটেকটিভ কিম বলে, তুই মন খারাপ করিস না, কেসটা এখন ভাইরাল হয়ে গেছে, যে কাজটা আমি পারিনি তুই পেরেছিস। তারপরে 1 মাস পরের ঘটনা। এখানে সিয়ঞ্জো ইমসোলকে বলেছিল যে তুমি আবারও ড্রামাটার শেষটা সুন্দরভাবে লেখো, তাই জন্য একটা ক্যাফেটেরিয়ায় গিয়ে এখানে ইমসোল লেখাটা কমপ্লিট করছিল। কিন্তু হঠাৎই সিয়ঞ্জো সেই ক্যাফেটেরিয়ায় চলে যায়, আর সেখানকার লোকজনও সিয়ঞ্জোকে চিনতে পেরে যায়। এখানে প্রত্যেকের জন্য সিয়ঞ্জে ট্রিট দেয়, নিজেদের কেক, এখানে কুকিজগুলো খেতে দেয়। এটা দেখার পর ইমসোল বলে, তোমার এখানে আসার কি দরকার ছিল, তুমি এখানে এসে বরং আমার কাজে বিরক্তই করবে। সিয়ঞ্জো বলে, তুমি তোমার কাজ করো, আমি ডিস্টার্ব করব না। কিন্তু ইমসোল বুঝতে পারে এভাবে কাজ হবে না। এদিকে সিয়ঞ্জোর পেছনে অনেক লোক পড়ে যায়। তারপরে নিজেরই অ্যাড দেওয়া একটা কোল্ড কফি এনে এখানে সিয়ঞ্জো খেতে দেয়। তারপর নিজে মুখে মাস্কও পরে নেয়। ইমসোল বলে, তুমি লাইব্রেরিতেও চলে এসেছো? সিয়ঞ্জো বলে, আরে আমি তোমাকে ডিস্টার্ব করবো না, এই বলে ওর গালে হাত দিতে লাগে। তখন ইমসোলকে বলে, মনে হচ্ছে না আমরা কলেজ জীবনের মতো প্রেম করছি। তখন লাইব্রেরিয়ান বলে, তোমরা যদি কাপল হয়ে থাকো তাহলে এখান থেকে চলে যাও। ইমসোল তখন বলে, না না, ও আমার বড় ভাই, ও আমার প্রেমিক কেন হতে যাবে। এরপর হাত ধরে টানতে টানতে দুজনেই ওখানে বাইরে চলে আসে। সিয়ঞ্জো বাইরে আসার পর বলে, যে স্ক্রিপ্টটা তুমি ঠিকঠাকভাবে লেখো, এটাই আমি চাই, আমি তোমাকে হেল্প করব। এটা বলতে বলতে ওকে নিজের বাড়িতে নিয়ে আসে সিয়ঞ্জো। সিয়ঞ্জোকে নিজের বাড়িতে আনতে দেখে ইমসোল একটু খুশিই হয়। ইমসোল মনে মনে অনেক কিছু ভাবে। এদিকে ওদের
নিজের বাড়িতে ওর দাদা ওর মারা সকলে একটা ড্রামার জন্য অপেক্ষা করছিল, যে ড্রামাতে ইমসোলের দাদা প্রথমবারের মতন কাস্টিং হয়েছে। তো দাদা বলে এটাই আমার প্রথম কাস্ট করা ড্রামা, যেখানে একটা সিনে দেখানো হয় সারা মুখে ব্যান্ডেজ আটকানো অবস্থায় কোমায় থাকা একজন ছেলের রোল প্লে করছে, যার ওয়াইফ তাকে ঠকাচ্ছে অন্য একটা ছেলের জন্য। আর এখানেই ড্রামাটা শেষ হয়। এবার ওর মা বউ দুজনেই খুশি হয় ড্রামাটা দেখে, কারণ ওদের ছেলের এটাই প্রথম কাস্টিং করা ড্রামা। যাই হোক, এরপর এখানে ভাই বলে যে আমি এরপর থেকে আরও ভালো ভালো ড্রামায় কাজ করব, আর ওর ওয়াইফও ওকে এটা নিয়ে অনেক সাপোর্ট করে। তারপর ইমসোলকে দেখি হাঁ করে সিয়ঞ্জোর দিকে তাকিয়ে থাকে। ও মনে মনে ভাবে যে হয়তো সিয়ঞ্জো বাড়িতে আনার পর রোম্যান্টিক হবে, কিন্তু সেরকম কিছুই করে না। ওকে বরং খাবার প্রোভাইড করে বলে যে তুমি মন দিয়ে কাজ করো, আমি তোমায় ডিস্টার্ব করব না। এভাবে স্ক্রিপ্টটা লিখতে লিখতে একটা সময়ে ইমসোলের সমস্ত লেখাগুলোই শেষ হয়ে যায়। ইমসোল তখন এখানে ঘরের ভেতর গিয়ে দেখে সিয়ঞ্জে কানে হেডফোন দিয়ে কিছু একটা শুনছে। তখনও সিয়ঞ্জোকে বলে যে আমার কাজ সব শেষ হয়ে গেছে। আর এখানে ইমসোলে হঠাৎ করে ঠোঁটের কাছে সিয়ঞ্জে চলে আসে, কারণ ওর মুখে খাবার লেগেছিল। ইমসোল ভাবে যে ওকে হয়তো কিস করতে যাচ্ছে। তারপর সিয়ঞ্জো বলে চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি, অনেক রাত হয়ে যাচ্ছে। তখন রাত সবে 11টাই বাজছে, তাই জন্য ইমসোল বলে আমি কি কোনো বাচ্চা মেয়ে নাকি যে এখনই বাড়ি যাব। তাই ইচ্ছে করে নিজের জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয়। এদিকে সিয়ঞ্জো ফোনে ওর বন্ধু ইনহিউকের সাথে কথা বলছে, আর বন্ধুকে বলছে আমি রাত্রিরে তোমার বাড়ি থাকতে চাই, কিন্তু এই কথাটা ইমসোল ভাবে ওকে বলছে। তাই ইমসোল ভুলবশত বলে হ্যাঁ আমি তোমার বাড়িতে থাকবো, কোনো অসুবিধা নেই। এটাতে অস্বস্তি ফিল করে সিয়ঞ্জো বলে তাই তোমার মনে মনে তাই আছে, তাহলে আমার বাড়িতে থেকে তুমি কি করবে? ইমসোল বলে একসাথে মুভি দেখবো, তারপর ঘুমিয়ে পড়বো। সিয়ঞ্জো কথা বলতে বলতে হঠাৎ করে ওকে কিস করে নেয়, বলে যে আগের কাজটা আগে করতে হয়। এভাবে দুজনেই রোম্যান্টিক হয়ে যায়। বহুদিন পর ওরা দুজনে এইভাবে আবারও কাছাকাছি আসে। পরের দিন সকালে যখন দুজনের ঘুম ভাঙে, সিয়ঞ্জে সবার আগে ঘুম থেকে উঠে ওকে আদর করতে থাকে আর ওর গালে হাত দিতে থাকে। তারপরে ইমসোলের ঘুম ভাঙে আর ও একটা হার্ট শেপ ওর বুকের মধ্যে বানায়। এটা দেখে সিয়ঞ্জে ওকে বলে আই লাভ ইউ টু। তারপর বলে আমি জেগে গেছি, চলো আমরা চোখটা আবারও বন্ধ করে নিই, যেন আমাদের দিন এখনো শুরুই হয়নি, ঠিক এরকম ভাবেই আমরা থাকতে চাই। তখন ইমসোল বলে তুমি সবসময় এরকম বদমাইশিটাই করো, চোখ বন্ধ করে এমন একটা ফিল করো যেন সবকিছু এখনো বদলায়নি। সিয়ঞ্জে বলে তাই তো, আমার তো মনে হচ্ছে আমরা এখনো স্বপ্নের মধ্যে আছি। ইমসোল বলে হ্যাঁ ঠিকই বলেছ, জীবনে সবকিছু যে এত তাড়াতাড়ি হবে সেটা আমি ভাবতেই পারছি না। আচ্ছা তোমার ঘড়িটা কোথায়? তখন ইমসোল বলে কে জানে, হয়তো ওটা অকশনে অন্য কেউ বিক্রি করে নিয়েছে। তারপরে আমরা দেখি এই ঘড়িটা অ্যাকচুয়ালি ইমসোলের ঠাকুমা হ্যান রিভারের নদীর জলে ফেলে দিয়েছে ওর মায়ের সাথে বেড়াতে বেরিয়ে। ঘড়িটার যে আর কোনো দরকার নেই। ইমসোল আর সিয়ঞ্জো দুজনে একসাথে কাপেলের মতন ব্রাশ করে, তারপর ওরা দুজনে একসাথে প্রিপেয়ারও হয়, ইভেন একসাথে স্নানও করতে যায়। তারপর দুজনে একসাথে ব্রেকফাস্ট সেরে ইমসোল বলে আমি অফিসের জন্য বের হচ্ছি। সিয়ঞ্জোকে খাবার প্রিপেয়ার করে দেয়, আর তারপর বলে এই টিফিনটা তুমি মনে করে নিয়ে যেও। যাওয়ার আগে ইমসোল বলে দেখে মনে হচ্ছে আমরা যেন নিউলি ম্যারিড করা কাপল। এদিকে সিয়ঞ্জের বাবা ওদের দুজনের ছবিগুলো দেখতে পেয়ে খুশি হয়, ভাবে যে মেয়েটাকে অত দেখতে ভালো না হলেও আমার ছেলে ওর প্রেমে মনে হয় ডুবে রয়েছে। এদিকেই সেম ছবি ইমসোলের মাও দেখেছিল। তো হঠাৎই সিয়ঞ্জের মাথায় আসে ও কেন না ইমসোলকে প্রপোজ করবে বিয়ে করার জন্য। তাই এখানে ইনহিউ কারোর ড্রাইভারকে নিয়ে এখানে আংটি কিনতে চলে আসে, সকলের হাতে আংটি পরিয়ে বলে যে তুই দেখ না ইমসোলের হাতে কোনটা মানাবে। তারপর একটা আংটি ইমসোলের জন্য ওর পছন্দ হয়েই যায়, কিন্তু ইনহিউ বারবার করে বলে এই ব্যাপারটা তুই ভেবে দেখছিস তো, বাড়ির লোক মেনে নিয়েছে, তুই যে বিয়ে অবধি এগিয়ে গেছিস। তখন সিয়ঞ্জে বলে না এখনো বাড়িতে জানায়নি। ইনহিউ বলে তাহলে তার আগে অবধি, অন্তত প্রপোজ করার আগে অবধি তুই ইমসোলকে কিছু বলিস না প্রপোজের ব্যাপারটা একদম সারপ্রাইজ থাক। এরপর ছবিটা দেখে এখানে ইমসোল ওকে দেখা করে, বলে কি হবে তোমার কেরিয়ারে সবকিছু যদি ভাইরাল হয়ে যায়। সিয়ঞ্জে এখানে বারবার করে ইনহিউ বারণ করেছিল বলে ইমসোলকে প্রপোজের বিষয়টা একদমই বলে না, শুধু বলে তুমি চিন্তা করো না আমি সবকিছু সামলে নেব। তারপর ইমসোলকে ভেতরে থাকতে বলে ইমসোল বাইরে বেরিয়ে আসে। আসলে ওর আজকে দাদার মেয়ের প্রথম জন্মদিন ছিল, তো তেসাং এখানে এসেছিল গিফট দিতে। তেসাংকে দেখে জেলাস ফিল করে সিয়ঞ্জও গাড়ি থেকে নেমে যায়। গাড়ি থেকে নেমে দুজনে মিলে আবারও রেস্তোরাঁ একসাথে খেতে চলে যায়। সিয়ঞ্জে বলে তুমি আমাকে বলো না যে তুমি এখানে জেলাস ফিল হয়ে এসেছো। তেসাং বলে না জেলাস ফিল হওয়ার কি আছে।
সিয়ঞ্জে বলে, কেন? তুমি যে ওর এক্স বয়ফ্রেন্ড, আমি ওর প্রেজেন্ট বয়ফ্রেন্ড, সেই কারণে। তখন তেসাং বলে, না না, আমরা কখনো ডেট করিনি। আসলে টাইম ট্রাভেলের গল্পটা আর এখানে কিন্তু তেসাংয়ের কিছু মনে নেই। তারপর দুজনে মিলে কম্পিটিশন করে আবারও ড্রিঙ্ক করতে থাকে। তেসাং তো জিজ্ঞাসা করে সিয়ঞ্জকে, আমরা কি আগে কখনো এরমভাবে ড্রিঙ্ক করেছি? সিয়ঞ্জে বলে, না সেরকম তো কখনো করিনি। সিয়ঞ্জকে মনে করে যে আগের স্মৃতিগুলো, কিন্তু সিয়ঞ্জ সেটা স্বীকার করে না। তারপর সিয়ঞ্জকে চ্যালেঞ্জ করে, তাহলে চলো বড় গ্লাসে এবার আমরা খাওয়া স্টার্ট করি। এই বলেও সিয়ঞ্জকে বেশি বেশি করে ড্রিঙ্ক করিয়ে সিয়ঞ্জকে নেশা করিয়ে দেয়। আর সিয়ঞ্জ অনেক বেশি ড্রিঙ্ক করে প্রচুর নেশাও হয়ে যায়। এরপর ও ড্রাইভার কাম বন্ধু ম্যানেজার যখন ওকে নিতে আসে, তখন ও তেসাংকে গিয়ে জড়িয়ে ধরে আর থ্যাংক ইউ বলে। থ্যাংক ইউ বলে এই কারণে যে ইয়ংসোকে ধরার জন্য আমাদের জীবনের একটা এন্ডিং হয়েছে, মানে হ্যাপি এন্ডিং। তুমি যে আমাদের কত বড় উপকার করেছো তুমি নিজেও জানো না। তেসাং বলে, এটা তো আমার ডিউটি, আর তুমি তোমার বয়ফ্রেন্ডকে সামলে রেখো আর কখনো ড্রিঙ্ক করতে দিও না। এরপর গুড বাই বলে দুজনে চলে আসে, যেখানে সিয়ঞ্জি আর ইমসোল একে অপরের কাঁধে মাথা দিয়ে আসছিল। ইমসোল বলে, তোমার একদমই ড্রিঙ্ক করা উচিত নয়, তুমি নিজেকে সামলাতে পারো না। আচ্ছা, তুমি একটা কিছু বলছিলে জানো? সিয়ঞ্জি বলে, কই কিছু নয় তো। পরের দিন এখানে দেখি ওর ভাইয়ের মেয়ের জন্মদিন পালনের জন্য এখানে ওরা একটা বড় রেস্টুরেন্টে চলে এসেছে। আর এই রেস্টুরেন্টটা জিয়নডিওক মানে সিয়ঞ্জির বাবা ছিল। তাই সিয়ঞ্জি যখন ফোন করে বলে ওর ফ্যামিলির সাথে দেখা করবে, এখানে আসতে ইমসোলকে সাফ সাফ মানা করে দেয়। এদিকে জিয়নডিয়করা দেখে যে ইমসোলের পরিবারের সকলে এখানে হাজির হয়েছে ওর 1 বছরের ভাইজি জন্মদিন পালনের জন্য। তো 1 বছরের ভাইজির জন্মদিন পালনের জন্য এখানে একটা স্পেশাল পার্টি রাখা হয়েছে। ইমসোলের সাথেও এখানে সিয়ঞ্জের বাবার প্রথমবার পরিচয় হয়। ওর বাবা বলে, মেয়েটাকে দেখে মনে হচ্ছে কোথায় যেন দেখেছি, তুমি জানো আমার ছেলে একটা গার্লফ্রেন্ড খুঁজে পেয়েছে। তখন সিয়ঞ্জের ব্যাপারে শুনে ইমসোলের মাও বলে, আমার মেয়েও পেয়েছে। ঠিক সেই মুহূর্তে সিয়ঞ্জ এখানে এন্ট্রি মারে, আর সিয়ঞ্জকে দেখে ইমসোল তো হাঁ হয়ে যায়। এসেই সোজা ফলের প্যাকেটগুলো এখানেও ইমসোলের মায়ের হাতে ধরিয়ে দেয়, বলে, মা আমি তোমার জন্য এগুলো এনেছি। এটা শোনার পর সিয়ঞ্জের বাবা অবাক হয়ে যায়। জিয়নডিওক ভাবে যে তাহলে সত্যি সত্যি কি ইমসোলের সঙ্গে সিয়ঞ্জ তখন প্রেম করছিল। এরপর ছবিগুলো দেখে এরা দুপক্ষের লোকেরই মানে ঠিকঠাক করে নেয় যে হ্যাঁ, তার মানে ওই মেয়েটা অ্যাকচুয়ালি ইমসোল ছিল। ইমসোল বলে যে ওর ওপর নাকি স্কুল লাইফ থেকে সিয়ঞ্জ ক্রাশ খেয়েছিল। এবার সত্যিটা সকলকে বলাটা, খুলে বলার কখনোই সম্ভব ছিল না। এরপর এইসব নিয়ে কথাবার্তা হতে থাকে। দূর থেকে জিয়নডিওক এটা দেখে যে ওর ছেলে সত্যিই অনেক খুশি ছিল, আর ওদের ফ্যামিলিকে যেন অনেক আগে থেকেই চিনতো। এটা দেখার পর জিয়নডিওকও একটু একটু খুশি হয় যে মেয়েটা অত সুন্দর না হলেও মেয়েটার জন্য আমার ছেলে অনেক অনেক খুশি। তারপরে ইমসোলের ছোট্ট ভাইজিকে দেখে এখানে সুন্দর করে জন্মদিন পালন হয়। এখানে সুন্দর সুন্দর খেলাও হয়, আর অনেক দামি টাকার গিফটও এখানে সিয়ঞ্জ ওর ভাইজিকে দেয়। তারপর এখানে জিয়নডিওক দেখি ইমোশনাল হয়ে যায়, বলে যে আমার ছেলে এতদিন ধরে এত বছর ধরে একা একা থেকেছে। ঠিক সেই মুহূর্তেও ওখানে দেখে ক্লিপস ব্যান্ডের ছেলেরা চলে আসে। ব্যান্ডের ছেলেদেরকে এখানে সিয়ঞ্জই ইনভাইট করেছিল ইমসোলের ভাইজির বার্থডেতে গান গাওয়ার জন্য। সেরকম কোনো যন্ত্রপাতিও ওদের বাজানোর মতন ছিল না, কিন্তু ইক্লিপস ব্যান্ডের নাম শুনে সকলেই হাঁ হয়ে যায়। এদের সকলের সাথে এরা হাত মেলাতে থাকে। তারপর শুরু হয় এদের সুন্দর প্রোগ্রাম, যেখানে এরা শুধুমাত্র ওই হ্যাপি বার্থডে গানের মাধ্যমে সেলিব্রেট করে, যেটা খুবই মজার একটা সিচুয়েশন ছিল। এরপর সিয়ঞ্জ ইমসোলকে নিয়ে একটা জাহাজ বুকিং করে সেখানে চলে যাবে। তার আগে ফ্যামিলির সাথে লাস্ট টাইম দেখা করে নেয়। ইমসোলের ভাই আগের মতনই সিয়ঞ্জকে থ্রেট করে বলে, আমার বোনকে একদমই কাঁদাবে না, তাহলে আমি শেষ করে দেব। আর আমি তোমার সাথে অনেক দিনই ড্রামা করতে ইচ্ছুক, আমরাও ভবিষ্যতে ড্রামা করব। এদিকে শেষমেশ ইমসোলের ঠাকুমা ওর বুকের মধ্যে হাত রেখে বলে, তোমরা অনেক কষ্ট পেয়েছো, তোমরা অনেক দিন একে অপরকে ছেড়ে থেকেছো, এবার পালা তোমরা সুখে থাকবে, আনন্দে থাকবে। এই কথাগুলো শুনে সিয়ঞ্জেরও চোখে জল চলে আসে। সিয়ঞ্জ এবার ফাইনালি এখানে চলে আসে ইমসোলকে নিয়ে ওই জাহাজে, যেটাও আগে থেকেই এখানে সারপ্রাইজ দেওয়ার জন্য বুক করেছিল। কিন্তু এখানে এসে ও ঠিকঠাকভাবে প্রপোজ করতে পারে না, ছবি তোলে তো কখনো নিজেই নার্ভাস হয়ে যায়। এভাবে চলতে চলতে হঠাৎই এখানে ইমসোল বলে, চলো, তুমি কি এখানে কোনো সারপ্রাইজ দিতে এসেছো? আমার কেন জানি না সন্দেহ লাগছে। একটা পার্সোনাল জাহাজ বুক করেছো, হয়তো তোমার বন্ধুরাও আশেপাশে লুকিয়ে রয়েছে, আমাকে সত্যিটা বলো। সিয়ঞ্জ বলে, না না, সেরকম কিছু নয়। এদিকে টাইমও হয়ে আসছে যখন এই অটোমেটিক ক্র্যাকারগুলো ফাটতে থাকবে। তো ইমসোলকে মতামতন এখানে বলে না সব সত্যিটা। ইমসোল বলে, আমি তো জাস্ট তোমার সাথে মজা করছি, যাই হোক হয়তো সেটা আমাদের পরে হবে। এরপর ওর মাথায় হাত বোলাতে থাকে।
তারপর দুজনে মিলে কথা বলতে বলতে বলে যে আমাদের দুজনকে আর একটু অপেক্ষা করতে হবে। ঠিক সেই মুহূর্তে এখানে সিয়নজো ড্রাইভার কাম ম্যানেজার এসে টাইম দেখায়, কাউন্টডাউন দেখায় যে এখানে শীঘ্রই ক্র্যাকারগুলো ফাটতে শুরু করবে। আর ক্র্যাকারগুলো ফাটতেও শুরু করে। এখানে সিয়নজো ইশারায় বলতে থাকে, ইনসোলকেও নিজের কোটের ভেতর ঢুকিয়ে নেয়। আর তারপর ইনহিউকে এসে এখানে পাপড়ি ছড়াতে থাকে। তারপর সবাই মিলে সবকিছু গুটিয়ে চলে যায়। এখানে ইনসোল বলে আমার খুব গরম লাগছে। তো সেই দিন আফটার অল প্রপোজটা কিন্তু অ্যাকচুয়ালি করেনি। সিয়নজো বলে আজ সঠিক দিন নয়, আমি ঠিক সময় মতন মনের কথা বলবো। এরপর ইমসোল নিজেরই সিনেমা নিজেই এখানে ডিরেক্টর হিসেবে কাস্ট করে, যেটার অনেক দিনের স্বপ্ন ছিল। সবকিছু খুব সুন্দরভাবে এগোতে থাকে। সিয়নজো নিজের ব্র্যান্ডের কফি ওর জন্য সারপ্রাইজলি নিয়ে আসে আর ওর সাথে দেখা করতে আসে, ঠিক সুন্দর একটা রোম্যান্টিক কাপলের মতন। তারপর বলে তোমাকে খুব দেখতে মন চাইছিল, তাই কফি নিয়ে এলাম সকলের জন্য। এভাবে দেখতে দেখতে ইমসোল নিজের শুটিংয়ের কাজে অত্যন্ত ব্যস্ত হয়ে যায়। দিন থেকে রাত, রাত থেকে প্রায় ভোর হয়ে যায়। নিজের কাজের মধ্যে ডুবে থাকতে থাকতে সিয়নজোকে টেক্সট করে জিজ্ঞেস করে তোমার কি কাজ শেষ হয়েছে, আমি তোমায় পিক আপ করতে আসছি। ইমসোল বলে না না, তোমার আসার দরকার নেই, তুমি বরং শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। তো এখানে আফটার অল সিয়নজো চলেই আসে, বলে আমি তোমাকে একটা সারপ্রাইজ দিলাম। দুজনকে নিয়ে গিয়ে গাড়িতে করে যেতে থাকে। ইমসোল গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়ে। এটা দেখে সিয়নজোর গায়ের মধ্যে একটা ঢাকা দিয়ে দেয়। তারপর ওখান থেকে বেরিয়ে আসে। তার পরের দিন ইমসোলকে দেখি ও ড্রামাটা এখানে ফাইনালি আপলোড করে দেয়। আপলোড হয়ে যাওয়ার পর ওর প্রচুর এক্সাইটেড লাগে, কারণ ওর এটা জীবনের প্রথম কাজ ছিল। তারপর আমরা আবারও চেরি ব্লসম গাছের কাছে ওদের দুজনকে দেখি, যেখানে ওদের পুরনো স্মৃতি ছিল। ইমসোল বলে মনে আছে, এখানে আমরা আগের বারের মতোই এসেছিলাম, তো কেন না এবারও আমরা কিছু একটা উইশ করি, বলে ও পাপড়িগুলোকে ধরার চেষ্টা করে। আর ঠিক আগের বারের মতোই সিয়নজোর হাতটাকে ধরে একটা পাপড়ি ওর হাতে ধরায়। আর তখন ইমসোল বলে তুমি বললে না তো তুমি কি চেয়েছো মনে মনে উইশ। তখনই দেখি ওর হাতের মধ্যে একটা আংটিটা দেখে বুঝতে পারি ইমসোল যে ওকে বিয়ে করতে চায়। তখন সিয়নজোর মনের কথাটা বলে দেয় যে তোমার সাথে আমি জীবন কাটাতে চাই। ইমসোলও এটা দেখে প্রচুর ইমোশনাল হয়ে যায়। ইমসোলের দু চোখ জলে ভরে যায়। ইমসোল বলে আমিও তোমাকে বিয়ে করতে চাই, আমার জীবনের শেষ নিঃশ্বাস অবধি তোমার সঙ্গে কাটাতে চাই। আজ ওদের ভালোবাসা এক প্রকারে পূর্ণতা পেল। তাই দুজনের তাকিয়ে আবারও কিস করতে শুরু করে। এরপর দুজনেই স্বপ্ন দেখে যে দুজনেরই বিয়ের দিন প্রস্তুত হয়ে গেছে। দুজনেই ফাইনালি আংটিটা একে অপরের হাতে পরিয়ে দিয়েছে। দুজনের পর মজা পেয়ে হাসতে থাকে। আর এখানেই শেষ হয় এই সুন্দর ড্রামাটি। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম আরও ড্রামার এক্সপ্লেনেশন দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো শীঘ্রই দেখা হচ্ছে নতুন ভিডিও।